আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। গেস হোয়াট, আজকে আমরা উপস্থিত হয়েছি কয়েকজন বিশেষ ব্যক্তিত্ব মিলে আপনাদের সামনে কিছু একটা বিশেষ সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন আমাদের সকলের পরিচিত লেখক, স্পিকার এবং ড্রিমার শামসুল আরফিন শক্তি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আছেন অন্যতম আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্ট, দর্শগ্রাহর সিইও জনাব মুর্তজা শাহরিয়ার। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আর আমি মোহাম্মদ রাফিউজ্জামান, এক অধম, আপনাদের সামনে নিয়ে আমরা তিনজন মিলে আমরা নেক্সট পরবর্তী যে বিষয়গুলো থাকবে ইনশাল্লাহ, পর্নোগ্রাফি এবং পর্নোগ্রাফি কিভাবে একটা মডার্ন ড্রাগস হিসেবে পরিণত হয়েছে এই সোসাইটিতে, সেই বিষয়ে আমরা কথা বলবো। শুরুতেই চলে যাচ্ছে আমরা শক্তি ভাইয়ের কাছে। শক্তি ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আসলে আমরা তো কিছুদিন আগে করোনা প্যান্ডেমিক, এটা আমরা মোকাবেলা করেছি, বা মোকাবেলা বলা ঠিক না, আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা আমাদের জন্য ছিল। তো সেই পরীক্ষার আমরা সম্মুখীন হয়েছি এবং সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা পুরো দুনিয়ার উপর থেকে দুনিয়ার উপর আল্লাহ তাআলা রহম করেছেন। তো এই করোনা প্যান্ডেমিকটা যে পরিমাণ আমাদের জন্য আতঙ্কের ছিল, এরকম আতঙ্কের আরো অনেক কিছুই কিন্তু আমাদের মধ্যে এখনো রয়েছে, বা যেটাকে আমাদের বরঞ্চ আরো বেশি ভয় পাওয়া প্রয়োজন। কারণ করোনা প্যান্ডেমিক তো সবচেয়ে বেশি আমার জীবনটাই নিয়ে নিতে পারবে, কিন্তু এমন অনেক কিছু রয়েছে, মহামারী আকারে ছড়িয়ে রয়েছে আমাদের সমাজের মধ্যে, যেটা আসলে আমাদের জীবনের সাথে সাথে হয়তো আমার ইমানও নিয়ে নিতে পারে, ঠিক না? হ্যাঁ, ঠিক এই ধরনের কিছু জিনিস রয়েছে, এবং তার মধ্যে যেটার কথা সবাই জানে কিন্তু কেউ বলতে রাজি না, কেউ আলোচনা করতে রাজি না। এটা ওপেন সিক্রেট, যেটা সবাই জানে, সবাই বুঝতে পারছে। এমন না যে মানে বাবা মারাও বুঝছেন না, ওনারাও বুঝতে পারছেন, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলছেন না। সেটা হচ্ছে পর্নোগ্রাফি। তো মুর্তজা ভাই, আপনার কাছে এটা কিভাবে মনে হচ্ছে যে বাবা মারা কেন না বুঝতেও পারছে, কিন্তু তারপরও কেন সন্তানকে সে বিষয় থেকে ফেরাচ্ছে না বা সাজেশন দিচ্ছে না? এরকম এখানে চলে আসতে হবে। একটা জিনিস হচ্ছে, সাপোজ করোনা হলে কিন্তু আপনি টের পাচ্ছেন যে আপনার করোনা হয়েছে। একটা তো হচ্ছে অ্যাসিমটোমেটিক ইনফেকশন, সেটা আলাদা। কিন্তু করোনা হলে কি আপনার শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, ইউ হ্যাভ সাম সিমটমস, এবং তখন আপনি ডক্টরের কাছে যাচ্ছেন। একটা পর্নোগ্রাফি যে সমাজে ছড়ায় গেছে, এটা ছোটখাটো বা একদম ডিরেক্ট সিমটম থেকে কিন্তু এটা আসলে বোঝা ডিফিকাল্ট। সাপোজ একটা বাসায় একটা ছেলে পর্ন দেখতেছে রাতের বেলা, হু নোস, এটা তো দেখতে পাচ্ছে না, কাতার নিচেও দেখতে পারেন, কিন্তু মানে বাসাকেও তো টের পাচ্ছে না, বা এটার জন্য সে যদি কোনো অ্যাক্ট করেও থাকে, এটা তো বাসার মানুষ কেউ দেখতে পাচ্ছে না। এবং আমার কেন জানি মনে হয় যে আমাদের সোসাইটিতে দুইটা ঘটনা ঘটতে পারে। এক, যারা বর্তমান যুগের যারা জেনারেশনে যারা অভিভাবক আছেন, তারা হয়তো বা মনে হয় তাদের ছেলে মানে খুব বেশি রকমের সাধু বা সুফি টাইপের কেউ মানুষজন, ঠিক আছে, আমার ছেলে এটা করবে না, অথবা তারা এটা জাস্ট আমার মনে হয় ইগনোর করে। আই থিঙ্ক দুইটাই হতে পারে। লজ্জা পায় এরকম একটা, যে এই বিষয় নিয়ে তাদের সাথে লজ্জাও না, লাইক এটা নর্মাল, এটা হইতে পারে এই বয়সে, এটা আই থিঙ্ক ইটস কমন, লাইক এরকম অ্যাটিটিউড একটা থাকতে পারে। এর কারণ হলো যে একটা পিরিয়ড প্রত্যেকটা মানুষের জীবনে আসে যখন সে এইগুলা নিয়ে বুঝতে শুরু করে। আমি এটাকে পিউবার্টি বলি। জি জি, পিউবার্টিতে আপনার টেস্টোস্টেরন রিলিজ হওয়া শুরু করবে, আপনি আপনার কি বলে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আপনার আকর্ষণ হওয়া শুরু করবে, এবং এই বয়সটা নিশ্চয়ই 20, 24, 28 এরকম না, এটা একটা ছেলের ক্ষেত্রে 14 থেকে 15 বা 16 হাইস্ট, এর মধ্যে কিন্তু শুরু হয়ে যায়। এরপরে একটা বিশাল বড় সময় আপনার পার হয়ে যাচ্ছে, আপনার সামনে অনেক কিছু এক্সপোজড, আপনি এখানে মানে এটা অনুভবও করেন না। এটা তো আসলে আমার মনে হয় যে কেউই বিশ্বাস করবে না, আদারওয়াইজ যে মানে তার একটা শারীরিক দুর্বলতা বা সমস্যা আছে, আদারওয়াইজ এটা হওয়ার কথা না। তো এটা না বোঝার কিন্তু কোনো কারণ না। আমার মনে হয় যে মেবি দে জাস্ট সিম্পলি ইগনোর ইট, আই থিঙ্ক। কিন্তু ফ্যাক্ট হলো যে কিছু জিনিস তো আসলে ইগনোর করা যায় না। একটা রোগ যদি দেহের মধ্যে থাকে, আমি যদি সেটাকে শুরুতেই যদি চিকিৎসা না করি, এবং সেটা যদি ক্যান্সারের মতো কোনো কিছু হয়, এটা টার্মিনাল স্টেজে এমন একটা সময় এমন একটা প্রকাণ্ড একটা রূপ নিয়ে আসলে ধরা দিবে, যেটা আসলে ভয়াবহ। আমার মনে হয় যে ওই জিনিসটাও মানে আমরা না সব কিছু শর্ট টার্মে চিন্তা করি। সাপোজ আমি যদি এখন কারোর সাথে রাস্তায় একটা ঝগড়া করি, এটা মারামারি হইতে পারে। মারামারি হলে আমি 2টা মার খাবো, আমি 2টা মার দিব, যাকে মার দিলাম সে হয়তো আমার বাসায় কমপ্লেন করবে যে মুর্তজা এত খারাপ একটা ছেলের বকা দিয়ে মারামারি করছে, বা আমি এখানে মার খেলাম, আমার 2টা সেলাই দেওয়া লাগলো। এটা একটা শর্ট টার্ম ব্যাপার, ঝগড়া করছি, ইনস্ট্যান্ট ঘটনা শেষ। তো
তাহলে এইটা নিয়ে বাবা মার হয়তো কনসার্ন থাকতে পারে। আরেকটা বিষয় এই জায়গায় আমি অ্যাটাচ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো বা বর্তমানে যে মডার্ন যে সোসাইটিগুলো আসছে, যে ওয়েস্টার্ন কালচার থেকে যে রিচুয়ালসগুলো আসতেছে, যে চাইল্ড বা সন্তানদেরকে স্বাধীনতা দেওয়া, আপনি হয়তো বা একটা বিষয় খেয়াল করছেন, একটা অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখেছিলাম আমার রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় এক্সপ্লোর করতে গিয়ে, যে ওই জায়গায় ছোট্ট 7-8 বছরের একটা ছেলে, আমেরিকার কাহিনী আর কি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, তো সে তার মা তাকে কোনো কারণে বকা দিয়েছে অথবা তার গায়ে হাত তুলেছে, অ্যান্ড সে ইনস্ট্যান্ট আপনার পুলিশে ফোন দিয়েছে অ্যাকিউজ করার জন্য যে আমার মা আমার উপর এই অত্যাচার করেছে Domestic অথবা violence. সামহাও করেছে, এই জন্য পুলিশ তার বাসায় আসছে। দেখছেন, তাহলে লুক এট দিস, যে ওয়েস্টার্ন কালচার কিভাবে একটা শিশুকে স্বাধীনতা দিচ্ছে যে তার মা বাবাদের বিরুদ্ধে যাওয়ার। আর এইরকম একটা মেন্টালিটি মনে হয় আমার প্রেডিকশন থেকে বলা হচ্ছে যে বাবা মার মাইন্ডের ভিতরেও এরকম একটা মেন্টালিটি আছে যে না, ও ওর স্বাধীনতা সে পাবে। এরকম আমি 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 নিজেও অনেক জায়গায় দেখেছি যে আমি যে স্বাধীনতা পাইনি, বাবা মার চিন্তা ভাবনা এরকম, আমার পিতা আমাকে যে স্বাধীনতা দেয় নাই, আমার সন্তান যেন সেইরূপ স্বাধীনতা পায়। এইরকম মেন্টালিটি নিয়ে ম্যাক্সিমাম আমার দেখা মতে ম্যাক্সিমাম প্যারেন্টসরা তাদের সন্তানকে জাস্ট এইটাই দেয়, যে তুমি স্বাধীন, গো অ্যাজ ইউর ওয়ান, এটাই আর কি। কিন্তু এখানে মূল ঝামেলা হচ্ছে এটা যে ওই যে লং টার্ম ইফেক্ট কিন্তু আমি চিন্তা করতেছি না, বেশাক এবং এই জায়গা থেকে একটা ভয়াবহ একটা অবস্থা হয়ে গেছে। কি বলেন শক্তি ভাই? একটা পয়েন্ট অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে আরেকটা সমস্যা যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে জেনারেশন গ্যাপ আছে একটা। জেনারেশন গ্যাপটা হচ্ছে আমাদের মা বাবারা আসলে মোবাইল দিয়ে কি কি করা যায়, আমার মনে হয় যে বিষয়টা সম্পর্কে তারা যেহেতু যে আগের জেনারেশন, ওনারা তো এই বিষয়গুলো সম্পর্কে এখান থেকে ফোন করে আমেরিকাতে কথা বলা যাবে এই বিষয়টা তারা চিন্তাও করেন চিন্তা না। করে না কখনো। 90-এর দশকের আগে তো এটা চিন্তাও করা যেত না, তাই না? তাদের কাছে নতুন। 90 দশকে তো মনে করো চিন্তা করতে হ্যাঁ, এবং দেখা যাচ্ছে একসময় আমেরিকা বা এই সমস্ত জায়গায় 20 টাকা মিনিটে কথা বলতো, দেখা যাচ্ছে 2000 সালের পরবর্তী সময়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে কোনো টাকা পয়সা ছাড়াই কথা বলা যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন দিয়ে মানে ডেটার মাধ্যমে, তাই না? তো এই যে বিষয়গুলো মানে খুব র্যাপিড গত 20 বছরে চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমাদের বাবা মারা, আমার মনে হয় যে আমাদের বাবা মার না, তার মানে এখন ইয়াং জেনারেশনের বাবা মারা, তাদের সাথে তো আমাদের জেনারেশন গ্যাপ না, ওদের জেনারেশন, ওদের গ্যাপ ওদের বাবা মার সাথে। তো সেইখানে আমার কাছে মনে হচ্ছে যে একটা মোবাইল দিয়ে কি কি করা সম্ভব, হ্যাঁ, এটা ওনারা বুঝতে পারছেন না। যেমন এটা আমি একটা উদাহরণ দিই, আমি তাবলীগের সাথে সম্পৃক্ত যেহেতু, তো কিছুদিন আগে আমি একটা জামাতে গিয়েছি, তো সেখানে প্রায় 15-20 জন, মানে কত বয়স, 12 থেকে ছাত্র টাইপের 17, এর মধ্যে 15টা ছেলে এরকম, টিনেজ, হ্যাঁ, টোটাল 30 জন ছিল জামাতে আর কি। তো সেইখানে আমি দেখলাম যে প্রত্যেকের কাছে এই 12, 13, 14 যাদের বয়স, এদের কাছেও একটা করে বেশ মানে বড় স্মার্টফোন ওইখানে নিয়ে গেছে, হ্যাঁ, তার জামাতে নিয়ে গেছে। এবং একটা ছেলের কাছে আমি আইফোন পেলাম, তার বয়স 8-এ পড়ে বা 9-এ পড়ে, কত বয়স হবে, 13-14 এরকম হবে, হ্যাঁ, আইফোন তার কাছে। তো এগুলো তো বাবা মারাই কিনে দেয়, এবং এই বাবা মারা কিনে দেওয়ার সময় তারা এটাকে হয়তো ছেলেকে একটা ল্যাপটপ বা একটা খেলনা, মানে আগে যেরকম ছোটবেলায় খেলনা কিনে দিত, একটু বড় হওয়ার পর তাকে একটা মোবাইল কিনে, একটা আইফোন কিনে দিল, একটা বড় স্মার্টফোন কিনে দিল, আগে সাইকেল কিনে দিত, হ্যাঁ, এরকম হয়ে গেছে ব্যাপারটা। কিন্তু এটা দিয়ে যে কি কি করা সম্ভব, কত দূর পর্যন্ত যাওয়া সম্ভব বা কি কি কাজ করা সম্ভব, এটা আসলে বাবা মারা, আরেকটা এক্সপিরিয়েন্স বলি আপনাদেরকে, যে বাবা মারা যে এই বিষয়গুলো সম্পর্কে জানে না যে এটা দিয়ে কি কি করা সম্ভব, সেটা হচ্ছে আপনারা জানেন যে এসএসসির পরে ছেলেরা চিল্লায় বের হয়, সেটার জন্য আমরা মেহনত করছি। একসময় আমাদের একজন খুব ক্লোজ একটা, মানে তিনি তাবলীগের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, তার ভাতিজাকে পাঠাবে। তো এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর যেটা হলো, ছেলের বাবা তাকে পাঠাবে না এসএসসির পরের সময়টা, কি তাহলে কিভাবে ছেলেকে সে রক্ষা করবে? এই যে বাইরের যে সমস্ত বিভিন্ন বন্ধু বান্ধবের খারাপি থেকে, তারপর হচ্ছে এসএসসির পরে অবসর টাইমে মানুষ আরো নষ্ট হয়, তো এগুলো থেকে সে তার ছেলেকে রক্ষা করতেছে, বলতেছে যে বাবা তুমি বাইরে যাও না বেশি, তোমাকে একটা স্মার্টফোন কিনে দিলাম, একটা ওয়াইফাই কানেকশন দিয়ে দিলাম, ঘরে থাকো, তুমি ঘরে থাকো, মানে মনে করতেছে যে ঘরেই, বাইরে সিগারেট টিগারেট খেয়ে বেড়াবা, আমার প্রেস্টিজ নষ্ট হবে, তুমি ঘরে থাকো। মানে ঘরে থেকে যে কি পরিমাণ নষ্ট হওয়া যায় এটা সম্পর্কে আমাদের বাবা আমাদের ওই আইডিয়াটা নাই। এখানে ভাই খুবই মানে মারাত্মক একটা পয়েন্ট জাস্ট মেনশন করলো, যে আসলেই বাবা মারা চায় যে সন্তানেরা যেন বাসায় থাকে, মানে বাবা মারা মনে করছে বাইরে গেলে খারাপদের সাথে মিশবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু বাসার ভিতরে সে রেখে দিয়েছে যে যন্ত্রটা দিয়ে বাবা মারা এটা প্রেডিক্ট করতে পারতেছে না, বা তাদের ধারণাও আসতেছে না যে এই যন্ত্রের মাধ্যমে সে কতটা গভীর ডার্কনেসের ভিতরে চলে যেতে পারে। কি বলেন মুর্তজা ভাই? মানে
আসলে ল্যাক অফ নলেজ। এক্স্যাক্টলি। আমি তো জানি না যে আমি আসলে এখানে একটা কুয়া আছে এবং এখানে ঝাঁপ দিলে আমি 100 মিটার নিচের একটা কুয়াতে পড়ে যাবো, যেখান থেকে ওঠানো আসলে পসিবল না। দেখা গেলো যে বাইরে আমি জানি গর্ত আছে যেটা 6 ফিট গভীর গর্ত, ওখানে কেউ একজন হাত দিয়ে টেনে উঠাতে পারবে। তো 100 মিটার গভীর কুয়াতে পড়লে তো আসলে আর উঠানো যায় না। ব্যাপারটা আসলে ওটাই হয়েছে। মানে এবং আমি একটা কথা বললাম আমাদেরকে যে দেখেন এই স্মার্টফোনটা এমন একটা জিনিস, এখানে এমন জিনিস পাওয়া যায় যে জিনিসটা কথার কথা মানে ব্রোথেলে পাওয়া যায় না। ব্রোথেলে যেটা পাওয়া যাবে না সেটা এখানে পাওয়া যাবে। তো আপনি যে মনে করতেছেন যে আপনি আপনার সন্তানকে একটা মোবাইল কিনে দিলেন, একটা ইন্টারনেট কানেকশন দিলেন এবং আপনার সন্তান বাইরের সমস্ত খারাপ মানে খারাপি থেকে আপনার সন্তান সেফ হয়ে গেল, ব্যাপারটা সেটা না। বরং বাইরে যতটুকু খারাপ হইতো তার চেয়ে বেশি খারাপ এখন সে ঘরের মধ্যে হবে, তার চেয়ে বেশি খারাপ এখন সে ইন্টারনেটের মাধ্যমে হবে। কারণ বাচ্চাদের তো ওই রেজিস্ট্যান্সটা নাই, সে তো ভালো মন্দের বিষয়টা বুঝতেছে না। হ্যাঁ, একটা এসএসসি পাস ছেলে, তার বয়স 16 বছর, এটা আমাদের সোসাইটি মানে পুরো এডুকেশন সিস্টেমটারই প্রবলেম যে আমরা তাকে ম্যাচিউর করে গড়ে তুলতে পারতেছি না। কিন্তু মানে তার মধ্যে যে ভালো খারাপ কোনটা ভালো কোনটা খারাপ তার মধ্যে ব্রেক এটা তো আমরা তৈরি করি নাই। শিক্ষা ব্যবস্থা আমাদের যে ইসলামী যে শিক্ষা বা ইসলামী যে পারিবারিক মূল্যবোধগুলো এগুলো তাদেরকে আমরা দিতে পারি নাই, অথচ তাকে আমি এক্সপোজ করে দিচ্ছি পুরো দুনিয়ার সামনে এমন জিনিসের সামনে যে জিনিস ব্রোথেলের মতো খারাপ জায়গাতে পাওয়া যায় না। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে বাবা মারা যে একদমই কিছু জানে না এটা আমি বলবো না। তারা হয়তো বা তাদের একটা আইডিয়া আছে যে ঠিক আছে দিস ইজ হ্যাপেনিং ইন ওয়েস্টার্ন কালচার। যেমন কিছু ডেটা কিন্তু আমরা জানি, রিসেন্ট কিছু ডেটা আসছে, যেমন বাংলাদেশে করা হয়েছে 2013 সালের দিকে এরকম, যে স্কুলে পড়ে বা কলেজে পড়ে এরকম স্টুডেন্টের উপর সার্ভে করে দেখা গেছে যে মোর দ্যান 70% তখনই স্কুলে পড়া অবস্থাতেই কিন্তু পর্নের সাথে তাদের একটা কানেকশন হয়ে গেছে, যে তারা এটা দেখে। মোর দ্যান 70%, আমি এক্সাক্ট নাম্বারটা মনে করতে পারছি এখন তো আরো বেশি হওয়ার কথা। 2013 তো মানে এক দশক আগের ঘটনা, 77 সম্ভবত 77 ওই রকম। প্লাস হচ্ছে একটা স্কুলের মধ্যে জাস্ট কয়েকজন মিলে এরকম তারা চেক করতেছে, যে দেখা গেলো যে ওখানে 25 জনের মধ্যে লাইক 24 জনের হাতেই ফোন আছে এবং প্রায় সবার ফোনেই মানে পর্ন আছে। এবং এরকমও যে ক্লাসে তারা দল বেঁধে পর্ন দেখতেছে, এটা একটা কমন সিনারিও স্কুল কলেজের ক্ষেত্রে। এখন এটা হচ্ছে আমাদের সার্ভের ঘটনা, যেটা আমরা হয়তো বা রিসেন্টলি জানতে পারতেছি, বা আমরা একদম লাস্ট একটা নিউজের কথা বলে আমি কিছুদিন আগে আমি দেখলাম, সেটা হচ্ছে একটা ছেলে পার্কে ধরা পড়ছে বলতে তাকে পুলিশ ধরছে, এরকম তার ব্যাগ ভর্তি কন্ডম পাওয়া গেছে। ক্লাস 8-এ পড়ে একটা বাচ্চা, তো 8-এ পড়ে একটা বাচ্চা, তার ব্যাগে কন্ডম পাওয়া গেছে, তাকে পরে বাবা মা ডেকে এনে পরে মুসলিকাদের ছেড়ে দেওয়া হয়েছে। একটা কোশ্চেন হচ্ছে, একটা ক্লাস 8-এর ছেলে তো কন্ডম মানে ব্যাগে তো এমনি এমনি ঘুরতেছে না, সো দেয়ার ইজ সামথিং। এখন হি নোজ এভরিথিং। অবশ্যই। এখন এখানে ফ্যাক্ট হচ্ছে বাবা মার জায়গাটায় আমার যেটা মনে হয় যে তারা হয়তো বা একটা জিনিস মনে করে যে মেবি ওয়েস্টার্ন কালচারে কিছু প্রবলেম আছে। তারা মনে করছে ঠিক আছে পর্নোগ্রাফি আছে, এটা সত্য, কিন্তু এটা আমাদের দেশের প্রবলেম না, এইটা হচ্ছে ওয়েস্টার্ন কালচারের সমস্যা। কিন্তু মানুষ এইটা অনেক সময় ভুলে যায় যে মুসলিম কান্ট্রিগুলো আসলে এটা থেকে মানে মুক্ত না। ইনফ্যাক্ট আমার মনে হয় পুরো পৃথিবী জুড়েই এটা একটা সমস্যা। অনেকেই মনে করছে মানে মানে মনের মধ্যে সুধারণা অনেক সময় বেশি হয় না, ওই সুধারণা আমার ছেলে এটা করতেই পারে না। হ্যাঁ, মানে নিজের সন্তানকে মনে করার টেন্ডেন্সি আছে, তাই না? বাবা মা ফেরেশতা, হ্যাঁ আমার সন্তানটা অন্য সন্তান খারাপ হতে পারে, আমার সন্তান খারাপ না, কখনো না। এই যে একটা টেন্ডেন্সি। যেমন এটা আমি মানে মাঝখানে কোনো জায়গায় এরকম এইভাবে উপস্থাপন করেছিলাম ব্যাপারটা, যে দেখেন এখন হচ্ছে পর্নোগ্রাফির যুগ, 7 রঙের যুগ। এখন আপনাদের সেই আপনারা যে মানে পীর ফকির আউলিয়ার যে যুগ, এখন সেই যুগ না, এখন হচ্ছে এই যুগ। তো এই যে একটা বিষয় যে জেনারেশন গ্যাপের কথা বারবার আসতেছে, যে বাবা মারা, যেমন আরেকটা পয়েন্ট আমি একটু মানে আরো জিনিসটা মানে আমার পয়েন্টে স্ট্রং করার জন্য বলি, যে একটা সময় কি ছিল, ভিসিআর এর যুগ ছিল, ঠিক না? ভিসিআর এর যুগে সেই সময় হ্যাঁ সেই সময় বন্ধু বান্ধবকে তো দেখছি, মানে হ্যাঁ, তো সেই সময় দেখা যাচ্ছে যে ওই মানে ভিসিআর এর ক্যাসেটের দোকান আছে, সেইখান থেকে পর্নের ক্যাসেট কিনে এনে ওই ভিসিআর ভাড়া করে রাত্রেবেলা এরকম ঘটনা ঘটতো, মানে দেখতেছে ফ্রেন্ডরা মিলে একসাথে। ইট ওয়াজ ডিফিকাল্ট। হ্যাঁ, ইট ওয়াজ ডিফিকাল্ট, প্রসেসটা কিন্তু ডিফিকাল্ট। এখন আমাদের বাবা মারা ওই যুগেই আছে এখনো তারা এটা, এবং সবচেয়ে এটা হয়তো বা সামনে আপনারা হয়তো আলোচনা করবেন যে করণীয় কি। আমার মতে সবচেয়ে প্রথম করণীয় হচ্ছে বাবা মার কাছে এই ইনফরমেশনটা দেওয়া, যে এই যে স্মার্টফোন জিনিসটা আসলে কি, এবং এই স্মার্টফোনের মধ্যে কি কি আছে, কি কি করা সম্ভব, এইটা সম্পর্কে যদি বাবা মাকে অ্যাওয়ার করা যায়, আমার মনে হয় যে এই যে
পর্নোগ্রাফিটা নিয়ন্ত্রণ করা সম্ভব? এখানে আমি জাস্ট একটু করি, সেটা হচ্ছে কিছু জিনিস আছে আমরা এটাকে ডিনাই করতে পারবো না। লাইক এখন ঢাকা শহরে চলতে গেলে আমার যদি আমি দ্রুত যেতে চাই আমার মোটরসাইকেল লাগবে, আচ্ছা, আমাকে একটা পাঠাও ভাড়া করতে হবে, এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই। হতে পারে কোশ্চেন আসতে পারে যেখানে অ্যাক্সিডেন্টের রিস্ক বেশি, অনেক কথা আছে, কিন্তু আমাকে তো এটা ইউজ করতে হবে। একদমই 2022-23 সালের দিকে এসে কিন্তু আসলে এটা বলা ডিফিকাল্ট যে একটা ছেলেকে আমি একদম ফোন ইউজ করতে দিব না, বিকজ এভরিথিং ইজ কানেক্টেড। এই করোনাকালীন সময় জুমে ক্লাসের জন্য তো ফোন কিনে দিচ্ছে। দিয়েছে। আমাদের ক্লাস তো অনলাইনে তো হয়েছে, যেটা কিনে এখনো দিয়েছে, কিন্তু অনলাইনে ক্লাস অ্যাভেলেবল প্রচুর। না, আমার ছোট ভাগ্নে আছে বা ভাতিজা আছে, ক্লাস 6-এ পড়ে বা 5-এ, এরকম এখন উঠছে, আরো বড় ক্লাসে উঠছে। তো সেও ক্লাস করার জন্য কিন্তু তাকে ফোন দেওয়া হচ্ছে, ওকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে ল্যাপটপের, ওকে নেসেসিটি আছে, ফ্যাক্ট হচ্ছে এটা। এটা আমি না দাও না, আমি নিয়ন্ত্রণের কথা হ্যাঁ, বলছি। নিয়ন্ত্রণ। আমি এটাই তুমি বলছি, আমার সামনে ব্যবহার করবা, আমার পয়েন্ট এটা যে এখানে একটা রেগুলেশন জরুরি, রাইট। এবং আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যখন বাবা মা জানবে যে হ্যাঁ এখানে একটা ট্র্যাপ আছে, যেমন বাইরে আপনি যেটা বললেন যে বাবা মা আসলে বাসায় রাখতে চায়, বাইরে যেতে দিতে চায় না, কারণ সে জানে বাইরে গেলে একটা খারাপ ছেলের সাথে বা একটা খারাপ মেয়ের সাথে মিশে সে খারাপ হইতে পারে। ওই জায়গা থেকে বাবা মা তার বাচ্চাকে প্রোটেক্ট করতে চায়। বাট হোয়েন তার বাবা মা জানতেছে ঠিক আছে ফোন থেকেও এই প্রবলেমগুলো হইতে পারে, তখন কিন্তু সেও নজরে রাখবে যে আমার ছেলে কাজটা করতেছে কিনা, লেট মি চেক ইট। ওই জায়গাটা আসলে একটা নেসেসিটি প্রয়োজন আছে। তবে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে এটা যে আসলে আমাদের সুধানো অতিরিক্ত, এটা বাংলাদেশে এগুলো হতেই পারে না, বাস্তবতা ডিফারেন্ট। এটা এই জন্য বলো যে গার্জিয়ানকে এডুকেট করা, হ্যাঁ, এটা একটা মানে হতে পারে। বিশেষ করে নতুন যারা আগামী 5 বছরে যারা পর্নোগ্রাফি অ্যাডিক্টেড হবে, এইটাকে ঠেকানোর জন্য গার্জিয়ানকে এডুকেট করার মানে কোনো বিকল্প নেই। অলরেডি যারা অ্যাডিক্টেড হয়ে গেছে এদের জন্য আমরা হয়তো আলাদা মেজার নেবো, কিন্তু আগামী 5 বছরে যারা অ্যাডিক্টেড হবে, আপনি যদি এই বাচ্চাগুলোকে কথার কথা স্মার্টফোন, হ্যাঁ, এইচএসসির আগে বা এসএসসির আগে স্মার্টফোন না দেন, যে তোমার স্মার্টফোন নিয়ে তুমি স্কুলে যাবা না, বা স্মার্টফোন যদি তোমার প্রয়োজন হয় তুমি বাসায় ব্যবহার করবা, আমার সামনে দিনের বেলা করবা, আন্ডার রেগুলেশন। এবং আমার মনে হয় যে এসএসসির আগে স্মার্টফোনের তেমন কোনো ইউজ হয়তো নাই, আমার কাছে যেটা মনে হয় যে কমিউনিকেশন সেটা সে নর্মাল ফোন দিয়ে করতে পারে। মানে এই ধরনের কিছু জিনিস যদি আনা যায়, আমার মনে হয় যে আগামী 5 বছরে যারা নতুন করে অ্যাডিক্টেড হবে এইটাকে প্রিভেন্ট করা সম্ভব। তো এইটা অ্যাকচুয়ালি আমি আরেকটা রিলেট করি, সেটা হচ্ছে যে আমরা ছিলাম পর্নোগ্রাফির ভিতরে আর কি। মোবাইল ইউজেসের কারণে, ধরে নিলাম মোবাইল ইউজেসের কারণে বা ল্যাক অফ জেনারেশন গ্যাপ, বাবা মারা বা প্যারেন্টসরা মোবাইল সম্পর্কে এতটা গভীর নলেজ না থাকার কারণে তারা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছে। বাচ্চারাও সেটার ইউজেস জানে না। ম্যাক্সিমাম অফ দেম তারা মনে করে মোবাইল মানে হচ্ছে যে অ্যাপস, গেমস খেলা, মোবাইল মানে হচ্ছে যে ভিডিওস দেখা, ছবি তোলা, ইত্যাদি ইত্যাদি। বাট দেয়ার আর লটস অফ থিংস ইন দেয়ার, তারা সেটা হয়তো বুঝে না, বা এটা দিয়ে ভালো কিছু করা যায় সেটাও হয়তো বুঝে না। তো ধরলাম যে একটা চাকু বাবা মারা তুলে দিয়েছে একজনের বাচ্চার হাতে, তো বাচ্চা দিয়ে ডোন্ট নো হাউ টু ইউজ ইট, এবং সে ইউজ করার মাধ্যমে তার হাতটা সে কেটে ফেলছে, অথবা সামহাও সে নিজেকে ক্ষতিগ্রস্ত করছে। তো এখন দেখেন এই ক্ষতিগ্রস্ত পয়েন্ট নিয়ে এখন আমরা কথা বলি ইনশাল্লাহ, আমরা যেহেতু অনেক কিছু চলে আসলাম। তো পর্ন অ্যাডিকশান কিভাবে একটা স্টুডেন্ট, কিভাবে একটা ইউথদেরকে নষ্ট করে দিচ্ছে, এই বিষয়ে আমি একটা কথা দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে যে বিষয়টা আজকে আমাদের মেইন টপিক আর কি, যে পর্ন ইজ রিলেটেড টু ড্রাগ। হাউ? যে একটা ড্রাগ অ্যাডিকশান, যারা ড্রাগ অ্যাডিক্টেড আর কি, তাদের যখন অ্যাডিকশানের ভিতরে চলে যায়, চরম পর্যায়ে চলে যায়, তখন তার ডেইলি ডোজ লাগে। চরম পর্যায়ে যখন যাবে তখন তার ডেইলি ডোজ লাগবে। অনেকের এমনও দেখা যায় যে সকালে একটা ডোজ দরকার হয়, রাতে একটা ডোজ দরকার হয়। তো ইন সার্টেন টাইম যদি তার ডোজ সামহাও মিস হয়ে যায়, যদি সে কালেক্ট করতে না পারে সামহাও ড্রাগসটাকে, তো তার শরীরের ভিতরে একটা অন্যরকম প্রতিক্রিয়া তৈরি হয়। এটাকে আমরা উইথড্রল ইফেক্ট বলি। Withdrawal effect. Okay, you know doctors things, I don't know. So the withdrawal effect or somehow what about that thing? আমি আমার ইয়েতে বলতেছি যে তাহলে তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। তো এই যে যারা পর্ন অ্যাডিক্টেড, যখন তারা পর্ন দেখে বা যখন তারা ড্রাগস নেয়, দুইটাকে যদি আমরা রিলেট করি, যখন তারা পর্ন দেখে তাদের শরীরে ওই যে একটা কেমিক্যাল আছে না, নাম হচ্ছে ডোপামিন, তাই না? তো ডোপামিনটা রিলিজ হয়। ডোপামিন যখন রিলিজ হয় তখন একটা মানুষের ভিতরে ভালো লাগা কাজ করে। তো তখন মানুষ চায় যে এই ভালো লাগাটা যেন আমার সবসময় যেন আসে। তো এখন যে পর্ন অ্যাডিক্টেডের ভিতরে ঢুকে পড়েছে, তো সে তো সামহাও ওখান থেকে যদি সে বাদ দিতে চায়, যে ওই সার্টেন টাইমে সে দেখতো, রাত হলেই তার একটা মাথার ভিতরে ডোপামিন লাগবে, আমার দেখতে হবে, এই যে চিন্তা ভাবনাগুলো আসে না, তাকে একদম টোটালি একদম ড্রাগ অ্যাডিক্টের মতো করে দেয়, টোটালি। তো
তো এই জন্য আমরা এটাকে রিলেট করতেছি, ইট ইজ মোর ডেঞ্জারাস দ্যান এ ড্রাগ এডিক্ট, বিকজ এইটা তাকে ফিজিক্যালিও তো শেষ করে দিচ্ছে। এটা তো হস্তমৈথুনের বিষয়ে আমরা তো, এটা তো ওপেন সিক্রেট, বাবা মারা জানে যে এই বিষয়টাও আমার সন্তানের কেন তার দৈহিক উন্নতি হচ্ছে না, কেন সে ধীরে ধীরে এত হয়ে যাচ্ছে, অস্বাস্থ্য মানে স্বাস্থ্যহীনতায় ভুগতেছে, দিস থিংস আর রিলেটেড। তো পর্ন অ্যাডিকশনটাকে যে আমি ড্রাগের সাথে তুলনা করলাম, এটার সাথে আপনাদের কি মত? আচ্ছা, এটা একটা রিসার্চের কথা বলি আমি। এই রিসার্চটাতে মানে নারী দেহ দেখানো হয়েছে। আচ্ছা, নারী দেহ দেখানোর পরে মানে কোন শেপটা পুরুষ বেশি মার্কিং দেয় এরকম একটা মানে হ্যাঁ, আমার এটা মানসাঙ্ক বইয়ের মধ্যে এটা আমি আমার জন্য মানে বালু, হ্যাঁ মানে যে কি ক্লক, স্যান্ড ক্লক শেপ 0.07 সামথিং এরকম একটা। তো এইখানে 70 সামথিং, তো একটা স্ট্রাকচার দেখানো হলো, দেখানোর পরে সেম ওয়েট রেখে মানে ওই ফটোশপের মধ্য দিয়ে মানে বাড়ায় কমায় এভাবে ডিফারেন্ট একটা শেপ দিয়ে আবার দেখা হলো। তো এই মানে প্রতিটা জায়গায় দেখা মানে রেজাল্টটা এরকম আসছে কম বেশি যে ঠিক ড্রাগে আমাদের যেই সেন্টারগুলো উত্তেজিত হয় মস্তিষ্ক, আমাদের রিওয়ার্ড সেন্টার নামে একটা পাথওয়ে আছে, রিওয়ার্ড সেন্টার, সেখানে ডোপামিন নামে একটা হরমোন আছে যেটা আমাদেরকে ফিল গুড একটা ফিলিংস দেয়। হ্যাঁ, এটা শুধুমাত্র এটাই না, যেমন আপনি একটা 1 প্লেট বিরিয়ানি খেলেন, হ্যাঁ, বা আপনি কোনো একটা ভালো কাজ করে কাজটাকে অ্যাকমপ্লিশ করতে পারলেন, হ্যাঁ, বা এই বিষয়গুলো তো এমনকি আমাদের মানে সলাতের পরে বা এরকম সময় যেটা ফিল গুড একটা ফিলিংস হয়, এটার জন্য ডোপামিন হরমোনটা শর্ট টাইম হ্যাপিনেস, হ্যাঁ শর্ট টাইম হ্যাপিনেস এরকম একটা দেয় আর কি। তো দেখা গেল ঠিক একই রকম যে মানে পর্নোগ্রাফিতেও ঠিক ওইভাবেই উদ্দীপিত হচ্ছে যেভাবে মানে ড্রাগ নিলে পরে মানুষ উদ্দীপিত হয়। এবং এই যে ডোজের একটা ব্যাপার আপনি বলছেন যে ড্রাগ কিন্তু প্রতিদিন যদি আপনি একই ডোজ ড্রাগ নেন আপনি একই মজা পাবেন না, বেশি চাই, আপনাকে বাড়াইতে হবে, আপনাকে বাড়াতে হবে, মানে ড্রাগের ডোজ বাড়াতে হবে। আগে যদি আপনি যে পরিমাণ ড্রাগে একটা পরিমাণ ড্রাগে যে পরিমাণ মজা পেতেন ওই পরিমাণ মজা পেতে হলে আপনাকে আরো বেশি ডোজ নিতে হবে। তো পর্নোগ্রাফির ক্ষেত্রে তাই একই রকম দেখা যাচ্ছে, কেউ হয়তো বা সফট পর্ন দিয়ে শুরু করে, হ্যাঁ, কিন্তু তার ওই মজা পেতে হলে আস্তে আস্তে সে হার্ডের দিকে যায়। একসময় তার এটাও ভালো লাগে না, তখন দেখা যাচ্ছে সে অন্য ভ্যারাইটির দিকে যাচ্ছে, অন্য কোনো ডেভিয়েন্ট, হ্যাঁ, ও পারভার্সনের দিকে চলে যায়। এবং দেখা যাচ্ছে হোমোসেক্সুয়ালিটি বা এই ধরনের বিষয়গুলো পিছনেও এটা দায়ী, যে তার শুরুটা হচ্ছে সফট পর্নের মধ্য দিয়ে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সে হার্ডকোর বা এই ধরনের আরো অন্যান্য বিষয়ের দিকে চলে গেল, এবং আলটিমেটলি সে বিভিন্ন ডেভিয়েন্ট, এখন তো ডেভিয়েন্টের অভাব নাই, এত মানে যত ধরনের একজন মানুষের মানে প্যারাফিলিয়া যত ধরনের হতে পারে সব কিছু। আমি কেবল একটু একটা কথা বলছি যে যেই জিনিস ব্রোথেলে নাই সেই জিনিস মোবাইলের মধ্যে আছে, মোবাইলের ভিতরে আছে। আপনি ব্রোথেলে গেলে ডেভিয়েন্ট পাবেন না, হ্যাঁ না, সব ডেভিয়েন্ট আপনি পাবেন না, ভ্যারাইটিস পাবেন না, কিন্তু এখানে আপনি সব ধরনের ডেভিয়েন্স পাবেন। আপনি এখানে টর্চার থেকে শুরু করে স্যাডোম্যাসোকিজম যেগুলো আছে, টর্চার, স্যাডিজম, ম্যাসোকিজম থেকে শুরু করে নেক্রোফিলিয়া, চাইল্ড পর্নোগ্রাফি, আপনি সবকিছু আপনি মোবাইলের মধ্যে পাবেন। তো এই যে একটা বিভীষিকাময় অবস্থা, হ্যাঁ, এইটা তো ড্রাগের চেয়ে আরো খারাপ। ড্রাগ নিতে হলে আপনাকে খুব অনেক চড়াই উতরাই পার হইতে হবে, আপনি চাইলেই একজন মানে গাঁজা হাত বাড়ালেই পাবেন না, আপনাকে লিঙ্ক আপ করতে হবে, লিঙ্ক আপ করে হ্যাঁ সেই জায়গায় পৌঁছাতে হবে, সেই ডিলারের সাথে আপনার একটা বরম লাগবে, ইউনিট মানি টু, হ্যাঁ, টাকা লাগবে, ভালো অ্যামাউন্ট টাকা লাগবে, হ্যাঁ, আপনি চাইলেই ফেন্সি ডিলার আপনি হাতের কাছে পাবেন না। আচ্ছা, তো এটা এই কারণে যে এটা ড্রাগের মতো আমরা বলছি, কারণ ঠিক ড্রাগে যেরকম মানে একই পরিমাণ মজা পেতে হলে আপনাকে ডোজ বাড়াইতে হবে, তো পর্নের ক্ষেত্রেও ঠিক একই রকম। পর্নের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একজন কেউ সফট পর্ন দিয়ে সে দেখা শুরু করলো, কিন্তু এই একই মজা সে বারবার সফট পর্নে পাবে না, তখন তাকে হার্ডের দিকে যেতে হবে। হার্ডে গিয়ে যখন সে দেখা যাচ্ছে যে আগের মজাটা পেতে হলে ওটাও তো সে পাচ্ছে না, তখন সে দেখা যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে, সে দেখা যাচ্ছে ফিমেল ক্যাটাগরি বা দেখা যাচ্ছে যে অন্য ডেভিয়েন্ট যেগুলো আছে, হ্যাঁ, স্যাডিজম, ম্যাসোকিজম, পারভার্সন যেগুলো, হ্যাঁ, এগুলোর দিকে সে চলে যাবে। ঠিক আছে না, মানে আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্সের মধ্যে আমরা যেগুলো পড়ছিলাম ফরেনসিকে, তো আমাদের ফরেনসিকে আমরা একটা চ্যাপ্টার পড়ছি না, যখন আমরা পড়ছি তখন আমি চিন্তা করতেছি এটা কিভাবে সম্ভব। ওখানে নেক্রোফিলিয়া কি একটা মৃত মানুষের সাথে মানুষ ইন্টারকোর্স করছে, একটা জাস্ট ডেড বডি, এবং এটা কিন্তু আনকমন কোনো বিষয় না, এটা ট্রু। এবং এটা আমেরিকান সোসাইটিতে এটা মানে এটা ঘটনার ঘটছে। যে সামনে একটা বই আছে মুক্ত বাতাসে খুঁজে, এখানেও খুব সম্ভবত রেফারেন্সটা আসে। নেক্রোফিলিয়া ইজ এ ফ্যাক্ট। স্যাডিজম ভাইয়ের কথা বলা যায় সঙ্গীকে অত্যাচার করার মাধ্যমে প্রশান্তি খুঁজে পাওয়া। আপনি চিন্তা করেন মানে এরকম অসংখ্য বিকৃত মানসিকতা তৈরি, ভয়াবহ রকমের বিকৃত। আপনি চিন্তা করেন একটা পেডোফিলিয়া, এটা একদম
পারফেক্ট উদাহরণ হচ্ছে এই পারভার্সনের। শুধু তাই না, বেস্টিয়ালিটি, আমরা বেস্টিয়ালিটি পড়ছি ভাই, কুকুরের সাথে, বিড়ালের সাথে। চিন্তা করো যে এইগুলা হচ্ছে মানুষ এই বিকৃত চিন্তার মধ্যে কখন যাচ্ছে। আমি হচ্ছে ওই মানসাঙ্ক বইটা লেখার সময় এই বিষয়ে আমার বিস্তারিত স্টাডি করার সুযোগ হয়েছিল আর কি। পর্নোগ্রাফি কত ক্যাটাগরির আছে, কি আছে না আছে, এগুলো নিয়ে বিস্তারিত ওই সময় ইয়ে করা হয়েছিল। তো এগুলো আমরা পড়েছি, অলরেডি আমরা পড়ে ফেলেছি এগুলো, মানে আমাদের এটা প্রত্যেক মেডিকেল স্টুডেন্ট কিন্তু পড়তে হয় এগুলো, ফরেনসিকে তাদেরকে। তো ওইখানেও মানে এরকম দেখাচ্ছে যে আপনি একটা জায়গায় স্থির থাকতে পারবেন না, সব অপশন চলে আসবে। এমনকি অনেকেই কথা বলে যে এগুলো তো আছে ডার্ক ওয়েবে, যেমন নেক্রোফিলিয়ার কথা বললো, ডেড বডির সাথে। হ্যাঁ, নেক্রোফিলিয়া, তারপর হচ্ছে নেক্রোফেজিয়া আছে। হ্যাঁ, নেক্রোফেজিয়া আছে। মানে ব্যাপারটা এরকম না যে মানে এগুলো শুধু ডার্ক ওয়েবে আছে। ডার্ক ওয়েবে হয়তো বা অরিজিনাল কন্টেন্ট আছে, কিন্তু সিমুলেশন বা অভিনয় দেখা যাচ্ছে ডেড বডির অভিনয় করছে, এগুলো নর্মাল কন্টেন্টের মধ্যে আছে, নর্মাল মানে ওয়েবে। ব্যাপারটা বুঝতে পারছি? যেমন দেখবেন পেডোফিলিক যেই পর্নোগ্রাফি, এইটা ডার্ক ওয়েবে আছে, অরিজিনাল যেটা আসলেই, কিন্তু চাইল্ড লাইক দেখতে এগুলো নর্মালের জায়গায় আছে। তার মানে একজন মানুষ যত ভাবে সে ফ্যান্টাসি করতে পারে, যত কিছু নিয়ে, হাত নিয়ে, পা নিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলে শিক্ষিকা নিয়ে, এই প্রতিটা ফ্যান্টাসির জিনিস এখানে মজুদ আছে। এবং এখানে একটা জিনিস আছে আমি অ্যাড করছি, এই যে ফ্যান্টাসি ওয়ার্ডটা, এটা কিন্তু জিনিসের তীব্রতাকে কমায় দেয়। যখন আপনি ফ্যান্টাসি বলছেন, এটা কিন্তু আপনার ফ্যান্টাসি, মানে আপনি ওইভাবে চিন্তা করতেছেন না, কিন্তু ফ্যান্টাসির নামে আপনি যেটা চিন্তা করতেছেন, আমার মনে হয় দিস ইজ বিয়ন্ড ফ্যান্টাসি। এটা ফ্যান্টাসি ওয়ার্ডটা দিলে মনে এটাকে ছোট করে উপস্থাপন করা হয়। লাইক একটা পর্বত, এটা বাংলাদেশে যে পর্বতগুলো আছে এগুলো হয়তো উচ্চতা কতখানি হতে পারে, 1000 মিটার। পর্বতের ক্রাইটেরিয়া হয়তো ফিল করে না, আপনি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের কথা চিন্তা করেন এবং আপনি এভারেস্টের কথা চিন্তা করেন। এভারেস্টের সামনে বাংলাদেশের পর্বত নাথিং। কিন্তু আপনি যদি পর্বত বলে শুধু ইয়ে করেন, আপনি হয়তো বা যদি চিম্বুক পাহাড় দেখে থাকেন, আপনি পর্বত বলে চিম্বুক পাহাড় চিন্তা করতেছেন। এবার আপনি এভারেস্ট দেখেন, তখন আপনার মনে হয় এটাকে পর্বত বললে আসলে হবে না, এটাকে বড় কিছু বলতে হবে। তেমনি আমার মনে হয় যে ফ্যান্টাসি ওয়ার্ডটা, যে আমরা আসলে তো ফ্যান্টাসি বলে আসলে এটাকে অ্যাড্রেস করা হয়, দ্যাট ইজ ট্রু। কিন্তু ওই যে এভারেস্টকে তো আসলে শুধু না পর্বত বললে তো হচ্ছে না, এভারেস্টটা তো প্রবলেম বোঝা যাচ্ছে না, কত বড় প্রবলেম, বিয়ন্ড দ্যাট। আমার ফ্যান্টাসি বলে প্রবলেমটা বোঝা যাচ্ছে না। এখানে যে বিষয়টা তাহলে আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে শক্তি ভাই যে পয়েন্টে গিয়েছিল, তার মানে একটা পর্নের ভিতর থেকে, পর্নের অ্যাডিকশন থেকে বা পর্নের মাধ্যমে মানুষ ডিভিয়ান দিকে বা ভ্যারাইটিস সুখগুলো নিজের ভিতরে নিতে চায় এবং একটাতে স্থির থাকতে পারে। কিন্তু এই জায়গায় ড্রাগসের বিষয়টা যদি আমরা তুলনা করি, একটা লিমিটেশন আছে, যেরকম আপনি যে বলতেছিলেন আর কি। লিমিটেশনগুলো কি কি ছিল? যে একটা ড্রাগসের গাঁজা খেতে গেলে শুরু করে না, বলেন না? আচ্ছা, যেমন হচ্ছে বলতেছিলাম, এই কথাটা বলছিলাম যে কেউ যদি গাঁজা খেতে চায়, তাহলে তো সে হাত বাড়ালে পাচ্ছে না, তাই না? সে ঘরের দরজা বন্ধ করে তো সে গাঁজা পাচ্ছে না, তো তাকে জায়গা মতো যেতে হবে, যে গাঁজার ব্যবসা করে ডিলার, তার সাথে যোগাযোগ করতে হবে, একটা রিস্ক আছে। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে সেখানে তাকে একটা ভালো অ্যামাউন্ট পে করতে হবে, পুলিশের রিস্ক আছে, সম্মানের। হ্যাঁ, তারপর ধরুন কেউ যদি ডাইল ফেন্সিডিল খেতে চায়, তাকে সেই জায়গা মতো যেতে হবে, গিয়ে পুলিশ জিনিসটা বহন করে আনতে হবে, অনেক ব্যাপার আছে। আর দেখা যাচ্ছে ইয়াবা টিয়াবা এগুলো তো আরো মানে বড় সিন্ডিকেটের সাথে জড়িত হইতে হয়, তাই না? আরো বড় বড় আইস এরকম বেশ কিছু মানে হাই প্রোফাইল ড্রাগসের কথা কিন্তু আমরা রিসেন্টলি শুনছি। হ্যাঁ, রিসেন্টলি এইগুলো তো মানে চাইলেই আপনি পাবেন না, কিন্তু পর্নোগ্রাফি তো আপনি চাইলেই পাচ্ছেন, একদম ওয়ান ক্লিক, একদম এক ক্লিকে। যার কারণে এটা মানে ড্রাগসের চেয়েও খারাপ। আমরা তো এটাকে বলছি যে পর্নোগ্রাফিটা ড্রাগ, মানে এর শুধুমাত্র এর যে ফাংশনিংটাই ড্রাগের মতো তাই না, হ্যাঁ, বরং এটা তো ড্রাগের চেয়ে আরও বেশি খারাপ, কারণ এটা আরও বেশি অ্যাভেলেবল। এবং আরেকটা বিষয় যেটা আমি একটু এখানে আলোচনাটা উঠাই, সেটা হচ্ছে ড্রাগের ফলে একজন ড্রাগ অ্যাবিউজের ফলে একজন ড্রাগ অ্যাডিক্ট, সে যেরকম ফিজিক্যালি এবং মেন্টালি এক্সস্টেড হয়ে যায়, তাই না? তার ফিজিক্যালি একদম সে শেষ হয়ে যায়, তার দেখা যাচ্ছে যে লিভার ফেলিওর, কিডনি ফেলিওর, বিভিন্ন ধরনের সমস্যা হয়। কিন্তু পর্নোগ্রাফিতে যেটা হয় সেটা হচ্ছে ফিজিক্যালি সমস্যাগুলো হয়তো এভিডেন্ট নাই, যে কিছুক্ষণ আগে মর্তজা বললো যে এটা লং টার্ম ইফেক্ট, হ্যাঁ, সে অনেকদিন পরে গিয়ে হয়তো সে বুঝতে পারবে, হ্যাঁ, কিন্তু তার যে মেন্টাল এক্সহশন, তার যে কি বলা যায় মানে কনফিডেন্স শেষ হয়ে যাওয়া, তার সেলফ এস্টিম শেষ হয়ে যাওয়া, তার নিজের মধ্যকার যে আত্মবিশ্বাস, আমি কি পারি না কি পারবো না, সবকিছু শেষ হয়ে যায়। এটা কিন্তু বাইরে থেকে দেখে বুঝতেও পারবে না। এখানে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যারা এই ড্রাগসগুলো নেয়, এখানে উইথড্রল ইফেক্টের কথা আমি একটু বললাম, সেটা হচ্ছে উইথড্রল ইফেক্টে কীরকম। সাপোজ আমি এরকম পেশেন্ট আমি হসপিটালে ডিল করছি, যে একটা ছেলে লিটারেলি সে গাঁজা খায়, সে 2 দিন বা 3 দিন গাঁজাটা খায় নাই, বিকজ তার ফ্যামিলি থেকে তাকে একটু রেস্ট্রিকশন করার চেষ্টা করছে, অ্যান্ড দেন হি কেম উইথ গাঞ্জা সাইকোসিস। গাঞ্জা সাইকোসিস একটা টার্ম আছে, গাঞ্জা সাইকোসিস একটা, আমি এটা আমার মনে হয় 3টা বা 4টা পেশেন্ট পেয়েছি এরকম।
পেশেন্ট মানে এমন একটা ফেজ নিয়ে আসে, আপনার হঠাৎ করে যদি আপনি দেখেন আগে কোনোদিন এরকম পেশেন্ট ডিল করেন, আপনার মনে হবে যে পেশেন্ট ইজ মানে লাইক মানে হরিবল একটা সিচুয়েশন নিয়ে আসে, আপনার মনে হবে পেশেন্ট কি মানে কি হয়ে গেল। পরে দেখা গেলো যে হিস্ট্রি নিয়ে দেখা গেলো যে আসলে ঘটনা এটা। তো ফ্যাক্ট হচ্ছে যে ড্রাগ অ্যাবিউজার ও সব দিক থেকেই বোঝাইতে পারে, বাইরে থেকে দেখে বুঝতে পারবেন আপনি যে দেয়ার ইজ সামথিং রং। একটা ড্রাগ অ্যাডিক্ট ছেলেকে মানে আইডেন্টিফাই করা ফ্যামিলির পক্ষ থেকে কোনো ঘটনাই না, আপনি দেখলেই বুঝতে পারবেন। চালচলন কথাবার্তা দেখে বোঝা আমরা তো যাবে। কিছু লোককে আমরা এমনি বলি না গাঞ্জুটি, সে গাঞ্জুটি না, কিন্তু তাকে গাঞ্জুটি বলছে বিকজ তার আচার আচরণ বেশভূষা হচ্ছে Appearance এরকম। অ্যাপিয়ারেন্স একটা ফ্যাক্ট। একটা লোক পর্ন অ্যাডিক্ট, ও কিভাবে আপনি তাকে বাইরে থেকে দেখে বুঝুন, নো ওয়ে, আপনার বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, আপনি তাকে দেখে বুঝবেন তার সাথে কথা বলতে গিয়ে বা তার আচার আচরণ যদি আপনি করেন। যেমন সাপোজ একটা মহিলা মানুষ যদি আপনার সামনে আসে, আপনি কিভাবে সেখানে রিয়াক্ট করবেন, আপনি কিভাবে আপনার নিজেকে আপনি হয়তো বা দৃষ্টি সংযত রাখবেন বা আপনি আপনার বিহেভিয়ার কিন্তু কন্ট্রোল করবেন। একটা পর্ন অ্যাডিক্ট মানুষ কিন্তু সেভাবে একটা ফিমেলকে আপনার মতো করে ডিল করবে না, অবশ্যই না, করবে না। সে এখানে ডিফারেন্ট চিন্তা করবে। আপনি যদি এইটা অবজার্ভ করেন তাহলে হয়তো বা আপনি এটা ধরতে পারবেন, কিন্তু এই অবজার্ভ এভাবে কজন করে? সুতরাং এটা এমনি বাইরে থেকে বোঝার মতো কোনো সম্ভব ব্যাপার হচ্ছে ওটা যে বাইরে থেকে আসলে এখানে বোঝার কোনো উপায় নাই যে দিস পারসন ইজ ড্রাগ কি বলে পর্ন অ্যাডিক্ট, এটা বোঝার কোনো উপায় নাই। মানে বাইরে থেকে আপনি বুঝতে পারবেন। এই মুর্তজা ভাই কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিকস তুলে আনছে, সেটা আমি অ্যাটাচ করতেছি। সেটা হচ্ছে যে আমাদের বা নর্মাল মানুষের চোখে একটা নারীর যে মর্যাদা বা ইসলামের চোখে একটা নারীর যে মর্যাদা, হাউ পর্ন অ্যাডিক্ট যারা আছে তারা এটার সাথে কীভাবে ডিল করে। যে মুর্তজা ভাই যেটা বললো যে তারা একটা নারীকে নর্মাল চোখে দেখে না, একটা নারীকে তারা ভোগ্য পণ্য মনে করে, লাইকে মাংসপিণ্ড, হ্যাঁ, একটা সেক্স টয়, জীবন্ত একটা সেক্স টয় হিসেবে তারা নারীকে মনে করে। কেন? বিকজ তার যে ওই যে চিন্তাধারা, সে ভ্যারাইটিস দিক থেকে চিন্তা ভাবনা করছে, বিভিন্ন বিষয় দেখছে, বা এই যে বিষয়গুলো তার ভিতরে থাকার কারণে নারীর যে অ্যাকচুয়াল যে মর্যাদা, সেই মর্যাদাটুকু এই যে একটা যারা পর্ন অ্যাডিক্ট তারা কিন্তু দিতে পারে না। এটা খুব খারাপ একটা বিষয়, এবং যার কারণে শক্তি ভাই এটার সাথে রিলেট করবেন, ওনার মানসংখ্য বই কি রেপিস্ট নিয়েছিল না এরকম, তো যার কারণে দেখা যায় যে পর্ন অ্যাডিক্টেড, ম্যাক্সিমাম পর্ন অ্যাডিক্টেড মানে যারা রেপিস্ট থাকে তাদের এইরকম একটা মেন্টাল ডিসঅর্ডারই থাকে যেটা তৈরি হওয়ার 100% সম্ভাবনা আছে পর্ন থেকে, এবং তার ভিতরে নারীকে দেখা মাত্র সে মনে করে যে একটা ভোগ্যপণ্য, এবং তার প্রতি সে একটা আকর্ষণ অনুভব করে। একটা যে একটা বোরকা পরাও যদি মেয়ে যায় একটা পর্ন অ্যাডিক্টের সামনে দিয়ে, হি ক্যান স্ক্যান অ্যান্ড সি এভরিথিং, হি ক্যান সি এভরিথিং, তার চোখের কাছে এগুলো কোনো বিষয়ই না, বিকজ হি নোস, সে জানে কোথায় কি আছে না আছে, সে সব কিছু জানে। তো সে একটা তার দৃষ্টিকে কিভাবে সে সংযত করবে? একটা মেয়ে যদি সাইড দিয়েও যদি হেঁটে যায়, সে দেখতেছে যে দিস ইজ এ সেক্স টয়, আমার লাগবে, আমার ওইটা লাগবে, আমার টাচ করতে হবে, মানে সো ডেসপারেট থাকে একটা পর্ন অ্যাডিক্ট। কি বলেন আপনি? সে তো কারো ক্ষতি করছে না, যদিও আমরা হাসলাম বা মানে এটা আসলে খুবই প্রবলেমেটিক বিষয়। এই যুক্তিতে তো এটাকে প্রমোট করা হয়েছে। আপনি দেখেন আমরা এরকম, আমি আপনার কথা বলার মধ্যে বলে ফেললাম, সেটা হচ্ছে আমরা কি এরকম দেখি নাই যে একটা প্রোগ্রামে গিয়ে ওপেনে অনলাইনে রিনাউন্ড একজন পার্সন এসে বলতেছে যে সে এই ব্যাপারগুলো শিখছে পর্ন দেখে। এটা কি আপনি ওপেনে পর্নকে এন্ডোর্স করতেছেন? লিবারেল মিশনারি যারা তারা তো এগুলো বলে এই সব না, তার মানে এবং এই যুক্তিটা দেওয়া হয় যে পর্ন দেখতেছে সে তো আসলে কারো ক্ষতি করছে না, সে ফোনের মধ্যে দেখতেছে। এটা একটা সোর্স অফ মানে একটা হাসাহাসির বিষয় হয়ে গেছে, টিচাররা এটা বলে স্টুডেন্টদেরকে হাসায়। কেন? এইটা একটা ফ্যাক্ট যে কোচিং এ এক ধরনের বিকৃত মানসিকতার কিছু টিচার আছে, বেশ কিছু, আমি কোনো কোচিং স্পেসিফিকভাবে বলছি না, বাট অলসো অনলাইন ইনফ্লুয়েন্সার অ্যাজ ওয়েল, যে তারা সস্তা কিছু এই রিলেটেড যোগ দিয়ে দে গেট সাম অ্যাটেনশন, ঠিক আছে একটু হাসালাম। কারণ আমরা টিনেজ ছেলেগুলো শুনে এখন যেহেতু এইটা একটা ওয়াইডলি স্প্রেডেড একটা ব্যাপার হয়ে গেছে যে অলমোস্ট এভরি টিনেজার ওয়াচেস, মানে অলমোস্ট এভরি টিনেজার পর্ন দেখে, তো ওর কাছে যখন আপনি পর্ন একটা জোকস বলবেন ও জিনিসটা ক্যাচ করতে পারে। আপনি জোকসে কখন হাসবেন? এই যে এখন আমি একটা ছোট্ট একটা সার্কাজম করলাম, আপনি জিনিসটা জানেন বলে কিন্তু ধরতে পারছি। যদি আপনি জিনিসটা কোনো মানে আইডিয়াই না থাকতো আপনি কিন্তু এই জোকটা ধরতে পারতেন না। ফ্যাক্ট হচ্ছে এটা যে সমাজে পর্ন এত ওয়াইডলি এটা প্রচার হয়ে গেছে যে পর্ন নিয়ে জোকসগুলো সে ধরতে পারে। অ্যান্ড ফ্যাক্ট হচ্ছে যখন আপনি একটা জিনিস নিয়ে ওপেন জায়গায় বলতেছেন, দ্যাট মিনস ইউ আর এন্ডোর্সিং ইট, প্রমোট করছেন, ডাইরেক্টলি প্রমোট করছেন। ইভেন আমাদের যে তথাকথিত ইনফ্লুয়েন্সারগুলো দেখা যায় বা তথাকথিত সেলিব্রিটি যেগুলো দেখা যায় যুবকদের কাছে, যারা মোটামুটিভাবে একটা ভালো ওয়েট রাখে আর কি, তাদের ফেস ভ্যালু আছে, তো তারা
কি করতেছে, পর্নের যে বিষয়গুলো আছে হ্যাশট্যাগ বা এইগুলো টি শার্টের মাধ্যমে তারা প্রমোট করতেছে এবং দে মেক ইট, এটাকে তারা ইজি করে দিচ্ছে, এই বিষয়টাকে ইজি করে দিচ্ছে। এখন দেখেন আমাদের অনেকে আছে যারা এই বিষয়ে পাকা, আবার অনেকে আছে যারা বিষয়ে কিছু জানে না, পর্ন নিয়ে সে কখনো শোনেও নাই, খুবই রেস্ট্রিক্টেড ফ্যামিলির ছিল, কিন্তু যখন দেখেন যে তার ফ্রেন্ডরা এটা নিয়ে মজা করতেছে, তার একটা সার্কেল একদিকে এইটা নিয়ে খুব হাসাহাসি করতেছে, আগ্রহ তৈরি হচ্ছে বা ওই জায়গায় দেখতেছে যে সবাই মিলে একসাথে দেখতেছে স্কুলের ভিতরে বা যে কোনো জায়গায়, তখন সে বলতেছে যে ওরা কি দেখে, দেখি তো, এই তোরা এটা কি নিয়ে হাসাহাসি করতেছিস, ও যে দেখে না এই জন্য তোরে বুলি করবে, তাই না? ওই এই দেখে না, দেখিস না, বুলি করবে, তুই দেখিস না, এই ব্যাকডেটেড বা এরকম দেখবে না তুমি শিশু শিশু বাচ্চা এরকম। কিন্তু আমাদের স্কুলের লোক বা ইউনিভার্সিটি বা যে কোনো জায়গায় কিন্তু আমরা দেখতে পাই এটা একটা গালি রকমের ভাই বাচ্চা। তো দেখা যায় যারা দেখে না তারা এই বুলিং এর থেকেও কিন্তু অনেক সময় অ্যাট্রাক্টেড হয়ে যায়। না, ও তো বুলিং থেকে বাঁচতে চায়, যে কে চায় দেখি তো, যে আমিও বুলিং মজা এর করবো। শিকার হইতে, নো ওয়ান ওয়ান্টস দ্যাট। এরকম মেন্টালিটিগুলো যারা মিডিয়ার ভিতরে তথাকথিত ইনফ্লুয়েন্সার বা তথাকথিত নাটকের মাধ্যমে যারা পর্ন অ্যাডিকশনকে প্রমোট করছে, এটা আমাদের সমাজের ভিতরে এই বিষয়টা আসলে নর্মালাইজড হয়ে যাচ্ছে, কি বলেন? না নর্মাল, এটা আলটিমেট, এটা একটা পয়েন্ট অ্যাড করি, ওয়েস্টের সাথে মিলাই যদি আমরা, ওয়েস্টে আপনি দেখবেন একটা মেয়ে ভার্জিন, এটা তার জন্য একটা ডিসক্রেডিটের বিষয়, একটা সার্টেন এজ পড়ে যে ইউ আর স্টিল ভার্জিন, স্টিল ভার্জিন, তোমার এখন বয়ফ্রেন্ড হয় না, মানে তুমি একটা মানে নার্ড বা তুমি লুজার যে তোমার এখনো হয়, তুমি এখন ভার্জিন না, এটা ট্রু, এটা এবং মানে একটা বিপুল সংখ্যক মেয়ে তারা সেলিব্রেট করে তাদের যে ফার্স্ট যেটা ডিফ্লোরেশন, হ্যাঁ তার ভার্জিনিটি যেদিন সে লস করে, এটাকে দেখা যাচ্ছে সেলিব্রেট করা হচ্ছে 16 বছর বয়সে। এটা কিভাবে জানি, কারণ হচ্ছে গিয়ে যে লগুলা আমরা, এগুলো তো আমাদেরকে ফরেন্সিক আমরা পড়ছি না, যে বাই ল যেটা বলা হয় যে বিফোর 16 ইয়ার্স যদি ওই মেয়েটার কনসেন্টও থাকে, ইট উইল বি রিগার্ডেড অ্যাজ রেপ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা লাইক 15 বছর 11 মাস 28 দিনের একটা মেয়ে কারোর সাথে সম্মতি নিয়েই মনে করেন যে ইন্টারকোর্স করলো, এইটাকে স্টিল রেপ হিসেবে করা হবে, কিন্তু 16 বছর পার হয়ে গেছে, দিস ইজ নট রেপ। 16 বছর একদিন, হ্যাঁ 16 বছর একদিন, ইট উইল নট বি রেপ, তার কনসেন্ট আছে, ইটস ওকে। এটা হচ্ছে ওয়েস্টার্ন রুলিং এর মধ্যে আসে। তো কথা হচ্ছে যখন 16 বছর তার হলো, দে উইল গ্রো ক্রেজি। এটা তো মানে ওইটার সাথে আমরা এটা হচ্ছে ওখানকার আমাদের দেশের পর্ন ব্যাপারটাকে মিলাতে পারি, কিন্তু হ্যাঁ ওদের দেশে ওরা যেরকম এটাকে একটা শিশু থেকে বালেগ হওয়ার একটা বিষয় মনে করতেছে, মানে ভার্জিনিটি হারানোটাকে, আমাদের দেশেও কিন্তু এখন বর্তমানে মানে যারা ইয়াং জেনারেশন ওরা চিন্তা করতেছে যে আমাকে যদি বড় হইতে হয় বা আমাকে যদি শিশু না থাকতে হয়, তাহলে পরে আমাকে এটা দেখতে হবে বা আমাকে কিছু কাজ করতে হবে, যেমন স্মোক করা বা এই যে পর্ন দেখা এবং এই অ্যাডাল্ট জোকসগুলোতে অংশ নেওয়া। যুবকদের কাছে এটা এক ধরনের ম্যানলি একটা বিষয়, মনে হয় যে হ্যাঁ আমি হয়ে গেছি একটা কিছু, বা সত্যিকারের কাপুরুষতাকে আমরা ম্যানলিনেস হিসেবে ট্রিট করতেছি। এটাই তো ওয়েস্টার্ন কালচার এন্ড মিডিয়ার যে ওয়েস্টার্ন কালচার। না ভাইয়ের একটা কথা সাথে আমার জাস্ট একটু হিট করলো, আমি একটা অ্যাড করি, সেটা হচ্ছে ভাই যেটা বললো যে বিড়ি খাওয়ার ব্যাপারটা, বিড়ি বলতে সিগারেট খাওয়ার ব্যাপারটা, বিড়ি বললে একটু ছোট ছোট, সেটা হচ্ছে মান সম্মান আছে না, বিড়ি খোর। এই আমি অবশ্য বিড়ি বলে অভ্যস্ত, কারণ হচ্ছে আমার কথা হচ্ছে মানে আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি না, এই ওয়ার্ডগুলো ওই যে ফ্যান্টাসি, যেমন পর্বতের সাথে তুলনা করা, এভারেস্টকে কিন্তু পর্বত বললে আসলে চিম্বুককে তাহলে পর্বত বলা যাবে না। মানে আমি জানি না বাই ডেফিনেশন আসলে চিম্বুকে পর্বত বলা হয় কিনা, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটা যে আমরা স্বাভাবিকভাবে যেটাকে এক্সপ্রেস করি, তেমনি একটা জিনিসকে আমি যদি এমন একটা পশ ওয়ার্ড দিয়ে রিপ্লেস করে দিই, ওটা তখন নর্মাল হয়ে যায়। আমি ওটাকে খ্যাত বানাতে হবে, এটাকে খ্যাত বানাতে হবে, ডিফেমেশন করতে হবে। তো কথা হচ্ছে যে আমরা যখন কলেজে উঠলাম, আমি একদম স্পষ্ট মনে আছে যে আমার অলমোস্ট সবগুলো স্কুল ফ্রেন্ড বিড়ি খাওয়া শুরু করলো। এইটা তখন মানে প্রেস্টিজিয়াস ব্যাপার, আমি এখনো বিড়ি খাই না, ওরা বিড়ি খাই, আমাকে লিটারেলি তুই এখনো বিড়ি খাস নাই, তুই আরে তুই খাবি, তুই কয়েকদিন পরেই খাবি, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক একইভাবে এটা যে একটু বড় হওয়ার একটা ব্যাপার, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি রিসেন্টলি এই জিনিসগুলো আমি ডেটাগুলো পাইছি, আমি এক্স্যাক্টলি সোর্স আমার মনে নাই এখন, সেটা হচ্ছে এখন ক্লাস 2 এর বাচ্চারাও পর্ন দেখতেছে। আমার কথা হচ্ছে একটা ক্লাস 2 এর বাচ্চা যারা এখনো পিউবার্টি হিট করে না, পিউবার্টি হিট করতে গেলে তো তার তো আসলে 14 বছর বা 13 বছর তাকে আসতে হবে। একটা ক্লাস 2 এর বাচ্চা কোন ক্লাসে পড়ে, মানে ওর বয়স কত অ্যাকচুয়ালি? একটা 11-12 না আরো কম হবে, ক্লাস 2 নয়, খুব বেশি হলে 9। এই ছেলেটা কেন পর্ন দেখতেছে? এবং এটা কিন্তু মানে একদম মানে আমি বাংলাদেশের নিউজ পেপারে পড়ছি। আচ্ছা, পর্নের ক্ষতি যদি বলতে বলেন আমাকে, সেখানে যেমন ফিজিক্যাল ক্ষতিগুলো আসলে অতটা বোঝা যায় না। যেমন আমি একটা রিসার্চ
যদি উল্লেখ করি, এটা খুব সম্ভবত সাউথ কোরিয়ার একটা রিসার্চ। আচ্ছা সেখানে ওরা কিছু মানুষ নাইট ক্লাবে তারা অ্যাক্টিভিটিতে যুক্ত আছে, সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে করতেছে তারা, আর কিছু মানুষ ওটা দেখতেছে। আচ্ছা হ্যাঁ, এবং এই যে মানে নর্মালি ওয়েস্টে ওরা করে কি, লাইভ ওরা যেটা হ্যাঁ ওরা হচ্ছে ওই মানে সেক্সুয়াল অ্যাক্টের মাধ্যমে ইজাকুলেশন এবং মাস্টারবেশন এগুলো মানে পার্থক্য করে না, যার কারণে এই রিসার্চগুলো খুব খুব রেয়ার। হ্যাঁ, এবং এই রিসার্চের মধ্যে আরও যেই লিঙ্কগুলো দেওয়া ছিল অন্যান্য রিসার্চের রেফারেন্স, সেগুলো আমি খুঁজে পাইনি, মানে ছিল এক সময় ওটাকে গায়েব করে দেওয়া হয়েছে। যাই হোক, তো এখানে যেটা দেখা গেল যে যারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতেছে আর যারা দেখতেছে, দেখাটাকে পর্নের সাথে মিলান, যারা দেখতেছে ওদের টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে। এবং আমরা জানি যে টেস্টোস্টেরন হরমোনটা মূলত অনেক কিছুর জন্য দায়ী বিষয়। পুরুষে তো অনেক থাকে, পুরুষের অ্যামাউন্টটা বেশি, মহিলাদের অ্যামাউন্টটা কম, কিন্তু এইটা তার শারীরিক বিভিন্ন মানে স্বাস্থ্য বজায় রাখা, তার কর্ম উদ্দীপনা বজায় রাখা, হ্যাঁ পুরুষের কর্ম উদ্দীপনা বা পুরুষের যে কি বলে অ্যাক্টিভ থাকা যেটাকে বলে, ম্যান বিং ম্যান, রাইট, এক্স্যাক্টলি, মানে এই অ্যাক্টিভ থাকা এই বিষয়টা মানে এই হরমোনটা মেনটেন করে। তো যার কারণে আমরা যে যারা পর্নোগ্রাফি অ্যাডিক্টেড তাদের মধ্যে আপনি দেখবেন যে নিস্তেজ, হ্যাঁ কোনো কাজে আগ্রহ পায় না, লো সেলফ এস্টিম, কোনো কাজে আগ্রহ পাচ্ছে না, ডিপ্রেসড, হ্যাঁ এরকম একটা জিনিস। তার মানে এটা একটা বিরাট মানে আমাদের যে টোটাল যে সামাজিক যে প্রোডাক্টিভিটি বা যদি বলি যে জাতীয় প্রোডাক্টিভিটি, এটাতে পর্নোগ্রাফি একটা বিরাট হুমকি, একদম হ্যাম্পার হয়ে যাচ্ছে একদম। মানে এটা এবং এই প্রজন্মটা ধরেন আজকে যে মুর্তজা ভাই কিছুক্ষণ আগে একটা রিসার্চ উল্লেখ করলেন যে 77% মানে টিনেজ পিপল, তারা পপুলেশন আমাদের, এরা 77% অ্যাডিক্ট। এখন এই 77% লো এস্টিম, এই 77% মানে ল্যাক অফ কনফিডেন্স পিপল যখন মনে করেন বাংলাদেশের লিডিং পজিশনে যাবে, তখন কি অবস্থা দাঁড়াবে? একদম ভয়াবহ একটা অবস্থা দাঁড়াবে। তার মানে এই জিনিসটা যে একটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এবং এটার সোশ্যাল ইম্প্যাক্ট অনেক বেশি, আমরা এখনো বুঝতে পারতেছি না, আমি এখনো গার্জিয়ান বুঝতেছি না জিনিসটা। একটা জিনিস জাস্ট করি, এটা হচ্ছে সেলফ স্টিম যখন একটা পুরুষের কম হয়, ওর যখন সেলফ কনফিডেন্স কম থাকে, ও কিন্তু একটা পুরুষ মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে, লিডারশিপ, একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া, একটা লাইক একটা আপনি একটা ক্রাইসিস মোমেন্টে বসছেন, আপনার এখানে একটা সঠিক এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন মেকিং। কোনো কঠিন অবস্থা থেকে যখন আপনাকে উত্তরণ করে আসতে হবে, ইউ নিড এ মেন্টালিটি। এই যে মেন্টালিটি, এটাকে আমি পজিটিভ ওয়েতে বলছি, এটা মাস্কুলাইন মেন্টালিটি, রাইট। যেমন আমরা যদি ইনফ্যাক্ট 71 সালের কথা বলি, 71 যে মানুষ বুঝতে পারতেছে যে আমাদের উপর অপারেশন হচ্ছে, আমাদেরকে কিছু একটা আগায় আসা দরকার, এবার দুমদাম মেরে ফেলতেছে, আগায় আসা দরকার, এই যে একটা ব্যাপার মানসিক জায়গা থেকে শক্তির ব্যাপারটা, এটা কখন আসবে? when you have confidence in yourself। আপনার নিজের ব্যাপারে কনফিডেন্স নাই, আপনি ঘরের মধ্যে। সো এই যে আপনি যেটা বললেন যে একটা হিউজ জনগোষ্ঠী, অলমোস্ট এভরিওয়ান ল্যাক অফ সেলফ এস্টিম, ও কিভাবে একটা ক্রাইসিসে যদি আজকে আমাদের নেশনটা পড়ে, কিভাবে এখান থেকে উঠে নিয়ে আসবে? ওর তো আসলে নিজে ব্যক্তিগত জীবনেই যে আসলে উঠে আসতে পারে। তাহলে এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, সেটা হচ্ছে বর্তমান যে সারা ওয়ার্ল্ড যে সিস্টেমটা চলতেছে, যারা এটাকে রান করতেছে, তারা এই পর্নোগ্রাফি বিষয়টাকে তারা ব্যাকআপ দিচ্ছে বা তারা এটাকে সাপোর্ট করছে। এটা এর ফলে কি, এর ফলে এই যে একটা সারা ওয়ার্ল্ড ওয়াইড যে একটা রেজিম, হ্যাঁ সেটা নিও লিবারালিজম বলতে পারি আমরা, বা এই যে ক্যাপিটালিস্ট যে সভ্যতা যারা চালাচ্ছে, তো এরা মানে কোনো বিদ্রোহ যেন না হয় আমাদের বিরুদ্ধে, ওই সিস্টেমের এগেইনস্ট, লো এস্টিম, হ্যাঁ বানায় সিস্টেমের এগেইনস্ট থেকে বিদ্রোহ করবে না। এটা এর পিছনে একটা বিরাট একটা প্রজেক্ট। এটা ভালো কথা বলছেন। যেমন হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয়ে গেল, ঠিক আছে, নাজি জার্মানি ডিফিটেড, এখন সামনে দুইটা সুপার পাওয়ার, একটা হচ্ছে সোভিয়েত, একটা হচ্ছে ইউএসএ, ইউরোপ। এখানে মূল পার্থক্য জায়গাটা কি ছিল? একটা হচ্ছে পুঁজিবাদ আর একটা হচ্ছে মার্কসিজম। এবং যখন মার্কসিজমের জিনিসটা ছিল, এটা কিন্তু পুঁজিবাদের এগেনস্টে, কিন্তু ওদের একটা যে ওরা যে এই ক্যাপিটালিজম যেটা আছে, ওরা কিন্তু এটার এগেনস্টে ছিল। সোভিয়েত একটা হিউজ একটা এম্পায়ার লাইক একটা ব্যাপার, পৃথিবীর একটা বিশাল অংশ, মানে পৃথিবীর মনে আমি যদি পৃথিবীকে 10 ভাগ বা 11 ভাগ করি, এটার মনে হয় 1 ভাগের বেশি অংশ, পুরো পৃথিবী একটা হিউজ একটা পোর্শন। সো এতগুলা মানুষ ওটার বিরুদ্ধে কিছু একটা করার তাদের একটা স্টিম ছিল। এখন কি আসলে এরকম যে ঠিক আছে, উই হ্যাভ এ সিস্টেম দ্যাট হ্যাজ এ প্রবলেম? নিউ লিবারালিজমের মধ্যে আসলে অনেক প্রবলেম, মানুষ থেকে পশু হয়ে গেছে। তার মানে এখানে যে নতুন চিন্তা ভাবনা হয় বা এই যে এটা কেন ভুল হচ্ছে, না এটা ইন্ট্রোডিউস করার কোনো মানুষই আসলে এটা আমার মনে হচ্ছে যে একটা ম্যাস
সেলফ স্টিমকে নামায় দেওয়ার একটা, এটা হতে পারে। মডার্ন ডে স্লেভারির একটা মানে কারণ পর্নোগ্রাফির হিস্ট্রি যদি আপনি দেখেন, পর্নোগ্রাফির হিস্ট্রি দেখলে কিন্তু আপনার এটাই মনে হবে। এটা এটা নিয়ে আমার কিছু পড়াশোনা ছিল আর কি, আমি এটা নিয়ে কোনো একটা বইতে লিখছি যে একটা পর্যায়ে যখন মানে খ্রিস্টীয় যে মূল্যবোধ, সেই মূল্যবোধের জায়গা থেকেও পর্নোগ্রাফি এই বিষয়গুলো একটা গুনাহ এবং একটা নেতিবাচক দিক। না, অ্যাডাল্টারি তো যে মানে খারাপ জিনিস, সেটা তো আমার বাইবেলেই তো আছে, এটা তো ওরা নিজেরও স্বীকার করে। হস্তমৈথুন এই বিষয়গুলো মানে খ্রিস্টীয় নৈতিকতা থেকেও এটা একটা খারাপ জিনিস। অবশ্যই এইটাকে ধ্বংস করা হয়েছে। এক নম্বর হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড 1896 সালের দিকে ওনার এটা যে হস্তমৈথুন এটা নর্মাল অ্যাক্টিভিটি, বাচ্চারা শিশুরা হস্তমৈথুন করে। সে বিভিন্ন রকম কথাবার্তা বলে, শিশুরা মাঝে মধ্যে এদিকে এদিকে হাত দেয়, এটাকে সে বলতেছে শিশুরা হস্তমৈথুন করে। আচ্ছা, এরপরে এই কাজটা আরো এগিয়ে নেন। উনি হচ্ছেন ইয়েরই একজন ছাত্র, হ্যাভলক এলিস নামে একজন ভদ্রলোক আছেন, উনিও একই কথা বললেন, সিগমুন্ড ফ্রয়েডের একজন ছাত্র। এবং পরবর্তীতে 1948 সালে এবং 1953 সালে আলফ্রেড কিনসি নামে একজন মানে বেসিক্যালি উনি একজন কীটতত্ত্ববিদ, কিন্তু সে পরবর্তীতে হঠাৎ করে কিভাবে যেন সেক্সোলজিস্ট হয়ে গেলেন। আচ্ছা। এবং হয়ে গিয়ে উনি কিছু রিসার্চ মানে নিজের মতো করে কিছু রিসার্চ করলেন, যেটা খুবই অনেক বায়াসড, এবং সেই সময় এটা অনেক আলোচনা হয়েছে। এবং ওখানে উনি উল্লেখ করলেন যে হস্তমৈথুনটা এটা একটা স্বাভাবিক বিষয়, নর্মালাইজ করে এটা নয়। উনি এই কথাটা বলে ফেললেন যে 99% আমেরিকান হস্তমৈথুন করে। কিভাবে নর্মালাইজ করলো দেখেন, উনি বলে দিলেন এরকম কোনো এই নেই। অথচ উনার যে রিসার্চ, সেই রিসার্চে মানে মূল যারা মানে রিসার্চে যারা ছিলেন সাবজেক্ট, তারা ছিলেন ভলান্টিয়ারিং। এবং সেই সময়টা এমন একটা সময় যে মানুষ এখনো দেখেন, এখনো কি কেউ সেধে পড়ে এসে আপনার কাছে বলবে যে আমি এই করি সেই করি, আমি সমকামী, আমি এখন আসছে, আগে ছিল না, এখন আসছে, এখন এটাকে তারা প্রাইড মনে করছে। হ্যাঁ, মানে এটা বলতেছে এই কারণে যে সেই সময় আমেরিকার অবস্থাটা কেমন ছিল, যে একজন মানুষ যে ভলান্টিয়ারিং করে এসে নিজের সেক্সুয়াল লাইফের কথা বলবে, এই ধরনের পপুলেশনের মধ্যে সেক্সুয়াল ডেভিয়েন্স বিষয়গুলো ছিল। আমেরিকা বেশি একটা মানে ইনফরমেশন অ্যাড করি, সেটা হচ্ছে একটা সময় পর্যন্ত এরকম বলা হতো যে আমেরিকানরা ইউরোপিয়ানদের থেকে বেশি ধার্মিক, এটা বলা হয়। এটা কিন্তু ট্রু। আমেরিকানরা মানে ওরা খ্রিস্টান নিয়ে যে ব্যাপারটা, ক্রিশ্চিয়ানিটি, এটা ওরাকে খুবই এন্ডোর্স করতো ইউরোপিয়ানদের থেকে বেশি। ইউরোপিয়ানদের মধ্যে আপনি সেকুলারিজম অনেক আগে আসছে, বা ওদের মধ্যে ধর্ম ত্যাগ করা, কারণ ওদের ওখানে একটা অপারেশনের ইতিহাস আছে, চার্চের অপারেশনের ইতিহাস আছে। আমেরিকানদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আপনি ইউরোপিয়ান যদি কোনো মডেল বা সেলিব্রিটি এদের কাউকে যদি কখনো দেখে থাকেন, এদের মধ্যে আপনি ক্রুশ ধারণের ব্যাপারটা আপনি খুব একটা পাবেন না। বাট আপনি আমেরিকানদের মধ্যে জিনিসটাকে ধারণ করার ব্যাপারটা আমি দেখছি যে অনেক বেশি। ওরা এটাকে কিন্তু সত্যিকার অর্থে ওরা এন্ডোর্স করতো, কিন্তু এখন লাস্ট কয়েক ডিকেডে ব্যাপারটা ডিফারেন্ট হয়েছে। কিন্তু ওদের শুরুটা কিন্তু আসলে খুব বেশি রকমের মানে ক্রিশ্চিয়ানিটি করে খুব শক্ত করে আঁকড়ে ধরেছিল, এরকম একটা জাতি ছিল। ওই জাতি আজকে মানে কোথায় চলে আসছে, ওইটাই বলতেছিলাম আর কি, যে পর্নোগ্রাফির ইতিহাসটা কি। এই যে আলফ্রেড কিনসির যে দুটো রিসার্চ উনি করলেন, এবং এই রিসার্চ এমন মানুষদের উপর করলেন যাদের মধ্যে হস্তমৈথুনের পরিমাণ এমনিই বেশি। উনি র্যান্ডমলি করেন নাই কিন্তু। সত্যি ভাই, তাহলে আমরা এখান থেকে এরপরে পয়েন্টটা বলি। পয়েন্টটা হচ্ছে যে এরপরে যখন এই রিসার্চটা হওয়ার পর, এর আগ পর্যন্ত হস্তমৈথুনটা মানসিক রোগের যে ডিএসএম ক্রাইটেরিয়া যেটা আমরা পড়ছি, আচ্ছা, ওই ডিএসএম ক্রাইটেরিয়ার মধ্যে হস্তমৈথুন ছিল একটা মানসিক রোগ, যেটাকে ওনানিজম বলা হতো। এটা জানতাম। হ্যাঁ, এবং এইটা ওই 1953 সালে এবং 48 সালে ওনার রিসার্চের ভিত্তিতে খুব সম্ভবত 1959 বা 60 সালে এটা ডিএসএম ক্রাইটেরিয়া থেকে বাদ দেওয়া হয়। এবং বাদ দিয়ে দেওয়ার পরে আমার সালটা এক্স্যাক্টলি মনে হয়, সম্ভবত 80-র দশকে, 1980-র দশকটা, এটাকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ পর্ন। গোল্ডেন এজ অফ পর্ন। এবং ওইটা প্রথম, এবং এই মানে এই যে নর্মালাইজ হওয়া শুরু করলো আলফ্রেড কিনসি রিসার্চ দুইটা ফান্ডিং করছে রকফেলার ফাউন্ডেশন। এবং এই চিঠিপত্রগুলো আলফ্রেড কিনসি, এটা এখনো রকফেলার ফাউন্ডেশনের আর্কাইভের মধ্যে এখনো আছে। আমি ওগুলো নামে ডাউনলোড করছি। সেই চিঠিপত্র চালাচালি যেগুলো হচ্ছে, তারা ফান্ডিং করতেছে, বছরে এত টাকা লাগবে, দেন আমাদেরকে। এবং এরপরে এই রিসার্চগুলোর ভিত্তিতেই পরবর্তীতে প্রচুর লেখালেখি। একটা রিসার্চকে করতে হলে কি করতে হয়, পেপারে মিডিয়াতে বেশি আনতে হয়, মিডিয়াতে বারবার উচ্চারণের ফলে জিনিসটা এমনভাবে নর্মালাইজ হয়ে গেল যে 99% আমেরিকান হস্তমৈথুন করে। তার মানে এটা খুব স্বাভাবিক। এবং এই হস্তমৈথুনের উপর দাঁড়ায় থাকায় আজকে এই পর্ন ইন্ডাস্ট্রি। এবং এটা শুরু হয় ওই 1975 এরকম সময়। রিসার্চ পেপারটা টোটালি একবারে একটা ট্রিগার করে দিল। হ্যাঁ, এবং এটার উপরে মূলত দাঁড়িয়ে আছে এই পর্ন ইন্ডাস্ট্রি। এই পর্ন ইন্ডাস্ট্রিটা এত শক্তিশালী একটা ইন্ডাস্ট্রি, এটা বোঝা যাবে যে প্রতি বছর কত টাকার ব্যবসা করে।
কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন কোটি টাকা না, মানে এটা ব্যবসার, মানে এটা এত হিউজ একটা ইন্ডাস্ট্রি। লাইক আজকে পৃথিবীতে একটা ক্রাইসিস চলতেছে, আমরা সবাই এটা জানি। আমি এটা লাস্ট একটা নিউজ পড়লাম, সেটা হচ্ছে নিউজটা এরকম ছিল যে ইউকেতে যেহেতু একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছে, এখানে উইমেনরা আরো ভালনারেবল হয়ে গেছে। কেন তারা ভালনারেবল? কারণ তারা হচ্ছে এই জিনিসগুলোতে একটু ইনভলভ হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে মিট আপ করার জন্য। এটা একদম মানে ওদের দেশের নিউজ, আমি ইউকের কিছু নিউজ ফলো করি। কথা হলো যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, একটা কোম্পানির টিকে থাকা দায় হয়ে যাচ্ছে, সেইখানে মেয়ে মানুষরা ওখানে জয়েন করতেছে না তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে তারা একটু উঠে আসতে পারে। তার মানে ওটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলা অবস্থায় ওই ইন্ডাস্ট্রি এখনো টিকে আছে। কতটা স্ট্রং ফাউন্ডেশন থাকলে এইটা পসিবল হয়। লাইক সবগুলো ইন্ডাস্ট্রি মানে লসে আছে, ধসে পড়তেছে, আর সেখানে এটা একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি। তার মানে ওই রকম রুট না থাকলে তো এটা পসিবল না কোনোভাবেই। তো না, করোনা প্যান্ডেমিকের সময় যেই মানুষ চাকরি হারায় ফেলতেছে, এত কিছু করতেছে, এই সময় মানুষ পর্ন ইন্ডাস্ট্রিতে যদি জয়েন করে তার ভালনারেবিলিটি থেকে, মানে ফাইন্যান্সিয়াল ভালনারেবিলিটি থেকে সরে আসা, মানে নিজেকে একটু ইমপ্রুভ করার জন্য, যে ঠিক আছে আমার ইনকাম একটা প্রবলেম আছে, আমাকে চলতে হবে। তো জিনিসটা কিন্তু একটা বার্তা দেয় আমাদেরকে যে দিস ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি। এবং যে আমাদের এখনকার বিষয় হচ্ছে পুঁজিবাদী সভ্যতা, ইউ হ্যাভ মানি, ইউ হ্যাভ এভরিথিং। আরেকটা ইনপুট দেই, যদিও এটা একটু ডিফারেন্ট ইনপুট, কিন্তু এটা একটা খুব সিগনিফিকেন্ট ইনপুট আমার কাছে এটা লাগছে আর কি। সেটা হচ্ছে আপনারা যদি মানে স্যাটানিক রিচুয়ালসগুলো জানেন, যে কি কি স্যাটানিক রিচুয়ালস আছে, তারা কি কি রিচুয়ালস পালন করে, তার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, তার মধ্যে নিউডিটি আছে, এবং তার মধ্যে একটা রিচুয়ালস হচ্ছে যে ওপেন একটা স্টেজে মেল অ্যান্ড ফিমেল দে উইল ইনভলভ, এবং সবাই গোল হয়ে বসে দেখবে। এবং এটা বিভিন্ন জায়গায় আপনারা পাবেন, মানে বিভিন্ন জায়গায় এরকম, মানে এই স্যাটানিক রিচুয়ালটার কথা আপনারা পাবেন। তো আমি যে ভিডিওটা দেখছি, আমি চ্যানেলটার নাম আমার মনে নাই, এবং ওনারা এই কথাটাকে আনছেন যে দেখেন, তাহলে ব্যাপারটা দেখেন যে এটা একটা স্যাটানিক ইবাদত, শয়তানের পূজার একটা অংশ। এবং এই পর্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে সারা ওয়ার্ল্ডের বিলিয়ন বিলিয়ন মানুষকে এই রিচুয়ালসের অংশ করে ফেলা হচ্ছে উইদাউট এনি নলেজ। হ্যাঁ, এবং আপনি দেখতেছেন, হুইচ মিনস ইউ আর টেকিং পার্ট শয়তানের পূজায়। আপনি মানুষকে নতুন ভাবে চিন্তা করতে বাধ্য করবে যে আপনি এমন একটা কাজ করতেছেন, আপনি হয়তো এটা জানেন যে এটা একটা হারাম কাজ, এটা করলে গুনাহ হয়, আর আপনি এটা জানেন যে দিস ইজ এ পার্ট অফ স্যাটানিক রিচুয়াল। পুরো জিনিসটা তো গেম চেঞ্জিং একটা ব্যাপার হয়ে গেল না, যে চিন্তা ধারণার জায়গাটা তো পাল্টে যাবে। যে আমি আমার অজান্তে এমন একটা কিছুর সাথে ইনভলভড হয়ে যাচ্ছি যেটা অ্যাকচুয়ালি শয়তানের, শুধু শিরকি না, মানে এটা শয়তানের পূজার সাথে। হ্যাঁ, মানে এরা কিভাবে মানুষের ইমানটাকে আসলে কিভাবে, মানে তাহলে এই যারা দেখেন আমাদের ভিতরে যারা ম্যাক্সিমাম ভিতরে যে 70% বা 77% ইউথরা, তারা জাস্ট নিছক মজা বা নিছক এন্টারটেইনমেন্টের জন্য এই পর্নটাকে নিচ্ছে, কিন্তু ইন ডেপথ যে রিলিজিয়াস সেক্টরগুলোতে যে বিষয়গুলো আছে তারা কিন্তু না জেনেই স্যাটানিক রিচুয়ালসের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। মানে সে যদি জানতো, সে হয়তো বা এখানে একটা ডিফারেন্ট কোনো একটা অপশন বা ডিফারেন্ট ভাবে জিনিসটা চিন্তা করতো, বা সে হয়তো বা একটা ফার্দার ভাবতো, আচ্ছা ঠিক আছে এটা স্যাটানিক রিচুয়াল, আমি এটা করব না, করব না, এরকম হতে পারতো। কিন্তু না, যেমন একটা মানুষ অনেক ভুল কাজ করে, অনেক খারাপ কাজ করে। কোনো মুসলমান জেনে শুনে শুয়োরের মাংস খায় না, অবশ্যই না। আপনি দেখবেন যে অনেকে মদও খায়, শুয়োরের মাংস কেউ খায় না, কারণ এটার প্রতি প্রচন্ড রকমের একটা ঘৃণা মানুষ মন থেকে অনুভব করে। আপনি অনেক কিছু পাবেন, আপনি বিয়ার, মদ বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে গেছে, মদের কোম্পানি কয়েকশো কোটি টাকা প্রফিট করে, সো মদ অ্যাভেলেবল হয়ে গেছে, কিন্তু শুয়োরের মাংস আমার মনে হয় যে এটা আসলে কেউই খায় না। বর্ন মুসলিম হিসেবে এরকম একটা ইয়েটা ভিতরে, এইটা খুব স্ট্রং একটা জায়গায় শুকরের মাংস, এটা মানে মুসলমানের প্রচন্ড রকমের, আমি এটা দেখছি যে মদের প্রতিও কিছু মানুষ টলারেন্স শো করে, কিন্তু শুকরের মাংস ব্যাপারটা তো এরকম কিছু জিনিস থাকে অ্যাকচুয়ালি। আমার মনে হয় যে এইটাও, এই ইনফরমেশনও যদি আমার মনে হয় যে কিছু মানুষ যদি অ্যাটলিস্ট ওই রেজিস্ট্যান্সের কিছুটা হলেও কিন্তু আসলে এখানে ডেভেলপ করতে পারে। এখানে আরেকটা বিষয় যেটা আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি বারবার, সেটা হচ্ছে যে পর্নোগ্রাফির যে ডিস্ট্রাকশন ছিল, সেই ডিস্ট্রাকশনের ভিতরে অন্যতম আরেকটা ডিস্ট্রাকশন হচ্ছে যে সেক্সুয়াল মেন্টাল বিহেভিয়ার। ও আচ্ছা, হ্যাঁ, এটা চমৎকার আমরা ছিলাম আর কি। তো এই বিষয়টা আমি একটু স্টার্ট করে দিই, তারপর আপনি ইনশাআল্লাহ শুরু করবেন। তো দেখা যাচ্ছে যে আমরা এই যেটা বললাম আর কি, যে একটা নারীকে তারা বারবার একটা সেক্স টয় হিসেবে দেখছে বা সেক্স পণ্য হিসেবে দেখছে, বা এই যে যেটাকে আমরা সেক্সুয়াল অবজেক্টিফিকেশন বলা হয়, যেটা বলা হয়। মুর্তজা ভাই কিছুক্ষণ আগে যেটা বললেন আর কি, যে টিচাররা এটা বিষয়টা নিয়ে মজা করছে, একটা বিষয় নিয়ে মজা করছে এবং ওপেনলি বলছে যে আমি আমার ইন্টারকোর্সগুলো জানার জন্য পর্ন দেখছি, লাইক সে মুভমেন্টগুলো জানার জন্য, হাউ টু ডিল উইথ এ গার্ল,
এই মুভমেন্টগুলো জানার জন্য সে পর্ন দেখছে। তাহলে ওরা কি মনে করছে যে পর্নের যে বিষয়টা যেটাকে শিক্ষামূলক কিছু মনে করছে, সেক্স এডুকেশন মনে করছে, যার কারণে ওখানে যে সকল বিষয়গুলো দেখানো হচ্ছে যে সফটকোর হার্ডকোর ইত্যাদি যে বিষয়গুলো আছে, অ্যানাল, ওরাল ইত্যাদি ইত্যাদি, এগুলোকে তারা সাধারণত মনে করতেছে যে দিজ আর মাই টাস্ক, আই হ্যাভ টু Do this. ইমপ্লিমেন্ট ইট। সে মনে করছে এটা নরমাল, ইমপ্লিমেন্ট করতে হবে, সে মনে করছে এটা নরমাল, এটা normal বিষয়, এটা যেহেতু এটা আমাকে আপনার implement করতে এডুকেশন, হবে। আপনার বইয়ের সিলেবাসের এই যে পার্ট। তারপরে ওই যে সঙ্গীকে শাস্তি প্রদানের মাধ্যমে যে বিষয়গুলো, আপনি যদি খবরের পাতায় দেখেন, আমরা আমার 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 যে নলেজগুলো আছে, আমি অনেক জায়গায় দেখেছি এরকম যে স্ত্রীরা এই ডিভোর্সের কারণ হচ্ছে যে স্বামী পর্নোগ্রাফিতে আসক্ত, এবং সে ওই পর্নোগ্রাফিতে যে সকল ভিডিওগ্রাফিগুলো দেখে, যে সকল স্টাইলগুলো দেখে, সেগুলো তার উপর ইমপ্লিমেন্ট করতে চায়, যার জন্য এরকম অনেক রকমের ভাবে তার শারীরিক ক্ষতি হচ্ছে, যে স্পাউসটা আছে তার শারীরিক ক্ষতি হচ্ছে। তাহলে দেখেন মেন্টালি একটা সেক্সুয়াল বিহেভিয়ারগুলোকে কতটা রকমের বিকৃত মনে করে ফেলেছে। এখন একটা নর্মাল যারা পর্ন অ্যাডিক্টেড, তারা কিন্তু স্বাভাবিকভাবে একটা সেক্সুয়াল যে ইন্টারকোর্সটা আছে সেটা কখনোই চিন্তা করতে পারে না। তার কাছে ইন্টারকোর্স মানে ওইটা আমি যেটা দেখছি ওইটা, আচ্ছা এটা করতে হবে, এইটা করতে হবে, আচ্ছা ওইটা এমন ছিল, আচ্ছা এখানে এমন কেন। আপনার যে কোর্সটা আছে, মাশাআল্লাহ, আমি বিয়ের আগে কিন্তু দেখছি এটা আমার প্রিপারেশনের প্রথম স্টেপ ছিল যে বিয়ে করার জন্য। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, কাজে লাগাবেন। শক্তি ভাইয়ের যে আসলাম একাডেমির যে বৈবাহিক যে কোর্সটা আছে, আপনি বিয়ে করতে চাচ্ছেন, হ্যাঁ, তো ওইটার জন্য আর কি প্রিপারেশনের জন্য আপনার ফার্স্ট স্টেপ যেন হয় ওই কোর্সটা দেখা, অবিবাহিতের জন্য বৈবাহিক যে প্রস্তুতি। কারণ কি আমরা অনেক সময় বিয়ে করতে চাই, কিন্তু আমাদের ওই যে ওসিলা লাগে, ইনিশিয়েটিভ, একটা স্টেপ দরকার। আল্লাহ এটা চায় মানুষের কাছ থেকে। কেউ যখন কোনো কিছু চাওয়ার জন্য এক ধাপ এগোয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা যদি ভালো কাজ হয়, তাকে তার কাছে সেটা ইজি করে দেয়। তো আমার ওইটা ফার্স্ট স্টেপ ছিল, আমি বিয়ে করব। হ্যাঁ, বাসার অনেক সমস্যা আছে, বাট আমি বিয়ে করব, আমার স্টেপটা কি? আমি শুরু করলাম যে ভাই একটা কোর্স করে ফেলি, দেখি কি হয়, আমি একটা ইনিশিয়েটিভ নেই। আপনি শুরু করে দেন, ফ্রি দিয়ে দেন ভাইয়া। তো এই যে ওই জায়গায় আপনি যে পয়েন্টটা উল্লেখ করেছিলেন, আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি কখনো এভাবে চিন্তাও করি নাই। আচ্ছা, আমার কাছেও মনে হতো যে সামহাও জীবনে চলার পথে, জাহালিয়াতের জীবনে চলার পথে কখনো কখনো আমার চোখের সামনে এসেছে। আমি মনে করেছি যে হ্যাঁ ওইটাই হয়তো বা আসল বিষয়, সবারই বোধহয় ওইটাই আছে। বিকজ আই ডোন্ট নো, আমি আমার আগ্রহ থেকে যেভাবে হোক, বা যুবকেরা তাদের আগ্রহ থেকে যেভাবে হোক ওই বিষয়গুলো দেখছে, বা একটা সেক্সুয়াল এডুকেশন হিসেবে ওই বিষয়গুলো ওখান থেকে জানার কারণে তাদের মেন্টালিটিগুলো এরকম হয়ে যাচ্ছে। তো আপনি যে ওই বিষয়ে যে উল্লেখ করেছিলেন, আচ্ছা, এটা আমি আমার ঈশের জীবন থেকে, আমার প্র্যাকটিস জীবন থেকে কিছু কথা বলি, মর্তুজারও কাজে লাগবে সামনে, হয়তো অলরেডি হয়তো ও এগুলো ফেসও করতেছে বোধহয়। সেটা হচ্ছে এমন মানে বেশ কিছু পেশেন্ট আমি পেয়েছি যেইগুলোকে তাদের এটাকে সেক্সুয়াল কোনো ডিজিজ বলা যাচ্ছে না, হ্যাঁ, এটা একটা এক ধরনের যৌন অস্থিরতা আমরা বলতে পারি, এবং এর পিছনে দায়ী হচ্ছে এই পর্নোগ্রাফি। কারণ সে দেখা যাচ্ছে তার মানে উড বি ওয়াইফের কাছ থেকে সে এমন কিছু আশা করতেছে যেটা সে পর্নোগ্রাফি দেখছে, কিন্তু এটা তো একটা ভদ্র ঘরের মেয়ের কাছ থেকে সে পাবে না, অবশ্যই না, তাই না? ভাইস ভার্সাও কিন্তু আছে। হ্যাঁ, ভাইস ভার্সা। এটা বলার কারণ আছে, এটা বলার কারণ আছে। সেটা হলো যে আমি একদম বাস্তব একটা উদাহরণ দিই। আমাদের নাইট ডিউটি করতে হয়, নাইট অ্যাডমিশন। রাতে এরকম 2টার সময় একজন লোক আসলেন, অ্যারাউন্ড 55 ইয়ার্স। আচ্ছা, সে ভায়াগ্রা ওভারডোজ নিয়ে আমার কাছে আসছে। আচ্ছা, এবং হ্যাঁ, ভায়াগ্রা ওভারডোজ, এবং সে হাইপারটেনশনের রোগী আগে থেকে। মারাত্মক কেস মানে তো ভয়াবহ কেস। তার তো ব্লাড প্রেশার লাগে আসমানে। একটা নর্মাল ব্লাড প্রেশার কত 120/80 আমরা বলি সিস্টোলিক ডায়াস্টোলিক মিলায়। ওই লোকের ব্লাড প্রেশার ছিল মানে 220/120 এরকম, লাইক হাইপারটেনসিভ আর্জেন্সি লেভেলে চলে গেছে। তো কেন একজন 55 বছরের মানুষ 4-5টা ভায়াগ্রা খেয়ে হসপিটালে অ্যাডমিটেড হবে? সে মনে করছে যে ওই যে দেখছে যে 15 মিনিট ধরে একটা ডিউরেবিলিটি থাকা যায়। আমাদের এখানে আমরা ফরেন্সিক অনেক কিছু আমাদের পড়তে, আমাদের একটা হচ্ছে একটা পুরুষ আসলে ইম্পর্টেন্ট কিনা এটা তা কিন্তু মানে কিছু ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে যে কোনটা প্রিম্যাচার ইজাকুলেশন। আমাদের বইতে কিন্তু বলা আছে যে মনে হয় 2 থেকে 3 মিনিট, এর কম হলে আফটার 3 মিনিটস এটাকে প্রিম্যাচার ইজাকুলেশন আমরা বলবো না। আমি পড়ছি 15 স্ট্রোক, বাট মিনিটেরটা আমার মনে আছে। কিন্তু ঘটনা হচ্ছে মানুষ যেটা এক্সপেক্ট করে, মানে এই পর্নোগ্রাফি তার এক্সপেকটেশনটা বাড়ায় দিচ্ছে না, এবং এটার ফলে যেটা বাস্তব ঘটনা, আমরা যেটা প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে ডিভোর্সের ক্ষেত্রে মহিলাদের থেকে যখন কোশ্চেন আসে যে এই পুরুষটা আসলে অক্ষম, তখন একটা মানে পুরুষকে আপনি যদি অক্ষম
দাবি করেন ও তো ওখানে বসে থাকবে না, না। এখানে মেডিকেল টেস্ট করতে হবে। এটা এই যে এখানে আসছে, যখন মেডিকেল টেস্ট করতে হয়, আমি একটা পুরুষকে ইম্পর্টেন্স যদি আমি ডিক্লেয়ার করি, তার অর্থ বিয়েটা নাল অ্যান্ড ভয়েড হবে বাই রুলস, মানে প্রচলিত যে আইন অনুসারে যে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, মানে পুরোটাই বাতিল। এবং আমি যখন একজন মানুষকে ইম্পর্ট্যান্ট ডিক্লেয়ার করে দিয়েছি, তার জন্য বিয়ের মাসালাও কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা পুরুষ মানুষকে ইম্পর্ট্যান্ট ঘোষণা করা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, আমাকে অনেক কিছু চেক করতে হবে। এই মানুষদেরকে যখন অ্যাকচুয়ালি মেডিকেল টেস্টের মধ্যে নিয়ে আসা হয়, তখন কিন্তু এদের একটা বড় অংশের সাথে দেখা যাচ্ছে আসলে ইম্পর্ট্যান্ট না। কিন্তু তার ওয়াইফ কেন তাকে বলছে ইম্পর্ট্যান্ট? বিকজ এটা একদম ফ্যাক্ট, ওভার এক্সপেকটেশন, এই যে ফ্রম পর্নোগ্রাফি। অক্ষমতার যে সংজ্ঞাটা, হ্যাঁ, এরা তারা নিচ্ছে যে ওই Pornography থেকে। থেকে। এবং এখানে আরো কিন্তু পর্নোগ্রাফিতে তো আসলে দেখা যাচ্ছে যে 10 মিনিট একটা ভিডিও ওরা হয়তো সারাদিন ধরে শুট করছে, 7 দিন বা 7 দিন ধরে বা 10 দিন ধরে শুট করে ওটাকে কেটে একটা 10 মিনিটের ভিডিও বানাইছে। ভিডিও বানাচ্ছে, বাট কিন্তু সেক্সুয়াল লাইফে গিয়ে একটা ছেলে মনে করতেছে যে আমাকে 1 ঘন্টা টিকতে হবে। ওই যে ভাইগ্রা খেয়ে আসছে 55 বছরের বুড়া, মানে সে মনে করতেছে আমাকে টিকতে হবে 1 ঘন্টা। ঠিক আছে না, মানে মানুষ নর্মাল সেক্সুয়াল লাইফটাকে মানুষ ভুলে গেছে, মানুষ পর্নোগ্রাফিটাকে মনে করতেছে নর্মাল। ওইটাই হচ্ছে যে এবং দেখা যাচ্ছে একটা ছেলে এক্সপেক্ট করতেছে যে পর্নোগ্রাফিতে তো দেখা যাচ্ছে ফুল বডি মেকআপ করে ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফুল বডি মেকআপ এরকম তো হয় না আসলে। অবশ্যই না। মানুষের রোমকূপ থাকে, মুখে অনেক দাগ থাকে, শরীরে বিভিন্ন জায়গায় স্কার থাকতে পারে, দাগ থাকতে পারে, তাই না? কিন্তু এরকম তো মানুষ হয় না নর্মালি। না অবশ্যই না। তো ও দেখা যাচ্ছে সে যখন বিয়ে করলো, বিয়ে করে সে তার ওয়াইফকে ওইভাবে পাচ্ছে না। ওয়াইফটা ঘরে কাজ করতেছে, ওয়াইফটা দেখা যাচ্ছে যে আলু থালু বেশে থাকে, ওরকম হয়তো সেজে গুজে থাকে না। তো এর ফলে যেটা হচ্ছে যে সে অ্যাট্রাকশন লেভেল কমে যাচ্ছে, তার কারণে তার মানে সেক্সুয়াল লাইফে সে হ্যাপি হতে পারতেছে না। অথবা সে মেয়েটার উপরে এমন কিছু, তার স্ত্রীর উপরে এমন কিছু মানে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে, এমন কিছু সে চাচ্ছে যেটা আসলে একটা ভদ্র পরিবারের মেয়ের এরকম কি বলা যায় এটাকে আমি ছেনালিপনা বলি। খারাপ ভাষায় যদি, গ্রামের ভাষায় যদি বলতে চাই, ছেনালিপনা বা কি বলে নাখরা না কি বলে এটাকে আমি জানি না। তো এই জিনিসগুলো তো আসলে একটা ভদ্র পরিবারের মেয়ে তো এই বিষয়গুলো শিখে নাই, সে তো এইভাবে বড় হয় নাই। যেটা ও তো অভিনেত্রী, পর্নোগ্রাফির যে মেয়েটা সে তো একজন অভিনেত্রী এবং সে একই সাথে একজন প্রস্টিটিউট, তাই না? সে যেটা করতেছে সেটা তো আমার ঘরের বউ করবে না। তার সাথে যেটা হচ্ছে দেখা যাচ্ছে তাকে মানে এমন কিছু অ্যাটিটিউড করা হচ্ছে যে অ্যাটিটিউডটা বেসিক্যালি নারীত্বকে, নারীর সম্মানকে নষ্ট করে দেয়, নারীর সম্মানকে নষ্ট করে দেয়। হ্যাঁ, তো এই অ্যাটিটিউডকে আমি আমার ঘরের বউয়ের সাথে করতে পারি যে আমার মাথার মুকুটের মতো, এটা যে আমার গলার হারের মানে আমার গলার মালার মতো, তার সাথে কি আমি এই অ্যাটিটিউড করতে পারি যে অ্যাটিটিউডটা একটা প্রস্টিটিউটের সাথে একজন কাফির করতেছে। মানে একটা পর্নোগ্রাফি দেখেন কিভাবে একটা নারীর মর্যাদাকে নষ্ট করে ফেলছে। আপনি কিছু একটা কথা বলছেন, নারীবাদীরা কিন্তু আপনি বলছেন যে সেক্সুয়াল অবজেক্টিফিকেশনের কথা বলছেন। এই পর্নোগ্রাফির মধ্যে একটা মেয়ে যে একজন মানুষ, তার ফেস, তার চেহারা, তার মানে মুখ তো সবচাইতে কি বলা যায় একটা রাজধানী, কেন মানে উত্তম একটা অঙ্গ নাকি? মুখে তো থাপ্পড় মারাও তো নিষেধ। হ্যাঁ, মুখে থাপ্পড় পর্যন্ত মারা নিষেধ। সেইখানে দেখা যাচ্ছে একজন নারীর শরীর, তার চেহারা, তার মুখ, এটাকে এমন ভাবে ডিহিউম্যানাইজ করা হচ্ছে, সবচাইতে মানে নাপাক বিষয়গুলোকে দেখা যাচ্ছে যে এটার সাথে করা হচ্ছে। মানে তো এই যে বিষয়, এই কাজ কি একজন ঘরের স্ত্রীর সাথে করতে পারে? কিন্তু সে এটাকে নরমাল মনে করতেছে, সে এই ধরনের এক্সপেক্ট করতেছে যে তার ওয়াইফ তার সাথে এটা করবে। হ্যাঁ, তার ওয়াইফ তার সাথে এটা করবে, সে এক্সপেক্ট করতেছে। এর ফলে যেটা ম্যাচ করতেছে না, প্রবলেম। এর ফলে একটা পারিবারিক জীবনটা শেষ হয়ে যাচ্ছে মানুষের। তার যে নরমালি একজন মানুষের যে সেক্সুয়ালি হ্যাপি হওয়ার বিষয়, ডিভোর্সের সংখ্যা হচ্ছে না, ডিভোর্স হচ্ছে, মেয়েটার অপমানিত ফিল করতেছে। মানে টোটালটা মিলে আমরা না যৌন অস্থিরতার কথা বলছি, অস্থির হয়ে যাচ্ছে মানুষ। মানুষের যে নর্মাল যেটা তার শেখানোর দরকার ছিল না, স্বাভাবিকভাবে একটা মানুষ যে কাজগুলো করতো সেই কাজটাকে সে ভুলে গিয়ে এমন একটা অভিনয়কে সে নর্মাল মনে করতেছে যেটা তার জীবনটাকে রুইন করে দিচ্ছে। তার মানে যারা পর্নোগ্রাফিকে সেক্স এডুকেশন একটা পার্ট হিসেবে আইডেন্টিফাই করতেছে বা এটাকে প্রচার করতেছে, তারা অ্যাকচুয়ালি যে এডুকেশন যদি আমি এটাকে ধরে নিই, তার মানে আমার সামনে এমন একটা টেক্সট বুক আছে যেই টেক্সট বুকটা অ্যাকচুয়ালি পুরো জিনিসটাকে রুইন করে ফেলতেছে। মানে এটা একটা বাজে টেক্সট বুক আমার কাছে আসলে ইন্ট্রোডিউস করতেছে, ভুলে ভরা টেক্সট বুক, যেটা পড়লে আপনি আলটিমেটলি যেমন এমন একটা ইংরেজি বই যেটা পড়লে আপনি শেষ পর্যন্ত মুরাদ টাকলা হবেন। মানে সহজভাবে যদি বোঝাতে চাই, এমন একটা ইংরেজি টেক্সট বুক যেটা পড়লে আপনি মুরাদ টাকলা হচ্ছে। তো শক্তি ভাই এবং মর্তুজা ভাই, এখন ধরেন এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, বিশদ আলোচনা করেছিলাম যে কেন পর্নোগ্রাফিকে নর্মালাইজ করা হচ্ছে, বাবা মারা কেন করছে না, এটার যে ব্যাড ইফেক্টস, সাইড ইফেক্টস। তো এই যে একটা ভুলে ভরা সমাজ, এই যে একটা ধ্বংসাত্মক যুব সমাজ, বা বলা চলে গার্লসরাও এতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, নাওএডেজ মেয়ে পর্নো অ্যাডিক্টেডের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এই যে একটা প্যান্ডেমিক মর্তুজা ভাই যেটা যে শুরু করলো,
করোনার প্যান্ডেমিক থেকেও বেশি এই প্যান্ডেমিক থেকেই আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের যুব সমাজকে কিভাবে কিভাবে আমরা মানে এইখান থেকে বের করে নিয়ে আসতে পারি? আমি একটা মানে রিয়েল লাইফ এক্সাম্পল দিই। সেটা হচ্ছে ওয়ান্স আপন আ টাইম সমাজে মদ প্রচণ্ড রকমের অ্যাভেলেবল এবং নর্মাল একটা ব্যাপার ছিল আরব সমাজে, ইভেন নবুয়তের পরেও, তাই না? হ্যাঁ, যখন আল্লাহ তাআলা অবশ্যই ধাপে ধাপে আয়াত নাজিল করছেন, কিন্তু যখন ফাইনাল আয়াতটা নাজিল হলো, পুরা মদিনার রাস্তায় মদের বোতল মানুষ সাথে সাথে মানে মদের যা যা পাত্র ছিল সব ঢেলে দিছে, যে মদ খাইছে সেও বমি করে ফেলে দিছে, উগড়াই দিছে। ফেলে দিছে। আমরা কিছু কথা বলি, সেটা হচ্ছে একবারে এগুলা বের করা যায় না, একবারে শেষ করা যায় না, আস্তে আস্তে করো। আস্তে আস্তে করো। কিন্তু আমার কথা হচ্ছে আল্লাহর আয়াতটা যখন ফাইনাল ভাবে নিষেধ করে দিল, প্রথমে তো বলে ঠিক আছে তোমরা হচ্ছে নামাজের কাছে এসো না, না, যখন মদ্য অবস্থায় যেন নামাজ না পড়া হয়, এটা কিন্তু যখন একদম বলে দেওয়া হলো যে ঠিক আছে তুমি মদই খেও না, একদম পরিপূর্ণভাবে হারাম করে দেওয়া হলো, ওটার পরে কিন্তু কোনো সাহাবী এই কথা বললেন নাই যে আমার একটু সময় লাগবে, আই নিড সাম টাইম। এমন একটা সলিউশন আমার দরকার যেটা পুরো ব্যবস্থাটার একটা সলিউশন নিয়ে আসে। লাইক একটা ছেলে পরীক্ষায় নকল করতেছে, তাহলে পরীক্ষার নকল বন্ধ করার জন্য আমি যদি খুব কড়া গার্ড দিই, সিসি ক্যামেরা লাগাই, ভূত কিছু লাগে, ও হয়তো পরীক্ষার নকল ওই পরীক্ষাটা হয়তো করবে না। কিন্তু আমি যদি এমন একটা সলিউশন নিয়ে আসি যে ও ভালো করে লেখাপড়া করতেছে যেন নকল না করে, তাহলে কিন্তু গোড়া থেকে চেষ্টা, মানে একটা হচ্ছে পজিটিভ সলিউশন আর কি, একদম 100% সলিউশন। মানে একটা হচ্ছে নেগেটিভ সলিউশন, মানে আমি তাকে আটকাচ্ছি, আর একটা হচ্ছে তাকে আমি ভালো করতে উদ্বুদ্ধ করছি। আপনি বাদ দিয়ে কতক্ষণ আটকাতে পারবেন? অবশ্যই বাঁধের তো লিমিট আছে। লাইক আপনি এত বড় বাঁধ দিলেন, এর উপর দিয়ে পানি জল আসবে, ওটাকে আপনি ঠেকাতে পারবেন? কিন্তু আপনি এমন কিছুটা করলেন যে বাঁধ আমার দরকার নাই, একদম একাই বাদ হয়ে যাবে। হ্যাঁ, ওটা নিচ থেকেই। সুতরাং যেহেতু এইরকম একটা সলিউশন ইসলাম আমাদেরকে দিয়েছে, কমপ্লিট ভাবে আসলে ইসলামের মধ্যে আসা দরকার। ইসলাম আমাকে কি বলতেছে? কোরআনে বলা আছে ব্যভিচারের কাছেও যেও না। ব্যভিচার মানে কি? ব্যভিচার মানে কি? প্রি ম্যারিচুয়াল বা আমার হচ্ছে গিয়ে এক্সট্রা ম্যারিচুয়াল যেই ইন্টারকোর্সের ব্যাপারটা আসে, এটার কাছেও যেন। এটার কাছে কি? একটা মেয়ের সাথে আপনি প্রেম করতেছে, এটা কিন্তু ব্যভিচারের কাছাকাছি একটা জিনিস। এরপরে প্রেম হবে, এরপরে ব্যভিচার হবে। পর্নোগ্রাফি, আপনি যেটা জিনা, আপনি বলেন কি সফট পর্ন থেকে হার্ডকোর পর্ন, সেখান থেকে পারফেকশন, শুরুটা কি? কাছে, ব্যভিচারের কাছে। এমন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা দরকার যেটা ওই ব্যভিচারের কাছেও যেও না, ওই জায়গাটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে। এইটা শক্তি ভাই, মুর্তজা ভাই যে পয়েন্টটা তুলে ধরছে, একদম মানে ইট হিট ইন দা মানে নেইলড ইট, মানে গোড়ায় একদম হিট করছে মাশাআল্লাহ। আর আমার হিট এটা কোরআনের কথা, কোরআনের কথা যে বিষয়টা, এই বিষয়টা যদি এই বিষয়টাকে যদি আমরা চিন্তা ভাবনা করি যে লাইক একটা মানুষ খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হয় কিভাবে, তার এইটা শুরু হয়টা কিভাবে, যেটা আমরা সচরাচর বলে থাকি ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা যে বিষয়টা আসে। আর আরেকটা যে আয়াতটা মুর্তজা ভাই যেটা তুলে ধরলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, যে তোমরা জেনা ব্যভিচারের আশেপাশেও যেও না, নিশ্চয় এটা অশ্লীল ও মন্দ কাজ। ঠিক আছে? তো এই যে আয়াত এবং এই যে ইমানের যে বিষয়টা, সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের যে ইমানিতে যে মদ মুখে ছিল, সেখান থেকে সে উগলাই দিয়েছে, পুরো মদিনা মদের নদী হয়ে গিয়েছিল একটা আয়াত নাজিলের ক্ষেত্রে। তো আল্লাহর যে সকল বিধিবিধানগুলো আছে, সেই বিধিবিধানগুলো যদি একটা যুবক ছোটবেলা থেকে তার পিতামাতা যদি তাকে নৈতিকভাবে বড় করে তোলে, তার কাছে ওই বিষয়টার ধারে কাছে যাওয়া এটা একটা মানে বাই ব্যারিয়ার, যে হোয়াই শুড আই গো দেয়ার, আল্লাহ এটা পছন্দ করে না। দেখেন এখানে একটা কথা উল্লেখ করি যে পর্ন অ্যাডিকশনের সাথে একটা বা কোনো একটা লেকচারে আমি শুনেছিলাম, খুবই সুন্দর একটা এক্সাম্পল ছিল এটা এইরকম, যে সে কোন একটা ছেলে আর কি, তার ঘরে সে পর্ন দেখছে, বাসায় কেউ নাই, হি নোজ দ্যাট বাসায় কেউ নাই। তো ওই সময়ে তার দরজা খুলে গেছে তার ঘরের, তো সাডেনলি সে জাস্ট শক যে কে আসলো, আছে না এরকম যে কে আসলো এখন, তো সাথে সাথে সে সেটা হাইড করতেছে বা ঢুকাই নিচ্ছে, দেখে চায় না তার বাবা এটা দেখুক, সে চায় না তার বাবা এটা দেখুক বা কে দেখুক, ঘরে তো কেউ নাই। তো দেখে যে তার পোষা বিড়ালটা এন্ট্রি মারছে ঘরে। এরকম হয় কিন্তু যাদের ঘরে বিড়াল আছে তারা জানে, হুট করে দরজা খুলবে, এই ভয় কে আসলো রে, ও তুমি আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখেন, তো ওই বিষয়ে আর কি ও রিয়েলাইজ করলো যে একটা বিড়াল আসলো, সেটা দেখে আমি ভয়ে আমি লুকাচ্ছি, বাট someone he is watching me, someone is watching me all the time, someone is hearing me all the time, সামিউন বাসীর, সেই সত্তা আমাকে সব সময় দেখছে, তার সামনে আমি কিভাবে এই অপরাধমূলক কাজটা আমি করতে পারছি।
এই যে বিষয়টা, হ্যাঁ, এই জায়গায় যে একটা পয়েন্ট যদি আমি অ্যাড করি, যে যুবকেরা যদি এই বিষয়টাকে যদি মাথার ভিতরে একদম গেঁথে নেয় যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ ওয়াচিং মি অল দ্য টাইম, এই যে এটা একটা লিখিত আকারে একটা স্টিকার যদি তাদের কম্পিউটারের ডেস্ক, যদি তাদের ল্যাপটপে জাস্ট এইভাবে জাস্ট দিয়ে দাও, স্ক্রিনের ভিতরে একটা দিয়ে দাও, মোবাইলের ওয়ালপেপারে তুমি দিয়ে দাও যে আল্লাহ ইজ ওয়াচিং ইউ, এই বিশ্বাসটা তুমি তোমার ভিতরে রাখো, তাহলে যেই বাবা মা একটা বিড়ালের কাছ থেকে তুমি এটা সরা নিতে লজ্জা পাচ্ছ, তোমার পিতামাতার কাছ থেকে সরে নিতে লজ্জা পাচ্ছ, যেই সত্তা কিনা তোমাকে সৃষ্টি করলো, তোমাকে দুইটা চোখ দিল, তোমাকে অনুভূতি দিল, তোমার এই যে সত্তাটা দিয়েছে, টেস্টোস্টেরন হরমোন দিয়েছে, ফিলিং করার জন্য ডোপামিন তোমার ভিতরে দিচ্ছে, সেই সত্তার সামনে তুমি কিভাবে তারই আদেশ তারই নিষেধগুলোকে তুমি জাস্ট বর্জন করে যাচ্ছ। একের পর এক গুনহায়ের দরজা, মানে একটা গুনহা করার পরে কি হয়, তার ওই ব্যারিয়ারটা ভেঙে যায়, লজ্জার যে ব্যারিয়ারটা সেটা ভেঙে যায়। তো একটা যুব সমাজ যদি, আমাদের যারা যুব সমাজ যারা পর্ন অ্যাডিক্টের ভিতরে চলে গেছে, তারা যদি এই বিষয়টা মাথার ভিতরে রাখে যে আল্লাহ ইজ ওয়াচিং মি অল দ্য টাইম, আমি কিভাবে এই গুনাহটা করবো। আপনি জানেন যে সতরের যে আমাদের হাঁটু পর্যন্ত, ছেলেদের হাঁটু নিচ পর্যন্ত সতর, আল্লাহর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি সেদিন লেকচারে দেখলাম যে রান খুলে রাখাও যাবে না, আল্লাহ ইজ ওয়াচিং মি। সে জায়গায় আমি একের পর এক এইরকম নোংরা কালচারগুলো দেখছি, এরকম নোংরা বিষয়গুলো দেখছি, আল্লাহ আমাকে দেখছেন, এটা তো লজ্জা হওয়ার বিষয় না সত্যি ভাই? অবশ্যই, ডেফিনেটলি। এটা যদি মানে আমি যদি সামারাইজ করি যে একটা সমাধান যদি বলতে পারেন আমাকে, যে একটা সমাধান যেটা আমাদের সামনের যে যুব সমাজ, আমরা তো সমস্যাটা অনুধাবন করলাম, এই সমস্যার সমাধান একটা, তাহলে সেটা হচ্ছে সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠা করা। বেশক। কারণ এই বিষয়টা মাল্টিফ্যাক্টোরিয়াল অ্যাড্রেস করতে হবে জিনিসটাকে। এই পর্নোগ্রাফির যে একটা মহামারী, এটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমার ব্যক্তি পর্যায়ে কিছু করার আছে, যেটা আপনি বললেন যে আল্লাহকে ভয় করা, হ্যাঁ, আল্লাহর সাথে একটা ফিলিং অফ কানেকশন, যে আই এম কানেক্টেড টু হিম, তিনি আমাকে দেখছেন 24 ঘন্টা, আমি তার নজর আল্লাহ তাআলা একটা সিফাত, হ্যাঁ, নজর আল্লাহ তাআলা একটা সিফাত, কালাম আল্লাহ তাআলা একটা সিফাত, নজর, আল্লাহর নজরের সামনে আমি আছি, তার সামনে বসে আমি গুনাহ করতেছি, তার সামনে বসে আমি গুনাহ করতেছি। তো এই যে একটা ফিলিংস, এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ের, ব্যক্তি পর্যায়ে এটা করা। তারপর হচ্ছে দিনী বই পুস্তক পড়া, বা এই যে পর্নোগ্রাফি সম্পর্কে কিছু চমৎকার বই আমাদের সামনে আছে, আপনারা জানেন মুক্ত বাতাসের খোঁজে একটা চমৎকার বই, এক্সিলেন্ট। তারপর হচ্ছে হ্যাঁ, অসাধারণ একটা বই। এছাড়া মুক্তি সম্ভব আর একটা চমৎকার বই, খুব রিসেন্ট বেরিয়েছে এটা। আর এটা হচ্ছে ঘুরে দাঁড়াও, ওয়াইল ইব্রাহিম সাহেবের, এগুলো একটা বেশ ভালো প্র্যাকটিস বুক। তো এই যে এগুলো একটা জিনিস, এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে। পারিবারিক পর্যায়ে অনেক কিছু করার আছে অবশ্যই, ঠিক আছে না? এই যে আমরা শুরুতে যে আলোচনা করেছিলাম যে একটা বাচ্চা, সে এখনো ভালো খারাপ কিছুই বোঝে না, তার হাতে আপনি স্মার্টফোনের মতো একটা ছুরি তুলে দিচ্ছেন, যেটা ছুরি। তো এটার একটা পয়েন্ট যে বাবা মার পক্ষ থেকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বাচ্চার উপরে থাকতে হবে। আমার টাকায় আমার সন্তান, হ্যাঁ, আমার টাকায় আমার সন্তান নষ্ট হচ্ছে, এটা ব্যাপারটা কেমন না? যে আমি টাকা দিচ্ছি, তাকে আমি স্মার্টফোন আমি কিনে দিলাম, তার ওয়াইফাই প্রতি মাসের টাকা আমি দিচ্ছি, আর সে এইগুলো করতেছে। তো এইটা একটা বাবার প্রেস্টিজে লাগা দরকার। ওই যে কথা বলছে আজকে একটা, যে আমার তো গায়রত শেষ হয়ে গেছে, আমাদের ভিতরকার যে একটা পুরুষ হিসেবে যে পুরুষত্ব, ম্যানলিনেস শেষ। আমি যদি ম্যানলি পুরুষই হইতাম, আমার সন্তান আমার সামনে আমার টাকায় গুনাহ করতেছে, এটা আমি সহ্য করতে পারবো? অবশ্যই না, কখনো না। আরো এটা এইভাবে না, আমার টাকায় গুনাহ করতেছে না, আমার মানে ব্যাপারটা কি, যে আপনার সন্তান আপনার টাকা দিয়ে ফোনে অসংখ্য প্রস্টিটিউট এইসব জিনিস দেখতেছে, মানে আগেকার সময়ে একটা মানুষ ব্রথেলে গেছে, এটা যদি জানাজানি হইতো তাহলে কি পুরো সমাজে কালার হয়ে যায়, আর এখন সে তো ব্রথেলে যাচ্ছে না, কিন্তু সে যেটা করতেছে এটাকে তো আমার মনে হয় এর থেকেও ব্রথেলের চেয়ে বেশি খারাপ, আমি হ্যাঁ। তো এইটা তো আরো মানে সিভিয়ার একটা লেভেলের জিনিস আসলে। এটা সেটা যদি আমাদের গায়ে লাগে যে আমার সন্তান কিভাবে কাজ, আমি স্মার্টফোনই কিনে দেবো না ওকে। তুই যতদিন পর্যন্ত তুই মানে না হবি, মানে একটা পয়েন্ট, ঠিক আছে, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পারিবারিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা, যেন আমি মোস্ট ইম্পর্টেন্ট আমার সন্তানের মধ্যে একটা ব্রেক তৈরি করে দিয়ে যেতে পারি। এই পর্যন্ত, এরপর ব্রেকওয়ালা জীবন। আমাদের একজন শায়েখ বলতেন যে জীবনের মধ্যে ব্রেক লাগান না। মোটরসাইকেল কিন্তু খুব সুন্দর একটা বাহন, খুব সুন্দর স্পিডে যায়, ব্রেক নাই। আজকে আমাদের জেনারেশন বড় হচ্ছে, আপনি দেখবেন যে এই জেনারেশনের মধ্যে টিকটক থেকে শুরু করে এমন কোনো আসক্তি নাই এই জেনারেশনের মধ্যে, নাই। সব ড্যান্ডি আঠা খাওয়া থেকে শুরু করে, হ্যাঁ, এই যে কিশোর গ্যাং,
এখান থেকে নেন, নিয়ে পর্নোগ্রাফি নেন, টিকটক আসক্তি নেন, তারপর হচ্ছে এমন কোনো খারাপ জিনিস নাই এদের মধ্যে নাই। মদ। আমাদের পরবর্তী কোন জেনারেশন আমরা রেখে যাচ্ছি? তো এটা 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 একটাই হতে পারে যে আমাদের ফুল জেনারেশনকে ব্রেক শেখানো, পারিবারিকভাবে ব্রেক শেখানো, পারিবারিকভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা, ইসলামের একটা আবহ তৈরি করা। এটা হচ্ছে পারিবারিক ডাইমেনশনে একটা সমাধান, ঠিক আছে না? স্মার্টফোনের উপর কন্ট্রোল আরোপ করা, রেগুলেশন আরোপ করা স্মার্টফোন ব্যবহারের উপরে, এবং যে পারিবারিকভাবে ইসলামের বোধ, এই যে তাকওয়ার যে বিষয়টা আপনি বললেন, এটা ইনপুট করা সন্তানের মধ্যে, এটা এই জন্য যা করা দরকার তাই করা। এবং এই ক্ষেত্রে রাষ্ট্রেরও কাজ আছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তাকওয়া শেখানো। আমাদের রাষ্ট্র এখন কি করতেছে? আরো ধর্মকে সিলেবাস থেকে বের করে দিচ্ছে। এই যে আমি কেবলই বলতেছিলাম যে এখনকার জেনারেশনের মধ্যে যে প্রবলেমগুলো, আত্মহত্যা করতেছে, এই আত্মহত্যাকে আপনি কিভাবে ঠেকাবেন? তার মধ্যে ইসলামের বোধ দিতে হবে। এই পর্নোগ্রাফি আপনি কিভাবে ঠেকাবেন? ইসলামের বোধ দিতে হবে। তাকে এই যে কিশোর গ্যাং থেকে শুরু করে যে কাজগুলো তারা করতেছে, এগুলো কিভাবে ঠেকাবেন? আর অথচ যে ইসলাম তাদেরকে ঠেকাইতে পারতো, আপনি সেই ইসলামকে সিলেবাস থেকে বের করে দিলেন, তাহলে আপনি কিভাবে করবেন? এমনিতে তো পড়তেই চায় না, তার ব্রেক কিভাবে তৈরি করবেন আপনি? এই জায়গাটা তাকে একজন নৈতিক মানুষ হিসেবে কিভাবে আপনি তাকে তৈরি করবেন? এই জন্য যে কাজটা, এটা রাষ্ট্র বললাম একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ নিতে হবে। এমনি হবে না, মানে শুধু ব্যক্তি পর্যায়ে একজন কতক্ষণ ভালো থাকবে? আল্লাহর প্রতি ভয়, ঠিক আছে, আল্লাহর প্রতি ভয় তো সবাই চেষ্টা করে একজন মুসলিম হিসেবে, কিন্তু সামনে যখন একটা ট্রিগার যখন সামনে এসে পড়ে, তখন দেখা যাচ্ছে সে আবার শয়তানের ধোকায় পা পিছলে পড়ে গেল। তো যার কারণে একটা সমন্বিত প্রচেষ্টা, এবং একটা কথা শুরুতেই মুর্তজা বলছে, সেটা হচ্ছে একটা আন্দোলন হিসেবে জিনিসটাকে নেওয়া, একটা সামাজিক আন্দোলন। আমরা ব্যক্তি পর্যায়ে কি করণীয় বললাম, কয়েকটা পয়েন্ট বললাম, পারিবারিক পর্যায়ে কি করণীয় বললাম, রাষ্ট্রীয় পর্যায়ে কি, আর সামাজিক পর্যায়ে এটাকে একটা সামাজিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠা করা। প্রত্যেকটা এলাকায় মসজিদে মহল্লায় টিম তৈরি হওয়া, যারা এই ইয়াং জেনারেশন বা সবাইকে এটা সতর্ক করবে। এই যে আপনার করোনা প্যান্ডেমিক, তারা প্যান্ডেমিক হিসেবে নিয়েছে বিধায় পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাইট, সামাজিকভাবে। মাস ছাড়া তো বাসে উঠা যায় না, মাস ছাড়া বাসে উঠা যায় না, কারণ কি? দে টেক ইট অ্যাজ এ প্যান্ডেমিক। তো এই জন্য দেখেন আমাদের গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন এরিয়াগুলোতে এক একটা টিম তৈরি হয়েছে যে অক্সিজেন সাপ্লাই দিবে, বিকজ দে টেক ইট অ্যাজ এ প্যান্ডেমিক। বাট পর্ন অ্যাডিকশন, এইটা যে একটা ছুপা প্যান্ডেমিক, এটা তো ছুপা না, এটা তো আরো বড়, মানে মানুষের কাছে ছুপা আর কি, মানুষ কিছু মনে করতেছে না, গায়ে লাগাচ্ছে না বিষয়টা। কিন্তু এটা যে ধীরে ধীরে, যে আজ থেকে যদি 5-7 বছর পরে যে মহামারীটা দেখা দিবে, ইয়ং জেনারেশন গুলো যে একদম লোয়েস্ট পর্যায়ে চলে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে, তাদের কোনো ব্যাকবোনই তো শক্ত হচ্ছে না। তো এই বিষয়টা তো মানুষ বুঝতেছে না। এটাকে প্যান্ডেমিক হিসেবে একটা পয়েন্ট অ্যাড করি, রেপের সাথে পর্নোগ্রাফির ডিরেক্ট কানেকশন আছে। মানে রেপিস্টের, আমি পার্সেন্টেজটা উল্লেখ করতে পারতেছি না, একটা পার্সেন্টেজ অফ রেপিস্ট তারা সাইকোলজিক্যালি ডিফারেন্ট ফ্রম আস, এবং এই সাইকোলজিটা ডিফারেন্ট তো হয়ে কেউ জন্ম নেয় না, অবশ্যই না, আস্তে আস্তে মানুষের সাইকোলজি চেঞ্জ হয়, তাই না? তো এরা সাইকোলজি নষ্ট হলো কিভাবে? এই পর্নোগ্রাফির মাধ্যমে। এটা এক নম্বর, যে তারা রেপিস্ট তৈরি করে, রেপিস্টের সাইকোলজি বিগড়ায় দেয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিশেষ করে রেপ পর্ন। দেখছেন, মানে পর্নোগ্রাফির মধ্যে আপনি রেপ পর্ন ক্যাটাগরির পর্ন পাবেন, এবং এটার ভিউজ কিন্তু, তার মানে এবং এটা যারা দেখে সে তো একজন পটেনশিয়াল রেপিস্ট। আজকাল তো পটেনশিয়াল রেপিস্ট কথাটা মানে জোকস হয়ে গেছে, সবাই পটেনশিয়াল রেপিস্ট বলে, কিন্তু বেসিক্যালি যারা পটেনশিয়াল রেপিস্ট হু আর অ্যারাউজড বাই রেপ পর্ন অর সামওয়ান, এখান থেকে দেখে সে অ্যারাউজাল ফিল করে। এটা একটা 2 নম্বর কি করে, আমাদের মতো মানে জেনারেল, মানে তারা তাদের মেন্টালিটি বিগড়ায় নাই, একজন জেনারেল এভারেজ পর্ন এনজয়ার, সে তার ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ায়, সে পর্নোগ্রাফির মধ্যে এমন কিছু মেসেজ পায়, নারী সম্পর্কে একটা ভুল ধারণা পায়। কি ধারণা? যে উইমেন লাইক দিস ওয়ে, লাইক দিস দ্যাট ওয়ে। যে একটা মেয়ে প্রথমে শুরুতে না করতেছে, কিন্তু এই নাটা আসলে তার আসল না, তাকে একটু প্রেশারাইজ করলে সেটা এই রেজিস্ট্যান্স, আমাদের সমাজে এই ধরনের লাভগুরু আছে, যেটাকে রেপ মিথ বলি আমরা, রেপ মিথ। এই মিথগুলো তৈরির পেছনে পর্নোগ্রাফির ডিরেক্ট অবদান আছে। তাহলে এখন আমার কথা হচ্ছে, এই যে 77% একটা জেনারেশনের 77% আপনি একজন উড বি রেপিস্ট হিসেবে গড়ে তুলতেছেন, এইটার ফলাফল আপনি কি দেখতে চান? রাষ্ট্র কেন আগে আসবে না? রাষ্ট্রকে আগে আসতে হবে, রাষ্ট্রকে প্রবলেমটা বুঝতে হবে। এটার জন্য আমাদের সেরকম ভাবে যদি সামাজিক আন্দোলন করে তুলি, এবং মানুষেরা গোড়ায় হাত দিচ্ছে, গোড়ায় হাত দিচ্ছে, শাখা পোশাকা নিয়ে জাস্ট চেল্লাচিল্লি করতেছে, কেন রেপের সংখ্যা বেশি, কেন বিশেষ সংখ্যা বেশি। একটা জিনিস জাস্ট আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে নতুন একটা ইনফরমেশন আমরা রিসেন্টলি জানতে পারছি, সেটা হচ্ছে স্কুল কলেজে যারা পড়ে এরকম 17-18 বছরের আগে ছেলেদের মধ্যে
প্রতি 5 10 জনে 6 জনের হ্যাঁ প্রতি 10 জনের 6 জন Sexual experience হয়ে গেছে। বিফোর 18 ইয়ার্স তারা আসলে সেক্সুয়াল এক্সপোজার হয়ে গেছে এবং মেয়েদের মধ্যেও এটা পার্সেন্টেজ অনেক, প্রায় 20% না 30%-এর মতো। সো আমাদের একটা জেনারেশন অলরেডি তৈরি হয়ে গেছে যারা পিউবার্টিতেই এক্সট্রা ম্যারিটাল বা প্রি ম্যারিটাল অ্যাফেয়ার তো আসলে ইন্টারকোর্সের সাথে পরিচিত হয়ে ওই গেছে। যে শুরুতে আমরা যেটা বললাম যে ভার্জিনিটি লস করাটাকে একটা তো, ক্রেডিট হিসেবে দেখতেছে, এই এখন- জেনারেশন তৈরি হয়ে গেছে। এটা তৈরি হয়ে গেছে এবং এখানে আমি জাস্ট আরেকটা জিনিস জাস্ট ছোট্ট একটা করে বলতে চাই, সেটা হচ্ছে ওয়েস্টার্ন সোসাইটিতে ফ্যামিলি ডাজ নট এক্সিস্ট। না right. এটা এক্সিস্ট না করার পেছনে কারণ কি, ফ্যামিলি কেন গঠিত হয়? আমরা যদি পরিবারের সংজ্ঞা পড়ি, আমরা সমাজে আমাদের সামাজিক বিজ্ঞান একটা সাবজেক্ট ছিল, ওখানে পরিবারের সংজ্ঞার মধ্যে একটা ডেফিনেটিভ ব্যাপার ছিল যে পরিবার হচ্ছে ওই সংগঠন যেটা আপনাকে আসলে এই ব্যাপারটাকে সামাজিক ব্যাপারটা স্বীকৃতি দিচ্ছে, ঠিক আছে? যৌন সম্পর্কটাকে সামাজিক স্বীকৃতি দিচ্ছেন। এখন আপনার বিয়ে করা তোমার দরকার নাই, আপনার সমস্ত মেনে নিছে যে আপনি বিয়ে না করে ওইসব করতে পারেন। তাহলে পরিবার কিভাবে না, না, হবে না, আপনি হবে বিয়ে না। করবেন কেন? আপনি বিয়ে করবেন না, সুতরাং আপনার পরিবার দরকার নাই। Non-functional হয়ে গেছে। ওয়েস্টার্ন কালচারে কোনো পরিবার কেন এক্সিস্ট করে না? আপনি দেখেন যে এরকম প্রচুর সেলিব্রিটি আছে, আমি একটা নাম বলি, এর আগে বাচ্চা টাচ্চা হয়ে গেছে, বিয়ের আগে 5টা-6টা বাচ্চা হয়ে গেছে। অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড অ্যান্ড জিল। এটার নাম বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এবং সমাজ কিন্তু এটাকে মেনে নিচ্ছে যে একটা কাপল তাদের 2-3টা বাচ্চা আছে কিন্তু তারা এখন বিয়ে করে, দিস ইজ ওকে। এটা তো কোনো পরিবার গঠন হলো না। না সো এই মুর্তজা ভাই, এখানে আমি একটা রিলেট করি। তাহলে দেখেন, একটা সোসাইটিতে বা একটা ওয়ার্ল্ডে ব্র্যাড অ্যান্ড জিলা দম্পতি মানে সেলিব্রিটি, এটা কিন্তু যারা আছে তারা বুঝতেছে যে ওরা কতটুকু প্রিয় একটা ইউথ জেনারেশনের কাছে। তারা যদি এরকম বিষয়টাকে যদি এরকম ওপেনলি প্রমোট করে, হাউ নরমালাইজ করার জন্য এদেরকে ব্যবহার করা হচ্ছে। না, এবং অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট তারা একটা শর্ত দিচ্ছে যে আমরা বিয়ে করব যদি সমকামীদেরকে অধিকার দেওয়া হয়। এটা আমি পেপারে পড়ছি। কত টাকা তারা বলতেছে যে আমরা বিয়ে করব তখনই যখন সমকামিতাকে করা হবে, মানে এই ব্যাপারটাকে লিগালাইজ করা হবে। এবং পরে আমেরিকাতে তো এটা পরবর্তীতে বারাক ওবামার সময় তো করা আমরা হয়েছে। যদি এরকম ক্ষতির কথা আলোচনা করতে, এটা শেষ হবে না, এটার ক্ষতি অনেক। তো যে বিষয়টা আমি সমাধানের কথা আমরা সমাধানের বলছিলাম বিষয় আমরা, যেটা ছিলাম আর কি, শক্তি ভাই যে 2টা পয়েন্ট তুলে ধরলো, এক হচ্ছে যে বাবা মাকে সতর্ক হওয়া, পারিবারিকভাবে একটা ব্রেক নিয়ে আসা, হ্যাঁ, ওদেরকে কন্ট্রোলিং শেখানো, জীবনের কন্ট্রোলিং শেখানো। আর এই কন্ট্রোল সে কখন করতে পারবে? যখন সে আল্লাহকে চিনবে। Right. কন্ট্রোল সে কখন করতে পারবে? যখন সে ইসলামকে নিজের ভিতরে অ্যাডাপ্ট করবে। এর পাশাপাশি ধরেন আমি কয়েকটা বলতেছি, তারপর মুর্তজা ভাই আপনি এখান থেকে কিছু রিলেট করেন। আচ্ছা, এটা আমি একটা পয়েন্ট হ্যাঁ, বলেন। একটা অ্যাড করে নিই। সেটা হচ্ছে যে প্রথমে এই যে বললাম যে আমাদের মূল সমাধান হচ্ছে সর্বস্তরে ইসলাম থাকা, এটা মূল সমস্যা। যে সর্বস্তরে ইসলাম না থাকলে এটার থেকে মুক্ত হওয়া পসিবল না। যেমন পরিবারের কাজ করতেছে, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছি, কিন্তু রাষ্ট্র যদি ব্যবস্থা না নেয় তাহলে সেই ক্ষেত্রে নতুন অ্যাডিক্টেড আটকানো যাবে না, তাই না? আচ্ছা, এখন আমরা এটা ফার্স্ট এন্ড ফরমোস্ট যারা এডিক্ট, হ্যাঁ, অলরেডি এডিকশনের ভিতরে আছে, আমাদের, আপনি বিশ্বাস করবেন, আমাদের ইউথ ফাউন্ডেশন তালোরা পেজে, আমার নিজের পেজে প্রতিনিয়ত এরকম মেসেজ আসতেছে যে ভাইয়া, মানে তারা কেউ লজ্জায় বলতেও পারছে না, আমাদেরকে মেইলে পাঠাচ্ছে একটা আননোন একটা আইডি থেকে, অথবা এরকম যে ভাইয়া আমি তো নামাজও পড়ি, আমি সবই করি, ভাই আমার এই সমস্যাটা আমি ছাড়তে, আমাকে পার্সোনালি একদম ফেস টু ফেস কয়েকজন আমাকে এই সমস্যাটা ছাড়তে পারতেছি না। তার মানে দেখা যাচ্ছে যে যারা দিনী পার্সোনালিটি আছে তাদের ভিতরেও কিন্তু এই পর্নোগ্রাফির সমস্যাটা আছে। তো যারা অলরেডি এডিকশনের ভিতরে আছে, বিবাহিত মানুষের মধ্যে, বিবাহিত মানুষের ভিতরেও আছে, তো এই যে যারা এডিকশনের ভিতরে অলরেডি আছে, তাদের রিমিডি কি হতে পারে? তাদের রিমিডি কি? যে পয়েন্ট প্রথমে সবাইকে, আমাদের অডিয়েন্সকে বুঝতে হবে এই কথাটা যে ইসলাম সর্বস্তরে না থাকাটাই এই সমস্যার জনক, 1 নম্বর পয়েন্ট। এখন নাই, কি করবে এখন? প্ল্যান সলিউশন এ নাই আমাদের কাছে, এখন সলিউশন বি নিয়ে আলোচনা করেন। যে এখন যেটা নাই, এখন আমরা মানে এটাকে ট্যাকেল দেওয়ার জন্য কমপক্ষে আমি আমার সন্তানকে যেন বাঁচাইতে পারি, এই জন্য আমাদের কি কি করণীয়, এটা নিয়ে এখন এখানে একটা জাস্ট বলি যে অ্যাডিক্ট সে কি করবে। একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে আমাকে রিয়েলিটি বুঝতে হবে। কেমন রিয়েলিটি আমি বলি, আমরা সূরা কাহাফের আলোচনা সবাই জানি যে একদল যুবক ছিল, পুরো সমাজে শিরক একদম এস্টাবলিশড, তারা দেখতেছে যে আমি এইখানে থাকলে আসলে আমি এদের মতো হয়ে যাব, তারা এটা থেকে বাঁচতে চায়, তারা কিন্তু তারা গুহায় চলে গেল। অবশ্যই, তার মানে তারা আউট অফ দ্য বক্স একটা চিন্তা করছে, আউট অফ দ্য বক্স চিন্তা করছে। এবং এই আউট অফ দ্য বক্স কেন চিন্তা করছে? তাওয়াক্কুলের জায়গা থেকে এবং তাকওয়ার জায়গা থেকে, তার আল্লাহর প্রতি ভয়ের একটা জায়গা। সে বলতেছে আমি যদি শিরক করি আমি ধ্বংস হয়ে যাব, কোনো অবস্থাতে, লাইক আমি মরে যাবো কিন্তু আমি শিরক করবো না, এটা একটা জায়গা। 2 নাম্বার, আমি যদি গুহায় যাই আল্লাহ আমাকে হয়তো একটা ব্যবস্থা করে দিবেন, বেশক আমি একটা আউট অফ দ্য বক্স চিন্তা করতেছি। সুতরাং আমার কথা হলো যে যারা এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ফেস করতেছেন,
এই জায়গায় কিছু জায়গা আছে না, মানুষ অল অ্যান্ড আউট ইফোর্ট দেয়, অল অ্যান্ড আউট 100%, মানে 100%, মোর দেন 100%। তো এই যে বর্তমান যে এডিক্টার, তারা সবসময় একটা কমফোর্ট জোনের ভিতরে থাকতে চায়। হ্যাঁ, সে আউট অফ দ্য বক্স চিন্তা করে না, করে না। প্লাস এই Effort- জায়গায় effortটা- আরো ইফোর্ট আরো আসলে effort দেওয়া দেয় না। পসিবল, বাট সে অ্যাকচুয়ালি সে ফুল এফোর্ট দিচ্ছে না, point number সেটা হইতে পারে সে দিতে পারছে না বা সে দিচ্ছে না, এখানে তারও প্রবলেম থাকতে পারে বা সারাউন্ডিংসও। কিন্তু আমার কথা হচ্ছে যে দের ইজ অলওয়েজ এ সলিউশন। বেশ, আমরা কিছু জায়গায় কমফোর্ট জোনের মধ্যে থেকে বা আশেপাশে যা আছে এটার মধ্যে সলিউশন খুঁজি, কিন্তু ছকে বাঁধা কিছু সলিউশন খুঁজি, হ্যাঁ, ছক থেকে বের হয়ে কিন্তু ওই যে solution খুঁজি। আসাবে কাহাফ যেটা করছেন, তারা কিন্তু আউট অফ দ্য বক্স চিন্তা, গুহায় চলে যাব। তখনকার সমাজের প্রেক্ষাপটের কেমন সলিউশন? আপনি চিন্তা করছেন আপনার এখানে ক্যারিয়ার আছে, বাসা আছে, পরিবার আছে, এটা সেটা আছে, খাবারের জন্য বাজারে যাওয়া লাগবে, আপনি গুহায় গেলে কি করবেন? হাউ উইল ইউ সার্ভাইভ? শুধু তারা সার্ভাইভ করেন না, তাদের তার কথা তাওয়াক্কুলের উপর তার সিদ্ধান্ত নিয়েছে। এবং তাদের কথা কোরআনে চলে আসছে। আপনি যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত সব মানুষ যে কোরআন পড়বে সেই আসাবে কাফের ঘটনা জানতে পারবে, আল্লাহ তাআলা কিভাবে তাকে সম্মানিত করছে। সুবহানাল্লাহ। ঘটনা হচ্ছে যে, এবং দেখেন তারা কয়েকশো বছর, 1 বছর 2 বছর না, কয়েকশো বছর তারা গুহার মধ্যে আল্লাহ তাকে হেফাজত করছে জীবিত অবস্থায় ফিতনা ছিলেন। থেকে। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে তাদের যেন বেডসোর ফর্ম না হয়, সেই জন্য তাদেরকে আল্লাহ তাআলা পাস চেঞ্জ করেছে। আল্লাহ তাআলা কতটা সূক্ষ্মভাবে উনাদেরকে হেফাজত করছেন। কথা হচ্ছে যে অল অ্যান্ড আউট একটা এফোর্ট দিতে হবে, রিয়েলিটিটাকে বুঝতে হবে যে ঠিক আছে, রিয়েলিটি আমার ফেভারে যাচ্ছে না, অবশ্যই কোনো না কোনো সলিউশন চেঞ্জ দ্য রিয়েলিটি। হ্যাঁ, রিয়েলিটি তোমার ফেভারে নাই, সো চেঞ্জ দ্য রিয়েলিটি। ছক ভেঙে দিয়ে খেলা, যেমন হচ্ছে সাহাবী, ওই এইটা বলি, এক সাহাবী নামাজের মধ্যে তার বাগানের কথা মনে পড়ছে, নামাজের মধ্যে বাগানের ইয়াদ আসছে তার। বাগান বেঁচে দিছে। যে বাগান সৎকার করে দিচ্ছে, যে যেই বাগান আমাকে আল্লাহর থেকে দূরে নিয়ে গেল, যে বাগান, আল্লাহু আকবার। সেই বাগান আমি রাখবো না। এখানে আমি আরেকটা জিনিস জাস্ট অ্যাড করতে চাই। আপনি একজন সাহাবীর ঘটনা বললেন, আমি একজন নবীর ঘটনা বলবো, সুলাইমান আলাইহিস সালাম। আমি জাস্ট এটা পড়ছি, আমি এটা সনদ জানি না যে এটা জয়ীফ নাকি, বাট আমি পড়ছি আর কি। সেটা হচ্ছে একবার তার কাছে এরকম কিছু ঘোড়া নিয়ে আসা হলো যেগুলো উঠতে পারে, এবং ওই ঘোড়াগুলোকে দেখতে গিয়ে তার লেট হয়ে গেছে, আসরের নামাজটা মিস হয়ে গেছে। উনি এরপর সবগুলা ঘোড়াকে জবাই করে ফেলছেন, এবং পরবর্তীতে যে আল্লাহ তাকে রিওয়ার্ড হিসেবে কি দান করছেন, যে সে বাতাসটাকে নিয়ে যেত, ঘোড়াটাও লাগবে না, বাতাস নিয়ে যাবে। বাতাসে নিয়ে যাবে। একটা ঘোড়া। যদিও ঘটনাটা মানে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কিত অধিকাংশ ঘটনাই না, আমি বলছি যে ইসরায়েলি রিওয়ায়াত, না, আমি তারপরে আমি হ্যাঁ, আমি শিক্ষণীয় আছে আগেই জিনিসটা, বলছি যে আমি এটা সনদ আমি বলতে পারছি না এটা জয়ীফ নাকি, বাট আমি এটা তবে পড়ছি জিনিসটা শিক্ষণীয় যে যে একজন আল্লাহর নবীর জন্য। কাছে এরকম ঘোড়া নিয়ে আসলো যেটা উঠতে পারে। আপনি চিন্তা করেন, উঠতে পারে এরকম ঘোড়া আপনার কাছে কয়টা আছে? কিন্তু এই ঘোড়া আপনার কাছে আসলো এবং এটা দেখতে গিয়ে আপনার নামাজ মিস হয়ে গেল, আপনি ঘোড়াগুলো সব জবাই করে ফেললেন। দ্যাট মিনস আপনার উড়ন্ত ঘোড়া আপনার কাছে আর নাই, এবং আল্লাহ তাআলা তাকে কি দান করলেন? আরো বাতাসে। বেটার ক্ষমতা দিলেন তাকে। কিন্তু আমি আমার জায়গা থেকে চিন্তা করি, আমি আল্লাহর জন্য একটা জিনিস ছেড়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছে এর থেকে বেটার আর কি হইতে পারে বা এটার বিকল্প কি হইতে পারে। আল্লাহ তাআলা এমন একটা বিকল্প দিলেন যেটা আসলে আপনি সাধারণ অবস্থায় চিন্তা করতে পারেন। বাতাসে করে একজন মানে বাতাসটাকে নিয়ে যাচ্ছে। মানে হারাম, একজন আমাকে বলছেন কথাটা সুন্দর করে, যে আমি হারাম ছেড়ে দিব আর আল্লাহ আমাকে এর বদলে হালাল কিছু দিবেন না, এবং এটা আরো উত্তম, হ্যাঁ আরো উত্তম কিছু দিবেন না, এইটা আল্লাহ সম্পর্কে একটা বদ ধারণা করা। নাউযু বিল্লাহ, আল্লাহ আমাদের এই জন্য আমি আল্লাহর জন্য ছাড়বো, আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস আমাকে দিবেন। তাহলে দেখেন, আমরা এই কয়েকটা এক্সাম্পল থেকে একটা বিষয়ে আসতে পারি যে আমাদের কোন বিষয়গুলো গুনাহের কাজ সৃষ্টি করছে। Exactly. দেখার যে সকল ইয়েগুলো আছে, যন্ত্রগুলো আছে, মোবাইল, ল্যাপটপ, তো একটা অ্যাডিক্ট যারা অলরেডি অ্যাডিকশনের ভিতরে আছে, তারা এই বিষয়টা থেকে এই আলোচনা থেকে কিরকম শিক্ষা নিতে পারে? একদম অল আউট, ওই যে All বলেন অল out, আউট, হ্যাঁ, মানে এটা হচ্ছে ওই যে ডোপামিনটাকে ডিটক্স করুন আপনারা। হ্যাঁ, মানে যে বিষয়টা আছে ছক ভেঙে দিয়ে খেলা যেটাকে বলে আর কি, রিয়েলিটি, চেঞ্জ ইওর রিয়েলিটি। আপনি একদম আমি আমার এই এই বিষয়টাকে একটা বিষয় ইয়ে করতে পারি যে অল আউট যদি কেউ চেঞ্জ করতে চায়, তার সার্বিক যে অবস্থাগুলো আছে, একটা মানুষের একটা বাসায় থাকার জন্য তার একটা নর্মাল প্ল্যাটফর্ম থাকে আর কি। তো দেখেন, ও যদি নিজেকে পরিবর্তন করতে চায়, ওর আগে ওর প্ল্যাটফর্মটা পরিবর্তন করতে হবে। আদারওয়াইজ তার গুনাহ করার প্রবণতা, এনভায়রনমেন্টটা সে যদি পরিবর্তন গুনাহ না করে, ছাড়ার উপযোগী করতে হবে। উপযোগী কেন যে গুহাতে গেল, গুহাতে এই যে গেছি গুহা, তো এই কারণে যে environment পরিবেশ চেঞ্জ করার জন্য এবং গেছে। তার আল্লাহর কাছে কি দোয়া করেছিল? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ওই যে দোয়াটা আছে না সূরা কাহাফের 10 নম্বর, ওয়াহিয়্ লানা মিন আমরিনা রাশাদা, আমাদের উপরে আপনার রহমত ইয়ে করুন আরো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে অল ইন আউট ইয়ে করতে গেলে আপনার এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হবে। রাইট। আপনি দরকার হলে 3 দিন সময় লাগান, দরকার হলে 40 দিন সময় লাগান, আপনার মেন্টাল হেলথের জন্য, চেঞ্জ পরিবেশের জন্য আপনার একটা পরিবেশ দরকার, যেই পরিবেশে আপনি সেই কাজটা করতে পারবেন না। একটা মসজিদে গিয়ে কিন্তু সেই কাজটা করতে পারবেন না, পারবে না। বা আপনি ব্যস্ত
ব্যস্ত হয়ে যান, বা আপনার কম্পিউটার বা মোবাইলে যে সকল বিষয়গুলো আছে পর্ন টোটালি ডিলিট করে দিন, একদম টোটালি ডিলিট। আপনি 3 মাসের জন্য সব ডিভাইস থেকে দূরে চলে যান, ডিভাইস থেকে দূরে চলে যান ইফ পসিবল। যদি এরকম থাকে ছক ভেঙে দিয়ে খেলা এটা ইম্পসিবল কোনো ব্যাপার না। আমি যদি এখন বলি যে তোমার 3 মাস পরে বুয়েটে পরীক্ষা, তুমি পড়লে চান্স পাবো, সারাদিন রাত সব কিছু ছেড়ে দেবে। তো ও বুয়েটে পড়ার জন্য, মেডিকেলে পড়ার জন্য 3 BCS মাস ক্যাডার হওয়ার জন্য। ও এত কষ্ট করতে রাজি আছে। মোবাইল টোবাইল মানে সব এক সাইডে না, দিয়ে। এটা ট্রু যে যারা মেডিকেলে, ভাই এটা আরো ভালো জানবে, সেটা হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশনে যদি আপনাকে এন্ট্রি করতে হয়, এন্ট্রান্স করতে হয়, সেটার জন্য মোটামুটি 3 থেকে 6 মাস সবাই প্রিপারেশন নেয়। ফোন টোন সব বন্ধ, দুনিয়া থেকে যোগাযোগ বিচ্ছিন্ন, দরজা বন্ধ করে জাস্ট সারাদিন রাত পাগলের মতো করতেছে। পিপল ডু ইট। দুনিয়াবি চাহিদার জন্য মানুষ এই কাজগুলো করতে আগ্রহী। তাহলে আপনি আল্লাহর জন্য এই বিষয়টা কেন করতে হবে? আর নিজের, যেটা তো নিজের নিজের জন্য তো ও মানুষ বুঝে, যারা পর্ন দেখে তারা বুঝে যে হ্যাঁ এটা আমার ক্ষতি হচ্ছে, সে নিজেও মানে স্বীকার করছে এবং এখান থেকে বাঁচতে চাচ্ছে। তো ভাই যারা আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখান থেকে বাঁচতে চাচ্ছেন, যারা যুবকেরা শুনছেন আমাদেরকে, আপনারা অল ইন আউট করুন। শক্তি ভাই যেটা বললো আর কি, পরিপূর্ণভাবে আপনার এনভায়রনমেন্টটা চেঞ্জ করুন, দরকার হলে মোবাইল থেকে দূরে রাখুন। আরেকটা বিষয় এখানে মোস্ট ইম্পর্টেন্ট, দেখবেন যে আপনি যেদিন আপনার ব্যস্ততায় ছিলেন, কোনো খেলাধুলা অথবা কোনো একটা পরিবেশ, কোনো একটা পার্টি বা যে কোনো ভাবে লোকজনের ভিতরে সারাদিন আপনি দম ফেলার কোনো সুযোগ পান নাই, অলস ব্রেন ছিল না আপনার। ওই যে আমরা পড়ছিলাম না যে ইভিল, একটা অলস ব্রেন হচ্ছে শয়তানের কারখানা। তো যদি ব্যস্ততার ভিতরে থাকার কারণে যে দেখছেন যে হ্যাঁ ওই দিন আপনার পর্ন দেখার কোনো আগ্রহ আসছে না, তো নিজেকে ব্যস্ত রাখুন। চিন্তা ভাবনা যখনই আসবে যে আই হ্যাভ টু সি ইট, এই আমার এখন সময় হয়ে গেছে, ডোপামিন কিন্তু রিলিজ দেয়, নক দেয়, এই দেখবি না শয়তান এরকম ঘুচাই কিন্তু। তো যখন এইরকম চিন্তা ভাবনা আসবে, আপনি নিজেকে ব্যস্ত করে ফেলুন, নিজেকে সেই আপনার যে সার্কেলটা আছে কোনোভাবে, কোরআনের ভিতরে হোক, যে কোনো ভিতরে হোক, স্কিল ডেভেলপ করুন। এই যে ডিভাইসগুলো আছে, মোবাইল, ল্যাপটপ, এই ডিভাইসগুলোকে আপনি প্রোডাক্টিভলি কাজে লাগান। এই চিন্তাটা ম্যাক্সিমাম ইউথ জেনারেশনের ভিতরে কিন্তু আসে না। তারা আজ যে ফ্রিল্যান্সিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু ক্যারিয়ার হয়ে আছে, স্টুডেন্ট লাইফ থেকে আর্নিংয়ের একটা বিষয় চলে আসতেছে, তারা যদি এই সকল স্কিল ডেভেলপ করে, ফ্রিল্যান্সিংয়ের যে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোশপ, গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে এই স্কিলগুলো ডেভেলপ যদি করতো, তাদের ওই ল্যাপটপগুলো, ওই সরঞ্জামগুলো, ওই ডিভাইসগুলো কিন্তু তাকে ওই দিকে নিয়ে যেত না, ওই সাইডের দিকে নিয়ে যেত না। তখন তার ব্রেইনটা ওই জায়গায় পুশ হতো। এইভাবে কিন্তু একটা মানুষ ইজিলি কিন্তু চলে আসতে পারে। তো যারা অ্যাডিক্টেড আছেন, আমাদেরকে যারা শুনছেন, এই বিষয়গুলো অ্যাপ্লাই করা আপনাদের জন্য লাইফের প্রতিটা মানে মোমেন্টকে হাইলি প্রোডাক্টিভ করে ফেলেন। হ্যাঁ, তাহলে এই যে আনপ্রোডাক্টিভ যে কাজগুলো, এগুলো একা চলে যাবে। এটা একটা মানে পার্সপেক্টিভ। আরেকটা পার্সপেক্টিভ যদি আমি বলি, যে 2টা পয়েন্ট বলবো এখানে আমি, সেটা হলো যারা পর্নোগ্রাফি অ্যাডিক্ট, তাদের একটা ট্রিগার দেয়। যেমন যে ছেলেটা অ্যাডিক্ট, সে জানলো যে আজকে সন্ধ্যার পরে মা বোন সবাই একটু বাইরে যাবে, এই যে পাইছে, সে দুপুর 2টায় এই কথাটা শুনছে যে বাবা তুই বাসায় থাকিস, আমরা কিন্তু তোর খালার বাসায় বেড়াতে যাচ্ছি। সে সেটআপ হিজ মাইন্ড সেটআপ এখন কিন্তু একটা বাড়ি দিছে মাথার মধ্যে, পাইছে যে আজকে হবে, বাসা ফাঁকা, তাই না? তাহলে পরে এই যে একটা বাড়ি, তার মানে বুঝলাম যে এই প্রত্যেক পর্নোগ্রাফি অ্যাডিক্টই হোক বা অ্যাডিক্ট না, কিন্তু সে বারবার তওবা করতেছে, বারবার ব্রেক হচ্ছে, রিল্যাপস হচ্ছে, এরকম প্রত্যেকটা মানুষেরই এই ট্রিগারটা কাজ করে। এটাকে আমরা এটা একটা ট্রিগার, যে আজকে শয়তান আসলে মানে একবার একটা শয়তান ফু দেয়, ঘটনা ঘটার আগে একটা ফুটের পাওয়া যায় যে আজকে আমার দ্বারা এটা হয়ে যেতে পারে, নিজের মধ্যে একটু দুর্বল ফিলিং হয়, মানে এই যে সামান্য একটু ছিদ্র পেলো, এই ছিদ্রটাই শয়তান আস্তে আস্তে বড় করে ফেলে। তাহলে এই সময়টাতে আমাকে এক্সট্রা কিছু প্রিকশন আমাকে নিতে হবে। তার মধ্যে একটা হতে পারে যে মানে যে আমি এই সময়টা আমি ঘুমাবো, হ্যাঁ, যতক্ষণ বাবা থাকবে না, হ্যাঁ আমি কোরআন পড়তেছি, বা এই সময়টা আমি দেখা যাচ্ছে অন্য কোনো কাজে দিচ্ছি, বাসায় থাকলাম না, হ্যাঁ বাবা থাকলে বাসায় থাকলাম না, বা এরকম বিভিন্ন বিষয় করা যায় যে এই সময়টা আমি একা থাকবো না, যখন আমি একটা ফ্রেন্ড নিয়ে আসলাম, একা থাকা যাবে না। যদি এরকম একটা ট্রিগার বা বাড়ি যখন পড়বে আমার, হ্যাঁ, তখন আমি কিছু এক্সট্রা প্রিকশন নিব। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে লাস্ট সাইকেল নামে একটা কথা আছে আর কি, মানে কামনা চক্র। এটা হলো যখন মানুষের মানে এটা দেখার একটা ইচ্ছা জাগতেছে, সে যদি কোনোভাবে আধা ঘন্টা কাটায় দিতে পারে, তাহলে এটা আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে। মানে হরমোনের যে সার্চটা হলো, হ্যাঁ ওই সার্চটা ডাউন হতে একটা টাইম লাগে, ওইটুক রেজিস্ট করতে, ওই যেমন হচ্ছে আমার কথা হচ্ছে এখন আমার ইচ্ছা করতেছে পর্ন দেখতে, ঠিক আছে না, আমি এখন পর্ন দেখবো, মোবাইল হাতে নিচ্ছি, দেখবো, সামহাও একটা অন্য জায়গায় যেন এঙ্গেজ হয়ে যাওয়া যায়। এই আগামী আধা ঘন্টা যদি আমি কাটা দিতে পারি, তাহলে আমার ইচ্ছাটা চলে যাবে, আমি আর দেখবো না। তাহলে এই আধা ঘন্টা কাটায় দেওয়ার জন্য আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে। মানে সেটা হতে পারে কোনো ফ্রেন্ডকে ফোন করে আধা ঘন্টা গেজানো, হ্যাঁ, বা দেখা যাচ্ছে আধা ঘন্টা আমি
পড়াশোনার ভিতরে থাকা, অন্য কিছু করলাম, অন্য কিছুর ভিতরে থাকা, মানে নিজে ইচ্ছা করে কিছু করা যায় না এই সময়টা। অবশ্যই এই সময়টাতে আরেকজনকে লাগাইতে হয় আমাকে এঙ্গেজ করে রাখার জন্য। কারণ আমি যদি সেলফ নিজের উপর নিজে ছেড়ে দিই, হ্যাঁ, নিজেকে নিজের উপর ছেড়ে দেই, তাহলে আমাকে ওইখানেও নিয়ে যাবে আবার। যার কারণে যখন আমার ইচ্ছা করতেছে দেখার, বা আমি এখন দেখে ফেলবো, আমাকে এখন কেউ আটকাইতে পারবে, দেখে ফেলবো, তখন নিজেকে আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে দিতে হয়। আবার শক্তি ভাই এই জায়গায় দেখেন, অনেকে আবার মনে করে যে বিয়ে করলে হয়তো বা এই অ্যাডিকশনটা চলে যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ে পরবর্তী জীবনেও কিন্তু এই অ্যাডিকশনটা থেকে যায়। তো এই জন্য এটার মূলোৎপাট যেন গোড়াতেই যেন নিজের থেকেই যেন করা যায়, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নাকি? অবশ্যই অবশ্যই। বিয়ের আগে যারা অ্যাডিক্টেড, বিয়ের পরেও তারা অ্যাডিক্টেড থাকে। তার মানে এটা আগে থেকে ইয়ে করা লাগে, কারণ তার ওই যে তার যে একটা থ্রেশহোল্ড তৈরি হয়ে আছে, ওই থ্রেশহোল্ড তার ওয়াইফ মেটাতে পারবে না। না, এতদিন হচ্ছে সে যেটা ফোনে দেখছে, এখন সে তার ওয়াইফের সাথে প্র্যাকটিস করতে চায়। এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে সে তো অনেক দেখতে পারতেছিল, এখন তো একটা দেখতে হচ্ছে, এই একটা এসে থাকতে পারবে না, সে অনেক দেখতে থাকবে এবং সে তককে থাকবে, কখনো আমার ওয়াইফ ঘরে নাই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি হয়তো মানে একটা বিষয় শেয়ার করি আপনাদের কাছে। আরেকটা সমস্যা, গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে যে আমাদেরকে যারা নক দিয়েছে ইতিপূর্বে, আপনাদের দর্শক থেকে নক দেয় নাকি এই বিষয়গুলোতে? পার্সোনালি অনেকে নক দেয়। শক্তি ভাই তো আমাকে সামনাসামনি 2-4 জন বলছে, তাদের একটাই অ্যাটেম্প্ট বা একটাই জাস্ট অজুহাত যে ভাইয়া আমি তওবা করেছি, কিন্তু তারপরও না বারবার এনগেজ হয়ে যাচ্ছে, আমি দেখে ফেলছি বারবার, আমার নিজের কাছে খুব অপরাধী মনে হচ্ছে। এই যে একটা বিষয়টা, মানুষ তওবা করার পরেও গুনাহ করতেছে, তো এই যে একটা ভুল ধারণা বা একটা শয়তানি একটা ওয়াসওয়াসা এই জায়গায় কাজ করে, যে তওবা করার পরে যখন সে ভেঙে ফেলে, তখন শয়তান তাকে একটা মানে প্রশ্রয় দেয় যে তুই তো ভুল করেছিস, মানে বারবার ওয়াসওয়াসা দিতে থাকে, তুই কতবার তওবা করবি রে ভাই, এই যে সেদিনে তওবা করলি, তুই আবার দেখা শুরু করেছিস। তখন ওর ভিতরে যে নিরাশা, ওর ভিতরে যে হতাশা, যে ডিপ্রেস হয়ে যাওয়া, গুনাহ করতে গিয়ে ডিপ্রেস হয়ে যাওয়া, এই বিষয়টা তাদেরকে এখান থেকে বেরোতে দিচ্ছে না। যুবক ভাইদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, যারা এডিকশনে আছেন বা এডিকশনের ভিতরে এরকম একটা যে কোনো ভিতরে যারা তওবা নিয়ে কোনো একটা কনফিউশনের ভিতরে আছেন, জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ওয়াসওয়াসা, যে আপনাকে এটাকে কেয়ার করার কোনো দরকার নেই। মানুষ ভুল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা বনি আদমের সন্তানই ভুল করবে, তবে তন্মধ্যে সেই উত্তম যে কিনা ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করবে। অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসুল কুদসিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিষয়টা পছন্দ যে মানুষ ভুল করবে এবং তওবা করবে। যদি কোনো ব্যক্তি ভুলই না করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতিকে বা ওই ব্যক্তিকে এমন এক ব্যক্তি দিয়ে পরিবর্তন করে দিত যে ব্যক্তি কিনা ভুল করতো আর আল্লাহর কাছে তওবা করতো। তাহলে এই বিষয়টা চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, রহমানুর রহিম, তিনি চাইলেই আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। এই যে একটা বিষয় শিখলাম যে আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাফ করেই দিন না, আল্লাহ মাফ করেই দিন না, আপনি চাইলে তো মাফ করতে পারবেন, আপনি আল ওয়াসিউন, আপনি আল গানি। এইরকম যে আধ্যাত্মিক বা আত্মিক যে কানেকশনটা, এই বিষয়টা আপনার ভিতরে বিল্ড করতে হবে। আদারওয়াইজ আপনার ভিতরে গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি সেখান থেকে নিরাশ হয়ে যাচ্ছেন, এটা সবচেয়ে বড় সমস্যা। তো শক্তি ভাই এবং মুর্তজা ভাই, আমরা আলোচনার একদম অনেক কিছু কভার করে ফেলেছি। পরিশেষে আমরা প্রিকশন হিসাবে যারা এখন পর্যন্ত অ্যাডিক্টেড হয় নাই বা যারা এখন পর্যন্ত অ্যাডিক্টেডের ভিতরেও যায় নাই, তাদেরকে সেভ করার জন্য আমরা কোন বিষয়গুলো মাথায় রাখতে পারি? আমি একটা কথা বলতে চাই, আপনি যখন একটা জিনিসকে ঘৃণা করেন, আপনি সেটাকে এনজয় করতে পারবেন না। পেশা সম্ভব না, শুয়োরের মাংস যেটা বললাম আমি। তাহলে আমাদের কাছে পর্নটা এমন একটা ব্যাপার হয়ে গেছে যে ঘৃণা উঠে গেছে, এটার প্রতি কারো ঘৃণা নাই, এটা একটা লাইক এনজয় করার একটা টুল, এন্টারটেইনমেন্টের একটা টপিক, একটা সাবজেক্ট। এই পার্সপেক্টিভটা চেঞ্জ করে দিতে হবে যে দিস ইজ নট অ্যান এন্টারটেইনমেন্ট, দিস ইজ পারভার্সন। আইডিওলজিক্যাল পয়েন্ট যেটা আছে, চিন্তাধারার যে বিষয়, হ্যাঁ, দিস ইজ পারভার্সন। এবং এটা কিন্তু আমাদের ফরেন্সিক কিন্তু আমরা পড়ছি, এটা কিন্তু মানে একদম ফরেন্সিকে পড়ছি বলতে আমি বোঝাচ্ছি যে একাডেমিকভাবে এটা আসলে পারভার্সন হিসেবে আসলে এটা ফালানো যায় যে এটা কোনো এন্টারটেইনমেন্ট অ্যাকচুয়ালি না। হ্যাঁ, আমাদের কাছে হয়তো বলা হচ্ছে এন্টারটেইনমেন্ট, কারণ এটার পেছনে মাল্টি-বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি কাজ করতেছে। সুতরাং যেখানে টাকা দিলে অনেক কিছু হয়ে যায়, সেখানে পুরো বিশ্বব্যাপী কয়েকশো বিলিয়ন ডলারের যেটা ব্যবসা হয়, সেইখানে আপনার ওইভাবে এটা আপনি পাবেন না, কারণ ওটাকে ম্যানিপুলেট করা ট্রাই করবে। বাট ফ্যাক্ট হচ্ছে দিস ইজ নট অ্যান এন্টারটেইনমেন্ট। আপনি জাস্ট এটা বুঝেন যে এটা আপনাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, এটা নারীত্বকে অপমান করছে, এইটা পুরো সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজদের যেটা বিষ কেউ মানে এনজয়মেন্টের কোনো জিনিস হইতে পারে না। একটা বিষ, ওটা কখনোই এন্টারটেইনমেন্টের কোনো বিষয় না, হইতে পারে এটা স্লো পয়জন, এটা তো এন্টারটেইনমেন্ট না, এটা সুইসাইড, ওয়ান কাইন্ড অফ সুইসাইড। তো মানে
এজ এ ক্রাইম হিসেবে এই আইডিওলজিটা আমাদের এটাকে যারা ঘৃণা করতে ঘৃণা করতে হবে। এটার প্রতি আপনার ঘৃণা জন্মাইতে হবে, বা এমন একটা কিছু করা দরকার যে এটার প্রতি মানুষের ঘৃণা জন্মায়। জাস্ট লাইক দ্য পর্ক, শুকরের মাংস, যেমন যেটা স্যাটানিক রিচুয়ালের পার্ট আমি। হ্যাঁ। তো মূল কথা হচ্ছে যে যখন আপনি একটা জিনিসের প্রতি ঘৃণা জন্মাইতে পারবেন এবং ওইটাকে তখন আপনি এন্টারটেইন হিসেবে দেখবেন না, একটা অন্তর থেকে একটা রেজিস্ট্যান্স আসে। সুবহানাল্লাহ। এটা 2 নাম্বার আরেকটা পয়েন্ট যেটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহর সাথে কানেকশনের যে ব্যাপারটা। আপনি যখন আল্লাহর সাথে খুব বেশি রকমের কানেক্টেড থাকবেন, যেমন যে আপনি একা আছেন, আপনার মাথার মধ্যে এই চিন্তা আসতেছে, আপনার মাথায় এই চিন্তা কেন আসলো না, বাসায় কেউ নাই, আমি তাহলে 2 রাকাত নফল নামাজ পড়বো, যেটা শুধুমাত্র আল্লাহ দেখবেন, এটা কেউ দেখবে না, আমার আর আল্লাহর মধ্যকার ঘটনা। আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্কটা এরকম। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এমন হচ্ছে, আমার আল্লাহকে ভয় করবো এবং আল্লাহকে ভালোবাসবো। কেন? কুরআন আল্লাহ তাআলা নিজে একাধিক আয়াতে বলছেন আল্লাহ মুমিনদের বন্ধু। আপনি চিন্তা করেন, পুরা মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পুরা মহাবিশ্ব মানে শুধু পৃথিবী বোঝাচ্ছি না আমি, পুরা মানে মহাবিশ্ব, আপনি জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে কত কিছু দেখে ফেলছেন, এইগুলো আল্লাহ তাআলা বানাইছেন। এবং তিনি কতটা শক্তিশালী, পুরো পৃথিবীর একমাত্র রব, মানে এমনও না যে একাধিক রব, এরকম না, একজন মাত্র রব যিনি সবকিছুর সৃষ্টিকর্তা, যিনি সবকিছুর উপরে পাওয়ারফুল। আপনি লাইক যদি একটা দেশের প্রাইম মিনিস্টারের সাথে আপনার ফ্রেন্ডশিপ থাকে, আপনি নিজেকে মুই কোন হুনু চিন্তা করবেন, আর আপনি চিন্তা করেন সমগ্র বিশ্বের সৃষ্টিকর্তা, সবচেয়ে শক্তিশালী যে সত্তা, সে আপনাকে বলতেছে যে সে মুমিনদের বন্ধু। ইউ ফিল ইট, আল্লাহ আপনার বন্ধু। আপনি আল্লাহর সাথে ওই কানেকশনটা যখন অ্যাকচুয়ালি এস্টাবলিশ করতে পারবেন, আপনার মানে পুরো এনভায়রনমেন্ট অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আপনি জানেন কেউ বাসায় নাই, আমি আল্লাহর সাথে এখন 2 রাকাত নামাজ পড়বো, আমি 1 রুকু কোরআন পড়বো, বা আমি একটু 10টা আয়াত তেলাওয়াত করবো, আল্লাহর সাথে আমার কানেকশন। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মিরাজে গিয়ে যে নামাজের যে ব্যাপারটা আসলো, নামাজ হচ্ছে একটা গিফট ফ্রম আল্লাহ। সুবহানাল্লাহ। এটা কিন্তু ব্যাপারটা কেমন, যে আমি এটা হাদিসে পড়ছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন সাহাবীকে বলছেন যে আজান দাও, নামাজ পড়বো, আমার চোখের প্রশান্তি, নামাজ পড়লে প্রশান্তি লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার প্রশান্তি। নামাজ হলো মুমিনের মেরাজ, আমরা এইভাবে এটাকে বলি। যখন আপনি নামাজ পড়েন, আপনি যখন সিজদায় যান, আল্লাহর সাথে সবচেয়ে কাছে আপনি চিন্তা করেন, আপনি একজনকে ভালোবাসেন, একজন আপনার বন্ধু, এবং সেই বন্ধুটা এমন বন্ধু যে পুরো বিশ্বের সৃষ্টিকর্তা, পুরো বিশ্বের সবকিছুর কন্ট্রোল তার কুক্ষিগত, মহাপরাক্রমশালী, যাকে হারানোর কেউ নাই, যাকে কেউ কোনোভাবেই মানে ডিফিট করতে পারবে না, এমন একজন আপনার ফ্রেন্ড, এবং তার সাথে আপনি যোগাযোগ করতেছেন থ্রু সালাহ, থ্রু নামাজ। আপনি আপনার যে কোনো প্রবলেম, আপনি চিন্তা করছেন আমার প্রবলেম বিশাল বড় প্রবলেম, এটা কিভাবে সলিউশন হবে, আমি এখান থেকে কোনো ওয়ে আউট দেখি না। আরে ভাই, আপনার আল্লাহ আপনাকে এমনভাবে সলিউশন দিতে পারে যেটা কেউ জানে না। যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করতে পারছেন, তিনি আপনার প্রবলেমের সলিউশন কোনো জায়গায় নাই, সেখান থেকে তিনি বের করে দিতে পারেন। ইউ নেভার নো, জাস্ট আপনার আল্লাহর প্রতি আপনার যে ওয়েতে ভালো হবে সেভাবে দিবে। আল্লাহ সবচেয়ে ভালো জানেন, কিন্তু কথা হচ্ছে এটা আল্লাহর আয়ত্তের বাইরের কোনো বিষয় তো না। বেশক। তাহলে আপনি আল্লাহর সাথে ওই কানেকশনটা যখন একবার এস্টাবলিশ করতে পারবেন, থিংস আর কমপ্লিটলি চেঞ্জ। সুবহানাল্লাহ। সুতরাং ওই জায়গাটা ডেভেলপ করতে হবে যে আমি আল্লাহর সাথে কানেক্টেড হবো। এখন অনেকেই কথা মনে করতে পারে যে আমি এত গুনাহগার একটা লোক, আমার সাথে কিভাবে কানেকশন হবে। কথা হচ্ছে আপনি যত বড় গুনাহ করেন না কেন, এই গুনাহ আল্লাহর কাছে ক্ষমা করার কোনো ঘটনাই না। অবশ্যই। আপনার নিজের গুনাহকে এমন বড় মনে করার কারণ নাই যে আল্লাহ তাআলার ক্ষমা সেটার চেয়ে মানে আপনার আল্লাহর ক্ষমার থেকে আপনার গুনাহ বড় হয়ে গেছে, এরকম মনে করার কোনো কারণ, এটা কোনো ঘটনাই না। অবশ্যই। আপনি আল্লাহর কাছে তওবা করলেই হয়ে যাবে, আপনাকে এটার জন্য কারো কাছেও যাওয়া লাগবে না যে অমুককে একটু তদবির করায়, হে আল্লাহ তোমার কাছে তো আমি নিজে যাইতে পারতেছি না, ওকে একটু তদবির করাচ্ছি, এরকমও করা লাগবে না। আপনাকে আল্লাহ তাআলা অ্যালাউ করতেছেন যে আপনি যত বড় কুলাঙ্গারি হন না কেন, আপনি যত খারাপ মানুষ হন না কেন, যে আপনি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হন, স্টিল ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু রিএস্টাবলিশ ইউর রিলেশন উইথ আল্লাহ। আল্লাহ আপনাকে এই সুযোগটা দিচ্ছেন, তার মানে আপনি চিন্তা করেন আল্লাহ কতটা জেনারাস। আল্লাহর উপরে আর কি হইতে পারে, আল্লাহর থেকে বেশি জেনারাস আর কার পক্ষে? এই জায়গায় আর কি যারা গুনাহ করে আর কি, গুনার ভিতরে থাকে, এখানে একটা রিয়েলিটি বলি একটু, সেটা হচ্ছে যে এটার সাথে আমি এটা কানেক্ট করি। হ্যাঁ আপনি বলেন, তারপরে বলতেছি। এই জায়গায় যে বিষয়টা আর কি, যে যারা গুনাহগার আছে তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় আর কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা কোরআনে আমাদেরকে বলছেন, এখনো বলছেন। এটা তো সারা জীবন পর্যন্ত, এটা তো প্রেজেন্ট টেন্স, নট অনলি ওইদিকে কোনো কখনোই যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এইভাবে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। যখন কোনো একটা গুনাহগার এই আয়াতটা দেখে যে আমার সত্তা, সে আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, আমার যিনি সৃষ্টিকর্তা তিনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, তাহলে আমি কিভাবে তার সামনে আসতে আমি লজ্জা পাবো? আল্লাহু আলিমু বিজাতিস সুদূর, আল্লাহ আমার অন্তরের কথাও জানেন, আমার অন্তরে যে সকল চিন্তাভাবনা সেগুলোও জানেন। আল্লাহ নিজের নাম দিয়েছেন, তিনি হচ্ছেন আল মুজিব। আল মুজিব মানে হচ্ছে সাড়া দানকারী, অর্থাৎ যাকে ডাকা মাত্র যে সাড়া দেয় সেই হচ্ছে আল মুজিব। তো সেই মুজিবকে যদি আমরা না ডাকি, আল ওয়াসিমুন আল গনি আর রহমান, তাকে যদি আমরা না ডাকি, যেখানে তিনি নিজে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, নির্ভয় দিচ্ছেন, তাহলে সেই জায়গায় আমি কিভাবে লজ্জা পাই? রাইট। শক্তি ভাই, এটা তো আসলে আমাদের আলেমরা বলেন যে নিরাশ হওয়া, আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া কুফর। ইট ইজ এ টাইপ অফ কুফর, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। এবং নিরাশ হওয়া যাবে না। বান্দা যদি এক আকাশ পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সাথে দেখা করে, আল্লাহ তাআলা তার চাইতে বেশি রহমত সহকারে বান্দার সাথে মোলাকাত করবেন। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই পর্নোগ্রাফি বলেন, অ্যাডিকশন বলেন, বা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা বলেন, বা এই যেই মোমেন্টে আমার মধ্যে কামনা জেগে উঠলো, ওই মোমেন্টে আল্লাহর কথা মনে করা, মনে পড়া, হ্যাঁ, বা মুর্তজা যেটা বলতেছে যে আল্লাহকে শুধু দলিল প্রমাণ দিয়ে আল্লাহ আছে, আল্লাহর মতো আমি আছি, আমার মতো, এরকম না, বরং আল্লাহর সাথে কানেকশন তৈরি করা, আল্লাহর অনুভূতি। মিষ্টি দেখতে সুন্দর, অমুক দোকানের মিষ্টি ভালো, এই সেই, এটা এক জিনিস। আর আই মাইসেলফ হ্যাভ টেস্টেড দ্যাট, আমি নিজে খেয়ে দেখছি মিষ্টিটা কেমন, দুটো ভিন্ন জিনিস। বেশক, তাই না? একটা মিষ্টি দেখতে ভালো, এই ভালো সেই ভালো, অমুক দোকানের মিষ্টি ভালো, এই সেই, আর আমি খেয়েছি। সো আল্লাহ আছেন, আল্লাহ গফুর রহিম, আল্লাহর হালিম, বলতে এটা ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আল্লাহর সাথে আই হ্যাভ ফেল্ট আল্লাহকে আমি ফিল করেছি, দুটো ভিন্ন, তাই না? বেশক, এটা তো এই সমস্ত জায়গাগুলোতে এটা আরেকজনের হেল্প লাগে। যেই মোমেন্টে আমার মধ্যে শয়তান আসছে, শয়তান কিছু করতে চাচ্ছে, এই সময় আমি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না সবাই। এই জায়গাটাতে আরেকজন মানুষের হেল্প প্রয়োজন। যে বিবাহিত, আপনি আপনার স্ত্রীর হেল্প নেন, আপনি স্ত্রীর সাথে সব কথা বলেন, আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা স্ত্রীর কাছে দিয়ে দেন। হ্যাঁ, আপনি মানে যা প্রয়োজন, দেখা যাচ্ছে আপনার একাকি থাকবেন না কখনো, আপনার ওয়াইফের হেল্প নেন। হ্যাঁ, আপনার ডিভাইসটা নিয়ে আপনি কখনো একা শুবেন না, আপনার ডিভাইস থাকবে ওই আরেক রুমে চার্জে, এরপর আপনি আপনার ঘরে থাকবেন। মানে এই যে বিষয়গুলা, স্ত্রী হেল্প নেন। বা এখানে যার ফ্রেন্ড আছে, হ্যাঁ, ফ্রেন্ড, একজন দিনদার মানুষের সাহচর্য বেশি থাকে, আপনি দিনদার মানুষের সাহচর্য বেশি থাকেন। যখনই আপনার মধ্যে কামনা জেগে উঠতেছে, আপনি আপনার ফ্রেন্ডটাকে ফোন দেন, দোস্ত আমি তো পারতেছি না, তুই আমাকে কিছু বল। তখন সে দেখা যাচ্ছে কিছু কথা বললো, বা বলে দোস্ত তুই চলে আয়, আমরা বাইরে আমরা একটু ঘোরাফেরা করি, খাওয়া দাওয়া করি। মানে এই যে মানে ওই আধা ঘন্টা পার করে দেওয়ার কথাটা বললাম। তো দিনদার বন্ধুর হেল্প নেন, বা কোনো দিনদার সাইকিয়াট্রিস্টের হেল্প নেন, হ্যাঁ, কাউন্সেলিং যারা করেন তাদের হেল্প নেন। এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আপনি কোনো আল্লাহওয়ালা আলেমের হেল্প নেন, হ্যাঁ, যিনি যদি বলি যে আমাদের প্রচলিত ভাষায় তাসাউফ বলতে পারি, বা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ভাষা যদি বলি ইলমুস সুলুক, সম্পর্কের এলেম, ঠিক আছে না? মানে এগুলো নিয়ে যারা কাজ করছেন তাদের সাথে আপনি সময় দেন। আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয়, সম্পর্ক তৈরির কিছু অলিগলি আছে, ঠিক আছে না? মানুষের সাথে যেরকম আমরা সম্পর্ক তৈরি করতে গেলে গিভ অ্যান্ড টেকের বিষয় আছে, তাকে সন্তুষ্ট করা, মন জয় করার বিষয় আছে, আল্লাহর সাথে একই ধরনের কিছু বিষয় আছে। তো সেই বিষয়গুলো কিভাবে আমি জানতে পারি, এই বিষয়গুলো যারা কাজ করে সেই সমস্ত আলেমদেরকে আপনি সময় দেন, তাদের লেকচার শোনেন, তাদের মজলিসগুলোতে যান। হ্যাঁ, এভাবে আপনি একা পারবেন না। এটা নিজেকে নিজে আমি এটা বলি যে মানে পরামর্শ দিই এইভাবে যে আল্লাহ, আমি তো নিজে তো বহু টেস্ট করছি, আমি তো বহুবার ফেল করছি, ঠিক না? আমরা তো আসলে মানুষ তো দুর্বল, খলিকাল ইনসানা যায়ীফা। এই জন্য আপনি আরেকজনের হেল্প নেন। নিজের গুনাহের কথা বলা এটা এক জিনিস, আর গুনাহ থেকে উঠে আসার জন্য কারো হেল্প চাওয়া এটা ভিন্ন জিনিস। হচ্ছে পয়েন্ট যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। হ্যাঁ, এই যে মাইন্ডসেট, এটা কিন্তু মাইন্ডসেটের জায়গা থেকে আসে। আপনি চাচ্ছেন আল্লাহ আপনাকে সাহায্য করুন, তার মানে আপনি যখন আল্লাহকে বলতেছেন, আপনাকে নিজের সাথে অনেস্ট হইতে হবে। রাইট। আপনি মনে মনে ধান্দায় আছেন আমি আসলে এটা মানবো না, আমি জানি, তার মানে আপনি অলরেডি ইউ হ্যাভ ডিসাইডেড দ্যাট আমি আবার করব। আপনি যখন জানেন, আর আপনি যখন 100% আমি করবই না, এখানে হইতে পারে আপনার দুই একবার স্লিপ করতে পারেন, কিন্তু আপনি জানেন আপনি করবেন না, আপনি জানেন, দুইটার মধ্যে পার্থক্য আছে। এই জায়গাটা মাইন্ডসেট আবার একটা ফ্যাক্ট, এবং নিজের সাথে অনেস্ট হওয়া, এটাও। এই জন্য এই দুটো মিলায় বলা যায়
এবং আমার শায়েখ এই কথাটা বলেন যে তওবার অভ্যাস করে তোলো। সুবহানাল্লাহ। তওবার অভ্যাস তাওবা মানে কি? তওবা মানে যে যেটা বললেন আপনি ওইটা, আমি কিন্তু করবো না। হ্যাঁ। একটা হচ্ছে ইস্তিগফার, তওবার মানে হচ্ছে যে আমি তওবা মানে আমি করবো না। আমি করব না। হ্যাঁ। তওবা নিয়ে একটা চমৎকার উদাহরণ দিই। এক মা, আপনারা দেখছেন না গ্রামের দিকে শীতের শেষে ওই কাঁথা মাথা সব জাল দিয়ে তুলে রাখে সারা বছরের জন্য। তো এক মা চুলার মধ্যে পানি গরম দিছে, পানি গরম হয়ে গেলে শীতের কাঁথাগুলা সব চোবাবে ওর মধ্যে, গরম করবে। তেমন সময় মায়ের কোনো কিছু মনে পড়ছে বা কিছু একটা বা কোনো টয়লেট বা কিছু গেছে, চলে গেছে। এখন এর মধ্যে 2 বছরের বাচ্চাটা হাঁটতে 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 আসছে, এসে ওই মধ্যে পড়ে ডুবে মরে ভাসতেছে, সিদ্ধ হয়েছে। এখন মা রান্নাঘরে পা দিয়ে প্রথম কি কথাটা বলবে? হায় আমার ছেলে। হায় আমি কি করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যদি দরজাটা বন্ধ করে রেখে যাইতাম রান্নাঘরের, তাহলে হয়তো আজকে এই জিনিসটা হইতো না। হায় আমি কি করলাম। এবং এই মা সারা জীবন আর এই ঘটনা ভুলতে পারবে না, সারা জীবন সে আর দরজা বন্ধ করতে এবং ভুলবে না। সে সারা জীবন, হ্যাঁ ওইটাই, যে প্রিকশনটা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে তওবা। এই অনুভূতিটা তওবা। আমি কি করলাম, হায় হায় আমি আর করবো না কোনোদিন এই কাজ। এই যে এটা মানে ভিতরে ভিতরে হ্যাঁ, অনুশোচনা ভিতরে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া এমন যে- এক পর্যায়ে আসা যে আমি এই কাজ আর করবো না। তো এরকম একটা ফিলিংসকে তওবা। এই জন্য আমাদের ওই আমার তাহলে সাথে বলেন এই যে জিনিসটা সেম ভাবে তওবার অভ্যাস। অভ্যাস অ্যাপ্লাই করতে হবে যারা আবার অ্যাডিকশনের ভিতরে স্লিপ করবো, হ্যাঁ। আবার আমি তওবা করবো ওই আগের মতো তওবা। স্লিপের মানে ফ্রিকশন, আমি জানি আমি স্লিপ হ্যাঁ, করবো, আমি এটা জানি না আমি কিন্তু, sleep করবো, এটা কিন্তু এটা হবে না। এটা না। আল্লাহ তো জানেন আমার অন্তরের অবস্থা। তো খুব এই- ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আরেকজনের হেল্প নেওয়া, একা একা আমি পারছি না, বহুবার চেষ্টা করেছি পারিনি, আমি আরেকজনের হেল্প নিব। তো আজকের আলোচনা আর কি মোটামুটি মাশাআল্লাহ মোটামুটি অনেক আমার মনে হয় কিছুই- গুছিয়ে এসেছে, তাই না? গুছিয়ে মোটামুটি, এসেছে, অনেক কিছু কভার দিয়েছি। যারা এডিকশনের ভিতরে আছেন তারা চেষ্টা করুন অনবরত। শক্তি ভাই যারা বললেন, মুক্তহুজা ভাই যেগুলো বিষয়গুলো আলোচনা করলেন আর কি। আর আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোর উপরে ফোকাস করলে বিষয়টা আরো ভালো হবে। পরিশেষে জাস্ট একটা আয়াতটা তুলে ধরতে চাই, যে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আন-নাজিয়াতের 41 এবং 42 নম্বর আয়াত। তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাংলাটা আমি তর্জমা করছি, যে কেউ যদি আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভয় করার পর নিজের নফসের খায়েশাত, নিজের নফসের যে সকল বিষয়াদিগুলো আছে, চাহিদা প্রবৃত্তি যেগুলো আছে, এগুলোকে যদি সে কন্ট্রোল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। একটা মুসলিম বা যে কোনো একটা মানুষ, একটা মুমিনের একটাই চিন্তা ভাবনা থাকবে, সেটা হচ্ছে আল জান্নাহ, আমি যেন জান্নাতে যেতে পারি। জান্নাতের মতো বড় সফলতা আর কোনো কিছু না। আমাদের একমাত্র সফলতা সেটা হচ্ছে আল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলছেন যে যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা সত্য, ওই কিয়ামতের দিনটা সত্য। যে চায় ওই দিনটা থেকে বাঁচতে, সে যেন আল্লাহর নিকট আশ্রয় চায়। তো আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ওই দিনটা সত্য। আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে জান্নাত জাহান্নাম এক্সিস্ট। আমাদেরকে এটা মাথার ভিতরে নিতে হবে যে আই ওয়ান্ট জান্নাত। আর আমি জান্নাতে তখনই যেতে পারবো যখন আমি আল্লাহকে ভয় করব। একটা পর্ন দেখার সময় আমি আল্লাহকে যখন ভয় করব যে আল্লাহ আমাকে দেখছেন। একটা গুনাহের কাজ করার সময় আমি যখন আল্লাহকে ভয় করব, আল্লাহ আমাকে দেখছেন। যখন আমরা ওই বিষয়টা থেকে নিজেদেরকে দূরে রাখবো, নিজেদের চাহিদা, নিজেদের প্রবৃত্তিকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের তো আর পথের আর কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল দিয়ে দিয়েছেন, ইফ ইউ, তুমি যদি আমাকে ভয় করো, আমার ভয়ে তুমি যদি তোমার প্রবৃত্তিকে যদি তুমি কন্ট্রোল করো, আমি তোমাকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এই বিষয়টা এখানে এন্ডিং নিয়ে আসতে পারি যে যুবক ভাইয়েরা, আপনারা আল্লাহকে বেশি বেশি ভয় করুন। আল্লাহকে ভয় করার মাধ্যমে নিজেদের ভিতরে তাকওয়াকে বৃদ্ধি করুন, এবং যে কোনো গুনার কাজ, এই সকল পর্নের মতো একটা বাজে অভ্যাসকে নিজের ভিতরে নেওয়ার আগে আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয়ের মাধ্যমে আপনারা এই বিষয় থেকে ধীরে ধীরে দূরে চলে আসুন। আর নিজেদের উপরে জুলুম করার দরকার নাই, আপনার সোল চাচ্ছে না ওগুলো। সুতরাং এই আলোচনা থেকে আপনারা আশা করি অনেক কিছু ইনফরমেশন পাবেন, এবং এগুলোকে যদি আপনারা প্রাত্যহিক জীবনে ইউজ করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম ফায়দা দিবেন। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, চেষ্টা করবেন বেশি বেশি আল্লাহর কাছে, যিনি নিজের যে কোনো ডিসেবিলিটি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে এখান থেকে আমিন। বাঁচার তৌফিক দান করুন। এরকম একটা প্যান্ডেমিক, এরকম একটা ওপেন সিক্রেট থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এরকম একটা ক্যান্সার যুক্ত সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।